17তে আমি হচ্ছে একটা টেম্পুর পিছে স্ট্যান্ড নিয়ে যমুনা বসুন্ধরা সিটিতে দৌড়াদৌড়ি করছি। সো হয় কি প্রেসার প্রচন্ড কাজ করে। আর যেমন এখন আমি আপনার সাথে বসে তোমার সাথে বসে আছি, আমার কিন্তু মেসেজ একটার পর একটা আসতেছে, টিজার পাঠাচ্ছে যে ভাই এই জায়গায় আটকে গেছি কি করব। আমি কিন্তু এখন কোনো কিছু রিপ্লাই দিতে পারি না। শুরু করি ফাইবারে, বাট আমার না ফার্স্ট ক্লায়েন্ট পেতে আমার হচ্ছে 3 দিন লাগছে। সিরিয়াসলি 3 দিন লাগছে। কিন্তু তুমি যে পেটে ক্ষুধা থেকে তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবে না। আপনি আমাদের ক্যাম্পাসে আসেন, ডিজিটাল মার্কেটিং তো শিখতে পারবেন। আপনি আসেন এই পর্যন্ত, আমাদের এক্সপার্ট মেন্টর কিন্তু ওই দিন টাইম থাকবে, তারপর ওনার একটা ফ্লাইট আছে, উনি চলে যাবেন। ওয়াই সাম অফ দ্য পিপল আর গেটিং ব্যাশড এবং মানুষজন তাদেরকে একদম ব্যাকল্যাশ ফিল করাচ্ছে, তাদের নিয়ে স্ক্যাম হচ্ছে। আমার সাকসেস স্টোরিজটা হচ্ছে কি, প্রথম যেদিন আমি একটা কমেন্ট পাই, অ্যান্ড দ্যাট গাই ইজ ফ্রম ইন্ডিয়ার কলকাতা থেকে। তার কমেন্টে এরকম ছিল যে আমি দাদা আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনার ভিডিওগুলো দেখি, খুবই ভালো লাগে। রিসেন্টলি আমি একটা পোস্ট করেছিলাম যে এলিট পারফর্মার পডকাস্টে আপনারা কাকে দেখতে চান বা কাকে মানে কার সাথে আমার একটা কনভারসেশন হলে আপনারা মোটামুটি কিছু জিনিস জানতে পারবেন। সো কোন গেস্টের স্টোরি থেকে আমরা আমাদের ফিল্ডে স্পেশালি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস নিয়ে আমরা জানতে পারবো। অনেক মানুষই অ্যাকচুয়ালি অনেকের কথা বলেছে, বাট লিঙ্কডিনে এবং ফেসবুকে কমন ছিল একজন, সেটা হচ্ছে ফাইমুল ভাই। আজকে আমরা ফাইমুল ভাইয়ের এক্সপিরিয়েন্স থেকে শুনবো। সো যারা পুরো পডকাস্টটা শুনবেন তাদেরকে টাইমলাইন দিয়ে দেখি যে কী কী জিনিস নিয়ে আমরা কথা বলবো। মেনলি হচ্ছে হি ইউজ টু ওয়ার্ক ফ্রম এমএনসি। উনি এমএনসি জবটা কেন ছাড়লো, এমএনসিতে ওনার এক্সপিরিয়েন্স কী ছিল, উনি কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে শুরু করলো, ডিজিটাল মার্কেটিংয়ে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা 26 সালে কী কী জিনিস বেশি দেখতে পারবো বলে ওনার ধারণা। আমরা দুজনেই কিছু জিনিস নিয়ে ডিসকাস করবো। আশা করছি এই পুরো ডিসকাশন থেকে আপনারা যারা স্পেশালি বিজনেসম্যান এবং যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান, যেহেতু ওনার আরও কোর্সও আছে, অনেক ভ্যালু পাবেন। সো লেটস স্টার্ট। সো ফাইমুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আসলে খুব ফর্মাল ইন্ট্রোডাকশন চেষ্টা করছিলাম লিভ করার, বাট আমি তারপরেও দিতে চাচ্ছি। সো আমাদের অডিয়েন্স যারা আছে তাদের মধ্যে অনেক মানুষই আপনার আর আমার অডিয়েন্স আশা করতেছি মানে মোটামুটি মিউচুয়াল হবে। আমার নাম্বারস এখন অনেক কম, বাট আমাকে যারা চিনে তাদের সবাই আপনাকে চিনে, ঠিক আছে? সো আমি প্রথম যে কোয়েশ্চেনটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে আপনার ভিডিও যখনই ইউটিউবে কেউ যায় তার সামনে আসে, এবং উইয়ার্ড এনাফ বা মানে মজার বিষয় হচ্ছে, আমার মেইনলি আমার সাথে যে পডকাস্টটা আপনার হচ্ছে, আমি যে আপনাকে অ্যাপ্রোচ করেছিলাম, এটা মেইন রিজন আমার মা। আমার আরেকটা ফোন আছে, ওই ফোনে হচ্ছে সে ইউটিউবে কিছু না কিছু দেখে, ওইটাতে ফরচুনেটলি আনফরচুনেটলি আমার জিমেইলটা অ্যাড করা, তো বারবার আপনার ওইটা আসে যে 2025 সাল প্রায় শেষের দিকে, তারপরে ক্যাপকাট রেকর্ডেড কোর্স, এই দুইটা ভিডিও ওনার সামনে আসে। সেখান থেকে উনি আপনাকে চিনে। তো উনি মানে আমার কাজটাকে কিভাবে ভ্যালিডেট করে, উনি বলে যে ওকে এই ছেলেটা যে কাজ করে তুই কি সেই কাজ করিস? আমি বলি হ্যাঁ। আচ্ছা তাহলে তোর ভিডিও আমি দেখি না কেন? বলতেছি আমি তো অ্যাড চালাই না। ও আচ্ছা, তা তুই এর সাথে তো কথা বলতে পারিস। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি বলবো। তো এখান থেকেই শুরু যে অ্যাকচুয়ালি আমার মাও আপনার ওই অ্যাডটা পুরো দেখে শেষ হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হয়। তখন বলে যে ক্যাপকাট এগুলো কি তুই শিখাস? আমি বলতেছি ক্যাপকাট শিখাই না, আমি মার্কেটিং নিয়ে কাজ করি। সো সেখান থেকে আসলে প্রথম কোয়েশ্চেন, আপনার টোটাল এই যে মার্কেটিং নিয়ে এতদিন কাজ করতেছেন, হাউ ডিড ইট অল স্টার্টেড, কিভাবে শুরু করছিলেন? আচ্ছা, সো এটা যেটা হচ্ছে যে আমার শুরুটা সত্যি বলতে ইন্টার্নশিপ থেকে শুরুটা। আমি একটু যদি বলি, আই ওয়াজ স্টুডেন্ট অফ অ্যাকাউন্টিং। আমি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট ছিলাম। ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিংয়ের ধারে পাশের ফিল্ডেরও কেউ ছিলাম না। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে আসলে আমার গ্র্যাজুয়েশনটা করা। সো অল ইট স্টার্টেড ফ্রম আ ক্লাব, মানে ইউনিভার্সিটির যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেখান থেকেই মেইনলি আসলে শুরু। সো দেয়ার ওয়াজ এ ক্লাব, মুনা নাম, মডেল ইউনাইটেড নেশনস। সো ওখানে আই উইজ টু বি দ্য ব্র্যান্ডিং ডিরেক্টর। সো তাদের ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া পেজগুলো যে ম্যানেজ করা, সেগুলো ওয়েবসাইট ম্যানেজ করা, সেখান থেকে শুরু। দেখলাম যে আসলে অ্যাকাউন্টিংয়ের ওই কঠিন ডেবিট অ্যান্ড ক্রেডিট থেকে, জার্নাল থেকে আমার কেন জানি এই জিনিসগুলো বেশ পছন্দ, যে একটা পোস্ট দিচ্ছি, ওয়াও মানুষজন এত রিয়াকশন দিচ্ছে, মানুষজন এত শেয়ার দিচ্ছে, ওখান থেকে টকেবিলিটি ক্রিয়েট হচ্ছে, ওই জিনিসটা ক্যাম্পাসে অ্যাটেনশন পাওয়া যায়। হ্যাঁ ডিফারেন্ট ক্যাম্পাসে অ্যাটেনশন পাওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে যে ওই সময়ে কেবল হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের একটা বুমিং কেবল হচ্ছিল। আর শুরু আমার এখনো মনে আছে, আমার প্রথম ওয়েবসাইট, যখন আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নামও শুনি নাই, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ব্যাক ইন 2014 ওয়ার্ডপ্রেসের প্রথম শুনছি, ঘাটাঘাটি করে ইউটিউবে ঘাটাঘাটি করে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট দাঁড় করায় ফেলছি। দাঁড় করানোর পর দেখি যে মানুষজন ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতেছে। বেশ ফ্যাসিনেশন লাগতো যে আচ্ছা নিজে কিছু জানি না, একদম ঘাটাঘাটি করে শিখলাম, শিখার পর দেখি মানুষজন ওখানে গিয়ে এনরোল হচ্ছে, রেজিস্ট্রেশন করতেছে। সো ওখান থেকে মেইনলি আর কি ডিজিটাল মার্কেটিংয়ের একটা শুরু হওয়ার পরে এরপরে যেটা হচ্ছে যে ইন্টার্নশিপ। সো যেহেতু অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট ছিলাম, স্বাভাবিক কি অ্যাকাউন্টিং একটা স্টুডেন্ট ইন্টার্নশিপ কোথায় হবে? ব্যাংকে বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে। সো আমারও সেমই ছিল। আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ইন্টার্নশিপ শুরু করার পরে 15 দিন যাওয়ার পরে আমি আর নিতেই পারতেছিলাম না। মানে ব্যাংকের ইন্টার্নশিপ উই অল নো যে একটু আবিট বোরিং, নিতেই পারতেছিলাম না। পরে ওখান থেকে আই গট এ সার্কুলার অন দারাজের একটা সার্কুলার দেখি ইন্টার্নশিপের, অ্যাপ্রোচ করি।
হয়ে যায়। সো ওখান থেকে আর কি দারাজের, যেহেতু দারাজ বিং এন ই-কমার্স, হ্যাঁ ই-কমার্সের একটা কাজ মানেই কিন্তু মোরাললেস আমাকে মার্কেটিং এর, মানে আমাকে ডিজিটাল মার্কেটিং এর সাথে ইনভলভ হতে হবে। সো আসলে এটা সবকিছু শুরু ওই দারাজের ইন্টার্নশিপটা থেকেই। সো দ্যাট ওয়াজ ইন, আমি যদি বলি 2016 ডিসেম্বর থেকে দ্য জার্নি অফ ডিজিটাল মার্কেটিং স্টার্টেড। ই কমার্সের কাজের মধ্যে অনেক ডাইভার্সিটি থাকে। আই থট থাকে। আপনি যেহেতু এক্সট্রা কারিকুলারে ভালো করছেন, ওইগুলা কাজে আসবে। কাজে আসে। কাজে আসছে। ওকে, এক্সট্রা কারিকুলার নিয়ে বললে আমার ছোটখাটো একটা স্টোরি বলি। যেমন আমি হচ্ছে 2019 সালে আমি একটা 19 সালে আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে জয়েন করি, গর্জে ওঠো। আচ্ছা। সো আমি এবং আমি খুব ফাস্ট গ্রোথ করি। আমি পরপর 2 বছর 20-21 2 বছর হচ্ছে ওদের আই নমিনেটেড অ্যাজ দেয়ার বেস্ট অর্গানাইজার, এবং ওইটা আমার লাইফে অনেক কনফিডেন্স গ্রো করে। তার আগে আমি আসলে ওভাবে অ্যাওয়ার্ড তেমন পাই নাই। বাট যখন আমি দেখলাম যে পৌর মেয়রের কাছ থেকে আমি একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, 2 বছর পর পেয়েছিলাম। কোভিড ছিল মাঝখানে, কোভিড টাইমে আমরা অনেক কাজ করি। সো আমি এটা এই জন্য বললাম কারণ রিলেটেবল, যে আসলে ওই এক্সপেরিয়েন্সটা সবার সামনে দাঁড়ায় কথা বলা, মানুষকে অর্গানাইজ করা। সো যেমন ধর যেইটা বললাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সো আমার ওই সময়ে বাংলাদেশের ভার্সিটিতে থাকা অবস্থায়, আই ওয়াজ ইন রাজশাহী ইউনিভার্সিটি। তো ভার্সিটি থাকা অবস্থায় বাংলাদেশের এমন কোনো ইউনিভার্সিটি ছিল না যেখানে আমার কোনো পরিচিত মানুষ নাই। বা ওয়াও! সো ওই সময় থেকে যেহেতু বিভিন্ন ভার্সিটিতে ইভেন্ট করতে যেতাম, সো একটা নেটওয়ার্কিং, একটা হিউজ একটা নেটওয়ার্কিং হইছে। সো ওই সময় আসলে যাদের সাথে পরিচয়, তারা এখন দেশের বাইরে, কেউ ইউএনডিপিতে কাজ করতেছে, কেউ ইপিতে কাজ করতেছে, কেউ বড় বড় এজেন্সি ব্র্যান্ডের লিডারশিপ পজিশনে চলে গেছে। এটা কিন্তু নেটওয়ার্কিংটা শুরু কিন্তু আসলে ভার্সিটি লাইফটা থেকেই। সো আমি যেটা মানে কথায় যেহেতু আসলে চলে আসছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটার ইম্পর্টেন্স যদি বলি, হোয়াট আই এম টুডে ইজ বিকজ অফ দোজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সাক্টলি, ওই যে সবার সামনে দাঁড়াতে কথা বলতাম, ওইটার জন্যই হয়তো এই যে পডকাস্টটা শুরু করতে পারছি। ওইখান থেকে কনফিডেন্সটা গ্রো করেছে। আর আমি কথা বলে তো শুনে মানুষ অ্যাটলিস্ট। আচ্ছা, আমি এটা একটা ফ্লোতে আনার জন্যই মেইনলি জিজ্ঞেস করলাম। সো তারপর দারাজে আসলেন, দারাজ থেকে তারপর লাইফ এখানে এই পর্যন্ত আচ্ছা, কিভাবে আসলো? দারাজের একটা মজার কাহিনী। দারাজে আসলে আমি মার্কেটিং এ জয়েন করেছি। তো শুধু যে অনলাইন মার্কেটিং তা না, মার্কেটিং এ জয়েন করেছি। ১ম দিকে এমনও হইছে আমার যে হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে স্ট্যান্ড নিয়ে ট্রাইপড বা স্ট্যান্ড নিয়ে বসুন্ধরা সিটিতে, যমুনাতে দৌড়াদৌড়ি করা হইছে আরকি একদম ক্যারিয়ারের শুরুর দিকে। টেম্পুর পিছে হচ্ছে গিয়ে একটা স্ট্যান্ড নিয়ে কত সালে ভাই এটা? এটা হচ্ছে গিয়ে ১৭ তে। 17 তে। ১৭ তে আমি হচ্ছে গিয়ে টেম্পুর পিছে স্ট্যান্ড নিয়ে যমুনা, বসুন্ধরা সিটিতে দৌড়াদৌড়ি করছি। বিভিন্ন শপে গিয়ে হচ্ছে গিয়ে দেওয়ার জন্য। সো ওখান থেকে শুরু। এরপরে আমার মুভ করলাম হচ্ছে গিয়ে কোয়েরি ম্যানেজমেন্টে। দারাজের ফেসবুক পেজ, ইনবক্সের কোয়েরি ম্যানেজটা শুরু করি। ওখান থেকে কিছুদিন কাজ করার পরে মুভ করলাম সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া পেজেসগুলাতে অর্গানিক কনটেন্ট পাবলিশ, পোস্ট পাবলিশ, স্কেজুলিং। এরপরে ওখান থেকে মুভ করলাম হচ্ছে পেইড মার্কেটিং এ। সো দ্য জার্নি স্টার্টেড, মানে আমার টেম্পুর পিছে ঝুলা থেকে শুরু করে আসলে পেইড পারফরম্যান্স মার্কেটিং সবকিছুই আসলে শুরুটা দারাজ থেকেই হওয়া। অলমোস্ট প্রায় ৪ বছরের কাছাকাছি ছিলাম। সো ফাউন্ডেশন বলেন, লার্নিং বলেন, সবকিছু আসলে ওই দারাজ থেকেই আরকি। ওকে, দারাজের পর তারপর লাইফ এই পর্যন্ত কিভাবে আসলো? সো দারাজের পরে যখন কোভিড শুরু হলো, কোভিডটা কততে ২০ সালে শুরু হয়েছিল। 20 সালের এপ্রিল মাস থেকে। ২০ এপ্রিল। সো ২১ এর মাঝামাঝি আমার একটা সার্কুলার দেখলাম এপেক্সের। এপেক্স ফুটওয়্যার, আসলে সার্কুলার দেখি নাই, লিঙ্কডইনে হেডহান্ট করছে। সো লিঙ্কডইনে এপেক্সের এইচআর আমাকে নক করে লিঙ্কডইনে যে এরকম পজিশন আছে, ইন্টারেস্টেড কিনা। ওই সময় লকডাউন, সবদিকে লকডাউন, সবকিছু বন্ধ। দারাজের কাজ করি, সকালবেলা অফিসে রিমোটলি মিটিং করে কাজ করে। মিটিং এর মাঝখানেই দেখলাম যে একটা নক আসলো লিঙ্কডইনে। তো পরে সিভিটিবি পাঠাইলাম। পাঠানোর পরে হচ্ছে গিয়ে আমার সাথে একটা মিটিং সেট করে। সো কোভিডের মাঝখানে মিটিং সেট করে। তখনকার যিনি হচ্ছে গিয়ে হেড ছিল, জিএম, উনি সাগনিক গুহা। উনি হচ্ছে ইন্ডিয়ান। উনি বাংলাদেশে তখন জিএম হিসেবে এপেক্সে কাজ করে। সো উনি আমার সাথে একটা মিটিং সেট করে। সো ওনার সাথে আমি মিটিংয়ে বসি। গুগল মিটে মিটিংটা আসলে ৫-৭ মিনিট যাওয়ার পর নেট কানেক্টিভিটিতে ডিসকানেক্ট হয়ে যায়। এরপর উনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দেয়। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে উনার সাথে আমার প্রায় অলমোস্ট 45 মিনিটসের একটা ডিসকাশন হইছে। সো ওই ইন্টারভিউ ডান, অফার করলো। এখন অফারের মাঝখানে খুব ওয়ারিড হয়ে গেলাম যে কোভিডের মাঝখানে জব সুইচ করবো কিনা। যেমন ওই সময় একটা আনসার্টেনিটি, সব জায়গাতে একটা আনসার্টেনিটি। সো তারপরেও রিস্ক নিয়ে সুইচ করলাম। যতই নোটিস পিরিয়ড যাচ্ছে, মনের মধ্যে ভয় তত বাড়তেছে। চারপাশে একে তো কোভিডের প্রেসার, এরপরে চাকরি ছেড়ে দিছি। এখন আরেকটা যে তাও এপেক্স বিং এ রিটেল ব্র্যান্ড, যে যাদের হচ্ছে গিয়ে কোভিডের বা লকডাউনের হিটটা কিন্তু সবচেয়ে বেশি। সো এরপরেও আসলে সুইচ করার পরে জয়নিং এ করি। ওখান থেকে কোভিডের মাঝে এপেক্সে মুভ করা। এপেক্সে যেটা সবচেয়ে পজিটিভ সাইন, এপেক্সে আই হ্যাড দ্য অপরচুনিটি টু লিড দ্য হোল ডিজিটাল মার্কেটিং টিম। পুরা টিমটা লিড দেওয়ার একটা সুযোগ হয়। সো ওখানে অলমোস্ট প্রায় ২.৫ বছর মতো ছিলাম। ২.৫ বছর হিউজ। হ্যাঁ, ২.৫ বছর মতো ছিলাম এপেক্সে। ওদের ই-কমার্স বলেন, তাদের রিটেলে ফুটফল ড্রাইভ বলেন, স্টোর ট্রাফিক বলেন, সবকিছুই আসলে ড্রাইভ করা হইতো। দেন হচ্ছে গিয়ে আপনার ২২ বা ২৩-এ, দেন হচ্ছে গিয়ে ২৩-এর জুনে আই মুভ টু বাংলালিংক।
ঠিক আছে? বাংলা লিঙ্কে এপ্লাই করেছিলাম। বাংলা লিঙ্কের ওই সময়ও আবার একটা লকডাউন আসছিল। কোভিডেরই আরেকটা ইয়েস, লকডাউন। তো আমার 21 সালে। হ্যাঁ, সো ২ টা সুইচই আসলে লকডাউনের মধ্যেই। এরপর বাংলা লিঙ্কেও একটা আমার মনে আছে যে রেস্টুরেন্ট থেকে বসে আমি জবের ইন্টারভিউ দিচ্ছিলাম। তো দেন মুভ টু বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্কে আসলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে জয়েন করা। বাংলা লিঙ্কেও প্রায় অলমোস্ট ৩.৫ বছরের মতো ছিলাম। ৩.৫ বছর থাকার পরে ইউ মে নো, জানেন হয়তো হুম। যে আমি আগস্টের 13th এ I left my job. I have quitted my job for choosing my independent path. সো ইন্ডিপেন্ডেন্ট পাথে মুভ করছি। সো এই হচ্ছে গিয়ে ফুল জার্নি ইন এ নাটশেল আরকি। পারফেক্ট। ওকে, এই কোয়েশ্চেনটা আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করব বলে এত কিছু বিল্ড আপ করলাম। সেটা হচ্ছে যে why did you leave your job? কারণ আমি ছোট্ট একটা কনটেক্সট দেই। বাংলাদেশে এমএনসি এবং ধরেন টেলকোতে বিশেষ করে টেলকো। জবগুলাতে এমন হয়। আমার মনে আছে, আমি নাম বলব না। আমার পরিচিত একটা ভাইয়া ছিল। আমি তখন ঢাকাতে ছিলাম অ্যান্ড সে অন্য একটা সিটিতে ছিল। খুব ভালো একটা জব করছিল। ভালো রেঞ্জের। হুম। সে তখন আপনার এই সেম পোস্ট বাংলা লিঙ্কের মার্কেটিং ম্যানেজারের পোস্টে এপ্লাই করার জন্য আমার কাছে মানে সাজেশন চাচ্ছিল যে কিভাবে এপ্লাই করতে হয়। আমি সিভি রাইটিং মোটামুটি ভালো, সিভি রেজিউমে বানাতে ভালো, কভার লেটার লেখাতে ভালো। সো উনি আমাকে বলছিল কিভাবে করা যায়। তখন আমি বললাম যে এটিএস ফ্রেন্ডলি অনেক কিছু ওনাকে বুঝুম বুঝাই দিয়েছিলাম। তো উনি এপ্লাই করেছিল, বাট হি ডিডন্ট গেট দ্য চান্স ডিসপাইট হি ওয়াজ আ ভেরি গুড মানে ক্যান্ডিডেট ফর দ্যাট রোল ওনার এক্সপিরিয়েন্সে। অ্যান্ড ইউ ক্র্যাক দ্যাট জব। অ্যান্ড বাংলা লিঙ্কে বাংলাদেশে আমি এরকম খুব কম দেখেছি যারা এমএনসি জব লিভ করে। সো জাস্ট আপনার মতো করে আমি জানতে চাই, জাস্ট টু ইন্সপায়ার পিপল, যে হাউ লাইফ ক্যান টার্ন আউট অ্যান্ড অলসো কিভাবে কি হয়েছে সবকিছু। আচ্ছা, সো যেটা বলি ওই যেই সার্কুলারটাতে আমি জয়েন করি বাংলা লিঙ্কের, ওই সার্কুলারটাতে লিঙ্কডইনে প্রায় ১২০০ অ্যাপ্লিকেন্ট ছিল। ১২০০ Yeah, মানে my brother 12 was one of them. হ্যাঁ, সো 1200 ক্যান্ডিডেট এপ্লাই করছে। ওখান থেকে জাস্ট বিইং দ্য ওয়ান, মানে ১২০০ থেকে একজন হওয়াটা, মানে এটা আসলে লাক, ডেফিনিটলি লাক বলেন, স্কিল বলেন, ক্র্যাক করা, ইন্টারভিউ ক্র্যাক করা, আসলে সবকিছুই আসলে ডিপেন্ড করে। এই কোয়েশ্চেনটা আমি অনেক পাই যে, "ভাই আপনি তো বাংলা লিঙ্কে ছিলেন, কেন ছেড়ে দিচ্ছেন?" কজ অ্যানাউন্সমেন্টটা আমি দিয়েছি আমার প্রোফাইলে, দেওয়ার পরে অনেকে আসলে নক করে। এরপর যখন নোটিস পিরিয়ডে ছিলাম, অনেকে জিজ্ঞাসা করে যে, "বাংলা লিঙ্ক তো ছেড়ে দিচ্ছ, ওয়্যার আর ইউ মুভিং রাইট নাও?" Yes. সো আমার নেক্সট অ্যান্সারটা থাকে একটা ওয়ার্ডে, দ্য ওয়ার্ড ইজ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে? Okay. সো ওয়্যার আর ইউ মুভিং নেক্সট, আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি ইন্ডিপেন্ডেন্স। সো এটার রিজনটা যেটা হচ্ছে যে আসলে কেন চাকরিটা ছাড়ছি, এটার একটা মেইন রিজন, ওয়ান অফ দ্য মেইন রিজন যেটা হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছিল আমার আসলে যতটুকু ক্যাপাবিলিটি আছে, হোয়াট আই এম, মানে আমার যে লিমিটটা, যেটা আমি যে লিমিটটাকে আসলে টাচ করতে পারি, বা আমার ক্যাপাবিলিটি, ইফোর্ট আমি যেই পর্যন্ত দিতে পারি, আমার কাছে মনে হচ্ছিল যে আমি অত বড় একটা প্রসেসের পার্ট হয়ে আই ওয়াজ নট বিং এবল টু ডেলিভার মাই বেস্ট অফ মাই ক্যাপাবিলিটিস আরকি। এটা একটা। আরেকটা যেটা হচ্ছে যে একটা কোট আছে কার জানি যে, "When you are a part of a big company, you are just a Yes. part of a process." তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা প্রসেসের পার্ট হয়ে গিয়েছি আরকি। অলমোস্ট যেহেতু ৮.৫ বছরের মতো কর্পোরেটে ছিলাম। একটা প্রসেসের একটা পার্ট। নিজের অনেক কিছু নিজের রিস্ক মতো নেওয়া যায় না। এখানে অনেক কমপ্লিকেসি থাকে, অনেক কমপ্লায়েন্স ইস্যু থাকে, অনেক বিউরোক্রেসি থাকে, Approval. অ্যাপ্রুভালের থাকে। সো আমার ওটা মানে একটা সময় গিয়ে আসলে মনে হচ্ছিল যে, যা করতে চাচ্ছি অনেক কিছুই হয়তো করতে পারছি না, বা একটা প্রবলেম এখানে ক্রিয়েট হচ্ছে। এটা একটা ওয়ান অফ দ্য রিজনস যে ইন্ডিপেন্ডেন্স, যে নিজের মতো অনেক কিছু করতে যাওয়া। আর সেকেন্ড একটা হচ্ছে গিয়ে ইমপ্যাক্ট ক্রিয়েট করা। এখন আমার অলমোস্ট প্রায় 1,00,000 ফলোয়ার্স অন হ্যাঁ। ইউটিউব। সো আমি কিন্তু যারা আমার ভিডিও দেখে, তাদের জীবনে একটু হলেও একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করতেছি। হুম। মানে কিছু হলেও, বিন্দুমাত্র হলেও একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করতেছি। সো ওই ইমপ্যাক্টটা আ জবে থেকে আসলে করাটা ডিফিকাল্ট। আরেকটা যেটা হচ্ছে, আমার সাথে এখন ৫ টা এমপ্লয়ি কাজ করে। কেবল রিসেন্টলি শুরু করছি ৫ টা এমপ্লয়ি কাজ করে। একটা সময় গিয়ে এটা ৫০ হবে, ৫০০ হবে। ওই যে ৫০০ জন, আমার কাছে মনে হয় যে আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। আমি একটা ৫০ জনের একটা এমপ্লয়মেন্টের একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারবো। ইফ আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, আমি কেন আসলে একটা প্রসেসের পার্ট হয়ে থাকবো? Yes. সো ওখান থেকে মেইনলি শুরু, যে এখন ৫ জন কাজ করতেছে। এটা হয়তো ৫০ জনে যাবে, ৫০০ জনে যাবে। আমার যেহেতু যদি ৫০০ জনকে ম্যানেজ করার একটা ক্যাপাবিলিটি আছে, আমার হয়তো ১,০০০ এন্টারপ্রেনার্স এর বিজনেসে একটা কন্ট্রিবিউট করার অপরচুনিটি আছে। কেন করব না আমি? Yes. না, এটা প্রাইম এক্সাম্পল হচ্ছে আজকে রবিবার। আজকে আমরা এখন ১টার সময় শুট করছি। এটা আই এম নট সিউর যে জবে থাকলে পসিবল হতো কিনা। এক্সাক্টলি। কিছুদিন আগে আমি আরেকটা পডকাস্টে গেছিলাম, ওটা ছিল থার্সডেতে। হ্যাঁ, থার্সডে তো সবচেয়ে রাশ থাকে। এটা পসিবল হতো না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি মেনশন করছেন, সেটা হচ্ছে যে পার্ট অফ আ বিগ মেশিন অ্যান্ড অ্যাপ্রুভাল। আমি বলছি না যে কর্পোরেটে যারা কাজ করে প্রত্যেকের লাইফ ডিফারেন্ট। আমি না। অনেক মানুষ চিনি যারা কর্পোরেটে চাকরি করে দেশের বাইরে, সিঙ্গাপুর টাইপের কোম্পানিতে, দে আর আর্নিং মোর দ্যান 20-30 লাখ টাকা পার মান্থ। ঢাকাতে ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে, এখানে আসতে বিভিন্ন টিভিতে তাকে গেস্ট হিসেবে রাখছে। দে আর ডুইং অ্যাবসোলিউটলি ফ্যাবুলাস। তাদের রিটায়ারমেন্ট ফান্ড অনেক কিছু আছে। বাট পয়েন্টটা হচ্ছে, যেমন আমি একটা নাম বলব না, একটা কোম্পানিতে আমি জব করতাম ব্রিফ অ্যামাউন্ট অফ টাইমের জন্য। ওখানে আমি একটা
আপনি বুঝবেন এটা ই-কমার্সের একটা কাস্টমার জার্নি চার্ট জানি। ছিল। যারা নতুন অর্ডার করছে তারা হুম। নিউ ইউজার, যারা একটা অর্ডার করছে তারা পোটেনশিয়াল রেগুলার। মানে তারা সিআরএম ম্যানেজমেন্ট আরকি। একটা একটা চার্ট ওয়ার্ড দিছিলাম কারণ ওদের সবকিছু মেস আপ ছিল। হুম। কতগুলো অর্ডার আমাদের এখনো পর্যন্ত ওরা ওডি ইউজ করতো এবং হচ্ছে বিআই অ্যানালিটিক্স ইউজ করতো। আমি ওদের ডিরেক্টলি বিজনেস হেডের কাছে গেছি যে আমি একটা পুরো প্রেজেন্টেশন বানাইছি। হুম। বানায় বলছি যে ওকে। সো এই যে মেস আপ যে সিচুয়েশনটা আছে এটা একটা কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না। স্ট্যাগন্যান্ট সিচুয়েশন আছে। এটা ইমপ্লিমেন্ট করলে এটা ভালো হবে বিকজ I have seen চাল-ডাল টাইপের কোম্পানি ডিড দ্যাট অ্যান্ড আমি ওখানে এটা করে অনেক ভালো রেজাল্ট পাইছি। I am proposing that to this company. সো উনি আমাকে এতগুলো অ্যাপ্রুভালের প্রসেস বলল। প্রথমে তুমি উনার কাছে যাবা, উনাকে এটা এক্সপ্লেইন করবা। করার পরে টেক টিমের এনার কাছে যাবা, যাওয়ার পরে ডেটা টিমের এর কাছে যাবা। দেন I felt like okay let's drop it. Let me do my work. আমি আমার কাজ করতেছি। এটা আমি খারাপ বলতেছি না। খারাপ না। উনারও হয়তো অনেক অ্যাপ্রুভালের দরকার না, আছে। এটা আমি যে বললাম যে আসলে পার্ট অফ দ্য প্রসেস বা অনেক কমপ্লিকেটেড এটা স্বাভাবিক। মানে when being a compliant company তুমি যখন ন্যাশনাল একটা ব্র্যান্ড তুমি তো চাইলেই আসলে সবকিছু এখানে করতে পারবা না। এক্সাক্টলি। এটা দিস ইজ এ ভেরি নরমাল। মানে আপনার প্রসেস থাকবে when it's a company like গ্রামীণফোন, রবি বা বাংলালিংক there will be a lot of process. এটা আসলে প্রসেসটা শিখাটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। যেমন ধরেন যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট এই কর্পোরেটে থেকে কিন্তু আমি প্রসেসের পার্ট হলেও আই লার্ন স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। ইয়েস। কারকে কিভাবে বললে আসলে অ্যাপ্রুভালটা পাওয়া যাবে, ইমেইলের ল্যাঙ্গুয়েজ কিরকম হইতে হবে, ইমেইল পাঠানোর পর কতক্ষণ পর তার ডেস্কে গিয়ে কথা বলতে হবে। এই যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্টগুলা মানে স্টেক হোল্ডারদেরকে হ্যাপি রাখা, এটাও কিন্তু একটা বড় লার্নিং এর পার্ট। এটা আসলে স্টার্টআপ বা নিজের বিজনেসে কখনোই শিখাটা যায় না, বাট ভেরি ডিফিকাল্ট আরকি। শিখতে গেলে অনেক ডিফিকাল্টিজ লাগে। মডেল করা যায় না ভালো। মডেল। ওকে। ইয়েস। এবার আমি ইম্পোর্টেন্ট মানে এই যতগুলো কোয়েশ্চেন আছে এগুলো সবকিছু লিঙ্ক করে ভাই আপনি যখন জবটা ছাড়লেন আপনার এট লিস্ট যেহেতু আপনি ঢাকাতে থাকেন, আমি এখনো ঢাকাতে থাকি না, ঢাকা থেকে মুভ করেছি। ঢাকাতে একটা ফ্যামিলি মেইনটেইন করার খরচ আমি একদম ভাবে বলতেছি অনেক বেশি। না। অ্যান্ড ফ্যামিলিকে কনভিন্স করা অনেক ডিফিকাল্ট। আমি আপনার পার্সোনাল Yes. সিকিউরিটিতে যাচ্ছি বিকজ এটার সাথে স্কিল জড়িত। আমার ফিল্ড ডিজিটাল মার্কেটিং জড়িত। অ্যান্ড এখন আপনি যেই কাজটা করতেছেন ইন্ডিপেন্ডেন্ট প্যাথ ধরেন কনসালটেশন করতেছেন। এখানে অনেক মানুষ বুঝবে না যে আসলে কাজটা কি। এটা হ্যাঁ। কিন্তু ডেটা এন্ট্রি টাইপের কাজ অনেক হ্যাঁ, করা যায়। অনেক। কিন্তু যখন কগনিটিভলি আপনাকে ঢুকতে হবে, আপনি মানুষকে হায়ার করছেন বাট এখনো পর্যন্ত স্ট্র্যাটেজিক্যাল সব কাজ আপনার করা লাগে। ওরা যাইতে যেতে এক জায়গায় আটকায় যাবে, বলবে যে ক্লায়েন্ট তো এটা বলছে আমি এটা বুঝতেছি না, ভাইয়া হেল্প করেন। আপনি ধরেন তখন অন্য কাজে ব্যস্ত। সো হয় কি প্রেশার প্রচন্ড কাজ করে। আর যেমন কর্পোরেট এখন আমি আপনার সাথে বসে তোমার সাথে বসে আছি, আমার কিন্তু মেসেজ একটার পর একটা আসতেছেই। টিমমেট Exactly. পাঠাচ্ছে যে ভাই এই জায়গায় আটকে গেছি কি করব। সেম তো আমি কিন্তু এখন কোনো কিছু রিপ্লাই দিতে পারতেছি না। মানে ওই এক্স্যাক্টলি এখন পর্যন্ত আসলে ওই আমার এন্ডেই স্টাক হয়ে আছে। হ্যাঁ, সো কোয়েশ্চেন ২ টা। এক হচ্ছে এই প্রেশারটা নেওয়ার জন্য কোন মোমেন্টে অলরেডি আপনি অ্যান্সার করেছেন বাট আমি আরেকটু ইলাবোরেট করতে চাই যে কোন মোমেন্টে একটা মানুষ তার কতটুকু কনফিডেন্স হলে সে বুঝতে পারে যে আমি এখন এনাফ স্কিল হয়ে গেছি, আমি এটা ছাড়তে পারি। সেকেন্ড হচ্ছে অ্যাবাউট দ্য মনিটারি থিংস। ইউ ডোন্ট নিড টু মেনশন দ্য নাম্বার বাট কর্পোরেটে ভালোই স্যালারি আসে। সো হাউ ডিড ইউ মানে মুভ অ্যান্ড এখন এটা মেক করতেছেন? হোয়াটস আচ্ছা, এই জিনিসটা না চাকরি ছাড়া বা হচ্ছে গিয়ে জব লিভ করা এটা আসলে কখনো একদিনে হয় না। মানে এটা একদিনে না, আমি যদি বলি আমার অলমোস্ট ১.৫ বছর লাগছে এই ডিসিশনটাতে আসতে। ডিসিশন কিন্তু কখনো একদিন থেকে না, মাথায় কিন্তু আস্তে, আস্তে একবার আসে মনে হয় যে না ধুর কি ভাবতেছি এটা তো ইম্পসিবল। ১.৫ বছর ধরে আই হ্যাড টু মানে আমার এটাকে প্ল্যান করা লাগছে। আর এটা যদি আমি শুরুটা বলি, আমার শুরুটা হচ্ছে গিয়ে আমি ২৩ নভেম্বরে হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা শুরু করি। একদম শুরুর দিকের। আর যেটা হচ্ছে যে একটা চ্যানেল কিন্তু গ্রো করা বা সাকসেস পাওয়ার রেশিও কিন্তু 1% এরও কম। আমরা হ্যাঁ। আরো কম। যে সাকসেস পাওয়া ১,০০০ এর মাইলস্টোনই আসলে কেউ পার করতে পারে না। সো যখন ওটা শুরু করি দেখলাম যে একটা মোটামুটি একটা ট্র্যাকশন আসছে। কলিগরা বেশ সাপোর্ট দিচ্ছে। ওখান থেকে একটু গ্রো হওয়া শুরু হলো। ১,০০০ মনিটাইজেশনটা পেলাম। মনিটাইজেশন পাওয়ার ২ মাসের মধ্যে $১০০ একটা ঢুকলো। বাহ! ৳১০,০০০ ৳১২,০০০ সেই। এরপর থেকে আস্তে, আস্তে কনটেন্ট দেওয়া শুরু হলো। আমার এখনো মনে আছে যে আমার চ্যানেলের আমি ব্রেক থ্রুটা পাইছিলাম হচ্ছে Google Ads এর একটা বিডিং স্ট্র্যাটেজি নিয়ে একটা কনটেন্ট দিছিলাম। বাংলাদেশে এটা নাই, honestly অনেক speaking. Google Ads এর একদম তাও অনেক ২০২৩ এর দিকে বিডিং স্ট্র্যাটেজি নিয়ে একটা কনটেন্ট দিয়েছিলাম। সো ওই কনটেন্টটা আসলে বেশ ভালো হিট করে। ওই কনটেন্টটাই আমার একটা এনে দেয়, একটা ব্রেক থ্রু এনে দেয়। এরপর মজার কথা বলি, এরপর যখন শুরু করি যাচ্ছে, এরপর আরো অনেক ভিডিও দিলাম। এরপর কিছু জেনেরিক কিছু কনটেন্ট দিলাম লাইক ম্যাথস টপিক লাইক ক্যানভা টপিক দিলাম। মজার কথা বলি, এরপর আমি মেড এ কনটেন্ট। একটা কনটেন্ট বানিয়েছিলাম হচ্ছে ড্রপ শিপিং এর। ঠিক আছে? ওই ড্রপ শিপিং এর লেজিট কনটেন্ট, মানে এমন না যে হাইপ কিছু না, যে বাংলাদেশের একটা ব্র্যান্ডকে এনডোর্স করে করা হয়েছিল। এখন পর্যন্ত আমি জাস্ট ওই সিঙ্গেল একটা কনটেন্ট থেকে 160K রেভিনিউ জেনারেট করছি। জাস্ট একটা কনটেন্ট থেকে 160K রেভিনিউ জেনারেট করছি এবং আমার যে স্পন্সর ডিল ওয়াজ ফর 20K। ৳২০,০০০ ওখানে 180 তাহলে 180 ঠিক আছে? সো এটা মানে আমার ১০০টা কনটেন্টের মধ্যে এরকম ১টা ২টা কনটেন্ট এরকম আছে যেগুলো আমাকে কিছু ব্রেক থ্রু দিয়েছে। সো শুরু যখন করছি যাচ্ছে। এরপরে যেটা করলাম আমি জবের পাশাপাশি উইকেন্ডে ক্লাস নিতাম।
একটা আইটি ইনস্টিটিউশনে ক্লাস নিতাম। হুম। খুব বেশি রিনাউন্ড না, এটা লালমাটিয়াতেই। ওখানে প্রায় ১২টার মতো ব্যাচ নেওয়া হয়। নেওয়ার পরে এরপর যেটা হচ্ছে এর পাশাপাশি কনটেন্টও বানাচ্ছি ইউটিউবে, কনটেন্ট বানাচ্ছি, উইকেন্ডে ট্রেনিং নিচ্ছি। এরপর যেটা করলাম আমি হচ্ছে গিয়ে ২৪-এর মাঝামাঝিতে এসে আমার নিজের ওয়েবসাইটে একটা লাইভ ব্যাচের ক্লাস রেকর্ডিং তুলে দিলাম। মানে আমি লাইভ ব্যাচ যেহেতু নিচ্ছি, লাইভ ব্যাচের একটা ক্লাস রেকর্ডিং নিয়ে দিলাম। আমার মনে আছে ওটার দাম ছিল লাইভ ব্যাচের ক্লাস রেকর্ডিং $990। সো দেখলাম যে মানুষজন বেশ অ্যাপ্রিশিয়েট করছে। একটা লাইভ ব্যাচের রেকর্ডিং মানে কোনো হ্যাঁ, হ্যাঁ। সিকোয়েন্স নাই, বড় কোর্স, অনেক উইয়ার্ড ডিসকাশন। এরপর মানুষজন অ্যাপ্রিশিয়েট করছে। এর হচ্ছে দেখলাম যে না একটা রেভিনিউ স্ট্রিম ওখান থেকে জেনারেট হচ্ছে। এবং ইউ হ্যাভ টু রেকর্ড দ্যাট ওয়ান টাইম। রেকর্ড দ্যাট ওয়ান টাইম, ইয়েস, ওয়ান টাইম। এরপর যেটা হচ্ছে মাঝখানে কিছু উইয়ার্ড কাজও করছি। যেমন ধরো ক্যানভার প্রো ভার্সন সেলে যে শিখার জন্য আসলে ওটাও করা হয়েছে। সাবস্ক্রিপশন বেশ কিছু ডিজিটাল প্রোডাক্ট নিয়েও কাজ করা হয়েছে। এরপর যেটা হচ্ছে যেহেতু ইউটিউবের ট্র্যাকশন পাচ্ছিলাম, কিছু হচ্ছে গিয়ে কনসালটেন্সিতে ইনভলভ হতে পেরেছি। কিছু ধর তখনও লোকাল ব্র্যান্ডই ছিল। লোকাল ব্র্যান্ডগুলো হচ্ছে ওয়ান টাইম কনসালটেন্সি করছে। তাদেরকে বেশ কিছু সার্ভিস দিচ্ছিলাম। কনভার্সন এপিআই সেটআপের সার্ভিস দিচ্ছিলাম, পিক্সেলের সার্ভিস দিচ্ছিলাম। অ্যাডের সার্ভিস আসলে কখনোই দিতাম না। সো ওখান থেকে যখন টুকটাক কিছু ক্লায়েন্ট আসছে, কিছু আমি একটু এখানে ইন্টারাপ্ট sure. করি। অ্যাডের সার্ভিস দিত না এটার কারণ আমার যতটুকু মনে হয়, কারণ যখন ধরেন আমরা যারা কাজ করি, আমি উনার একই ফিল্ডে কাজ করি, আমাদের হয় কি একটা স্যাটিসফ্যাকশন এর ব্যাপার আছে। আপনি যদি অ্যাডের মধ্যে ওইভাবে না ঢুকতে পারেন, কখনোই আপনি সাস্টেইনেবল রেজাল্ট আনতে পারেন না। আই থিংক আপনার রিজন এইটাই। এক্স্যাক্টলি এইটাই। আর এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, বাংলাদেশের আসলে ক্লায়েন্টদের ওই অ্যাডের সার্ভিসের যে এক্সপেকটেশন, এটা আসলে এখন পর্যন্ত ভেরি রং। তারা ভাবে যে আচ্ছা আমি ফাহিম ভাইকে, তন্ময়কে $100 দিছি, আমাকে হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট $1000 তো সেল এনেই দিবে। সিপিআর কমে না কেন? আমি চালাইলেও তো এর চেয়ে ভালো রেজাল্ট পাই, আপনি কেন পারতেছেন না? সো এই ধরনের কোশ্চেন, উইয়ার্ড কোশ্চেন আসলে অনেক আসে। সো এই কারণে আসলে আমি কখনোই অ্যাড স্পেন্ডিং বা অ্যাড সার্ভিসের পিছে কখনোই ফোকাস ছিলাম না। যেটা হচ্ছে এই যে অ্যাজ এ স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছোট কিছু ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু আরকি। সো হওয়ার পরে যখন দেখলাম যে আসলে আই হ্যাভ জেনারেটেড আ মাল্টিপল ইনকাম স্ট্রিম, কনসালটেন্সি, ট্রেনিং, আমি আবার কিছু অফলাইন ট্রেনিং, আমি ব্র্যাকের সাথে ব্র্যাকে ক্লাস নিচ্ছি, স্টুয়েস্টে ক্লাস নিচ্ছি, ডেফোডিলে ক্লাস নিচ্ছি। সো কিছু মাল্টিপল ইনকাম স্ট্রিম জেনারেট হয়ে গিয়েছে। তখনও আসলে স্যালারিটা টাচ করে নাই। তখনও স্যালারির প্রায় অলমোস্ট 2/3 এর কাছাকাছি আরকি, টাচ করিনি। তখন থেকে আই হ্যাভ ডিসাইডেড যে না, আমি আস্তে একটু মুভ করার প্ল্যান করি। আর যেটা হচ্ছিল, যেহেতু কর্পোরেটে ছিলাম, এই জায়গাগুলোতেও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। কারণ ২ নৌকাতে পা দিয়ে কোনো নৌকাতেই আসলে থাকাটা ডিফিকাল্ট। মানে ফুল ফোকাসটা আসলে একটা জায়গাতে দেওয়া উচিত। যেমন আমার বেশ কিছু কর্পোরেট ট্রেনিং এর রিকোয়েস্ট আসছিল, লাইক ইবিএল ব্যাংক বা বিভিন্ন ব্যাংকগুলাতে। বাট আমি আসলে ওগুলা যে অফিসে যে পিচ করব, যে বলব যে আমি ওই জায়গাতে ট্রেনিং, আমি আসলে ওই গার্ডসটা পাচ্ছিলাম না। আর ম্যাক্সিমাম তো থাকে উইকডেজে তো আসলে এমপ্লয়ি থাকে। ওই সময় তো আসলে আমি ওখান থেকে একটা লিভ নিয়ে আমি আরেকটা কর্পোরেটে যাব ট্রেনিং করাতে, এটা আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সো পরে হচ্ছে গিয়ে আপনার ২০২৫-এর হচ্ছে এপ্রিলে ডিসাইড করে ফেললাম যে আই উইল লিভ দ্য জব, চাকরি ছাড়বো। সো চাকরি যখন ছাড়বো তখন তো মেন্টালি প্রিপেয়ার্ড, নোটিস তখনও দেই নাই। আমি এপ্রিলে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আমি নোটিসটা দিয়েছি আসলে হচ্ছে গিয়ে জুনে, ঈদের পরে, কোরবানির ঈদের পরে দিয়েছি। সো মেন্টালি যখন প্রিপেয়ার্ড, তার মানে তখন থেকেই আমি আনএমপ্লয়েড। মানে যখন মেন্টালি আমি ডিসাইডেড যে না আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, তখন থেকেই কিন্তু আমার মধ্যে একটা টেনশন কাজ করা শুরু। আচ্ছা আমি তো আমার চাকরিটা ছেড়ে দিলাম, এখন কি? সো এরপর যেটা করলাম, এরপর হচ্ছে গিয়ে যেহেতু ট্রেনিং নিয়ে ফোকাস, ট্রেনিং এ থাকতে হবে। বাংলাদেশে কিন্তু একটা বড় একটা জায়গা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং। সবাই চায় যে ভাই আমি এইসব বুঝি না, ব্যবসা-ট্যাবসা বুঝি না। আমি ব্যবসা-ট্যাবসা বুঝি না ভাই, ফ্রিল্যান্সিং করতে চাই, ফ্রিল্যান্সিং শিখান। সো যদিও আমার কোর এক্সপার্টাইজ ফ্রিল্যান্সিং না, আই এম নট আ ফ্রিল্যান্সিং এক্সপার্ট। আমার Fiverr, Upwork-এ খুব যে বেশি কাজ করছি তা না। এরপর আমি যেটা করছি, আমি Fiverr-টা শুরু করি। জাস্ট টেস্টিং পারপোজ এ দেখি যে সবাই এত বলে, দেখি একটু করি। তো Fiverr-টা শুরু করি। Fiverr-এ বাট আমার না ফার্স্ট ক্লায়েন্ট পেতে আমার হচ্ছে ৩ দিন লাগছে। সিরিয়াসলি? ৩ দিন লাগছে। রিজন যেটা হচ্ছে যে যেহেতু অনেকদিন ধরে কাজ করতেছি এই ফিল্ডে, কিভাবে প্রোফাইল, পুরোটা পোর্টফোলিও কিভাবে বিল্ড আপ করতে হয়, দিতে হয়। আর পোর্টফোলিও তো, কাজের পোর্টফোলিও তো অনেক আছে। তো ওখান থেকে ৪ টা পোর্টফোলিও ক্রিয়েট করে দিলাম। দ্য ফার্স্ট ক্লায়েন্ট ওয়াজ একটা ইউএস এর একজন ডেন্টিস্ট। উনি হচ্ছে একটা লিড জেনারেশন না। উনি, মজার কাহিনী, সে ইউএস এর একজন ডেন্টিস্ট। তার হচ্ছে একজন ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট আছে, যে তার হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং দেখে। তাকে মেন্টরশিপ করার জন্য আমার গিগ হচ্ছে গিয়ে 1-to-1 মেন্টরশিপ। আমার Fiverr-এ আমি মেন্টরশিপেরই গিগ সব ম্যাক্সিমাম। সো তাকে একটা 1-to-1 এর কনসালটেন্সি করি। আমার মনে হয় ২ ঘন্টার জন্য আমি করেছিলাম $80 ঠিক আছে? ওই সময় $80 এর কাজ শুরু করি আরকি। কত সালে এটা ভাই? এটা বেশি, এটা ২০২৫-এ। ২০২৫-এর হচ্ছে জানুয়ারি। ২ ঘন্টা $80? $280, ঠিক আছে? সো করি, সেই ডক্টরই আমার কাছ থেকে ৫ বার কনসালটেন্সি নিছে। মানে ৫ বার ৫ টা একটা ক্লায়েন্ট। ওটাই আমার ফার্স্ট ক্লায়েন্ট। উনি আমার কাছ থেকে ৫ বার
সার্ভিস নেয় আরকি। সো পরে তার যেই জন ছিল, তার যে অ্যাসিস্ট্যান্ট, তাকে মোটামুটি যখন রেডি করে দিলাম, রেডি করার পরে দেখলাম যে ঠিক আছে, যাক মোটামুটি কাজ শিখে গেছে, এরপরে আর আমাকে নক-টক করে না। তখন বুঝে নিছি, তখন দেখি যে অ্যাড-ট্যাড চলতেছে, তাদের ডাক্তার মাঝে, মাঝে গিয়ে স্টক করি। তখন বুঝলাম যে যাকে শিখাইছে সে মোটামুটি ক্যাচ করতে পারছে। ক্যাচ করতে পারছে, Things are working. থিংস আর ওয়ার্কিং, এই কারণে আমাকে আর করে না। পরবর্তীতে তাকে রিটেনারের জন্য করেছিলাম, পিচ করা হয়েছিল। বাট সে তখন বলল যে সে তখনও আসলে বিজনেসটা অত এক্সপান্ড করতে চাচ্ছে না। হি উইল গেট ব্যাক টু মি। সো এখনো মাঝে, মাঝে কথা হয়। বাট ইউ উইল গেট রেফারেলস, a lot of হ্যাঁ। referrals, যেটার জন্য আপনার ফাইবারকে কোনো টাকা হ্যাঁ, দিতে হবে না। হ্যাঁ, হ্যাঁ। It works this way. হ্যাঁ। সো উনার সাথে হয়তো ইন ফিউচারে কাজ করা হবে। এরপর যেটা হচ্ছে, আমার ফাইবারে টোটাল ৩ টা ক্লায়েন্ট ছিল। ৩ জন ক্লায়েন্ট। মানে আমি লাইফ টাইম ফাইবারে ৩ জন ক্লায়েন্টের সাথেই কাজ করছি। এরপরে এখন আমি আর নক-টক পাই না, টাইমও দেওয়া হয় না, আনএভেইলেবিলিটি সেট করে রেখে দেই। সেকেন্ড যে ক্লায়েন্টটা, সে হচ্ছে গিয়ে ইউকের চেশামে তার একটা এজেন্সি আছে। ইউকের এজেন্সির ফাউন্ডার। আচ্ছা। তারা মেইনলি হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সি। সো অনেক সময় হয় কি, যেমন ধরো তোমার মতো যে আমরা যারা, ওরা মেইনলি কনটেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে কাজ করে। সো কনটেন্ট তারা বানাচ্ছে, এখন তাদের হচ্ছে কোনো একটা ক্রিয়েটরের পারফরম্যান্স মার্কেটিং এর সাপোর্ট লাগবে। তার একটা হচ্ছে গিয়ে, তারা তো ওই এক্সপার্টাইজ নাই। তো তারা যেটা করছে, আউটসোর্স করার জন্য ফাইবারে আসছে, আমার সাথে কানেক্ট হয়েছে। সো আমি তার যে ফার্স্ট সার্ভিসটা ছিল ইউটিউবের সাবস্ক্রাইবার ক্যাম্পেইন। ঠিক আছে? হ্যাঁ, তোমার সাথে এটা তুমিও মাঝখানে দেখতেছিলাম, একটা পডকাস্টে কথা বলতেছিলা ইউটিউব সাবস্ক্রাইবার ক্যাম্পেইনটা নিয়ে। তো এটা আমি বলছিলাম একজনকে একটু খোঁচা মেরে, যে উনি অনেক বছর কাজ করতেছে, বাট উনি আপডেটেড না, দ্যাট হি ডাজন্ট নো যে এখন ডিরেক্টলি ইউটিউব সাবস্ক্রাইবার ক্যাম্পেইন চালানো। এক্স্যাক্টলি এটা বাইরের অনেক ক্রিয়েটরও জানে না। আর আমাদের সত্যি বলতে ইন্ডাস্ট্রিতে এখন ইউটিউবের এসইও বলতে একটা স্ক্যাম চলতেছে। অনেকে বিভিন্ন জায়গা থেকে আনঅথরাইজড বা হচ্ছে ওয়েতে সাবস্ক্রাইবার জেনারেট করে দিচ্ছে। সো ওই জিনিসটা আসলে অনেকে জানে না যে এখন গুগল অ্যাডস থেকে সাবস্ক্রাইবার এন্ড এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে জেনুইন পিপল যারা আবার নেক্সট আপনার ভিডিও দেখবে, এমন মানুষ। এক্স্যাক্টলি। সো তখন আমি তার সাবস্ক্রাইবার ক্যাম্পেইনটা রান করে দেই। আমার এখনো মনে আছে যে প্রতিটা সাবস্ক্রাইবারে আমার খরচ হয়েছিল 20 সেন্টের কাছাকাছি। ভেরি গুড। 20-25 সেন্টের কাছাকাছি ইউকে মার্কেটে। আর বাংলাদেশে আমার যেটা হয় যে আমি যখন নিজের জন্য করি, বাকিদের জন্য করি, আমি 2 সেন্টে একটা করে সাবস্ক্রাইবার, অথেন্টিক সাবস্ক্রাইবার চলে আসে। যেখানে কিন্তু একটা পেজ লাইক ক্যাম্পেইন করলেও কিন্তু একটা লাইক ফলোয়ারে কিন্তু 2 সেন্ট। সো 20 সেন্ট করে এনে দেয়, এবং প্রত্যেকটা অডিয়েন্স, প্রত্যেকটা সাবস্ক্রাইবার ছিল ইউএসএ মার্কেটের। তাকে আমি যখন অডিয়েন্স ব্রেকডাউন করে দেখাইছি যে ইউএসএ ছিল 80%, আদার ইউকে থেকে ছিল 10%, আয়ারল্যান্ড থেকে ছিল 10%। সে দেখে না খুবই হ্যাপি যে বাহ! এত কম খরচে এত অথেন্টিক সাবস্ক্রাইবার। সে ওখানে একটু ইমপ্রেস হয়। এরপর তার সাথে আমার ২-৩ বার কাজ করা হয়। কাজ করার পরে ওয়ান ফাইন মর্নিং ও আমাকে বলতেছে যে আমরা তো এরকম একটা পারফরম্যান্স মার্কেটিং এর উইং করতে চাই। উড ইউ লাইক টু জয়েন? তো পরে আমি তার সাথে জয়েন হই। তার এজেন্সির সাথে জয়েন হই। দেখা যায় যে প্রত্যেক মাসে অলমোস্ট প্রায় ১৫-২০ টার মতো প্রজেক্ট থাকে। প্রজেক্টে কাজ করা হয়। এখনো চলতেছে, ৪ টা প্রজেক্ট একসাথে কাজ করতেছি। দ্যাট গেভ মি দ্য আল্টিমেট কনফিডেন্স। বুঝতে পারছি। যেহেতু আমি ওইখানে একটা কাজ করতেছি, তার সাথে আমার বেশ অনেক ক্লায়েন্টের সাথে একটা কানেকশন বিল্ড আপ হচ্ছে। আমি তখন ধরে নিয়েছি যে না, এখান থেকে আসলে আর পিছে বা এখান থেকে আমার এখন আর ভয় পাওয়ার আর কিছু নাই। দেন আমি আমার বসকে জানাই আরকি যে আমি চাকরিটা ছাড়তে চাই। বস হচ্ছে গিয়ে ফার্স্টে রাজি হয় নাই। ফার্স্টে বলে যে, "আর ইউ সিরিয়াস? মানে তুমি কি ঠিক মানে সুস্থ মস্তিষ্কে বলতেছো কিনা?" তাকে আমি পরে অনেকক্ষণ বুঝাইছি। আমাকে বলে যে, "তুমি কোথায় জয়েন করবা বলো? জিপিতে যাবা? রবিতে যাচ্ছ?" মানে মানে অনেকে তো কাউন্টার অফার করতে চায়। মানে কাউন্টার অফার করতে চায়। যখন আমি তাকে বললাম যে, "না আপু, আমি কোথাও যাচ্ছি না, আমি নিজের ইয়াতে।" তখন সে আমাকে না একবারের জন্য আর বলে নাই যে থাকো, স্টে। সে আমাকে জাস্ট বলল, হ্যাঁ, শি আন্ডারস্টুড। আই রিয়েলি লাইকড হার অ্যাপ্রোচ। মানে সে আমাকে অনেক সাপোর্ট করছে। সে বলছে যে, "গো ফর ইট ফাইম। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ।" দেন ডিসাইডেড। তো নোটিস পিরিয়ড চলছে আমাদের ২ মাসের নোটিস পিরিয়ড থাকে। ২ মাসের নোটিস পিরিয়ড আমি বাসায় কাউকে জানাই নাই। শুধুমাত্র আমার ওয়াইফ জানে। আর ওয়াইফ জানে, আর আমার হচ্ছে বোন জানে। বোনের সাথে আমি অনেক ক্লোজ। আব্বু, আম্মু, বড় বোন, ভাই কেউ জানে না। আমি যে বাসায় যে জানাবো, ওই সাহসটা পর্যন্ত পাচ্ছিলাম না যে আমি কিভাবে জানাবো যে আমি একটা বাংলা লিংকের চাকরি ছেড়ে দিচ্ছি। কেউ জানে না। তো একদম চাকরির যেদিন লাস্ট ডে, আমার প্ল্যানটা ছিল যে আমি হচ্ছে বাসা থেকে কাজ করব, বলবো যে আব্বু আমাকে হচ্ছে গিয়ে বাসা থেকে কাজ করার পারমিশন দিছে। ঠিক আছে? সো ওটা বলবো। তো লাস্টে যেটা হইছে যে যেদিন ফেয়ারওয়েল ছিল, কোন এক কলিগ ছবি আপলোড করছে, আমাকে ট্যাগ করছে, প্রোফাইলে চলে আসছে। বড় বোন দেখে ফেলছে। ঠিক আছে? বড় বোন দেখে তো আব্বুকে বলে দিল। তো আব্বু তো আমাকে একদিন ১ম একটু ঝাড়ার পরে মাকে পরে সবকিছু বুঝাইলাম, শুনাইলাম। এরপর ফাদার যেটা করছে যে আমাদের যেই বাসার সেকেন্ড যে ফ্লোরটা আমাকে দিয়ে দেয়। বলে যে, "তুই উপরেরটা ছেড়ে নিচে চলে আয়। এখানেই তুই গোছা।" দেন দ্য জার্নি স্টার্টেড আরকি। এখন আমার বাসার নিচতলাতেই নিজের একটা অফিস টাইপের আছে। ওখানে এডিটর কাজ করে। আমার স্টুডিওটাও ওখানেই।
সো এই বুঝাই ফেলছেন। সো দ্যাটস দ্য জার্নি অফ আ সোলোপ্রেনার। এখন আপনি সোলোপ্রেনারশিপের মধ্যে ঢুকছেন। ওকে, ইন্টারেস্টিং। আমি কেন এই গল্পটাতে এত বেশি এম্পাথাইজ করলাম, কারণ এখানে আমরা কয়েকটা পয়েন্ট আমি এক এক করে বের করি। প্রথম কথা হচ্ছে মাল্টিপল ইনকাম স্ট্রিম। সো ধরেন একজন ডিজিটাল মার্কেটারদের প্রবলেম যেটা হয় বা যারা এই ফিল্ডে কাজ করে, ইদার দে ডু আ জব দেন দে গো হোম, ইটস কমপ্লিটলি ফাইন। ইউরোপিয়ান যেসব দেশে মোটামুটি লাইফের সিকিউরিটি আছে, ইটস কমপ্লিটলি ফাইন, ইউ ডোন্ট নিড টু গ্রাইন্ড দ্যাট মাচ। বাট আমি প্রেফার করি যে আমাদের মতো বয়সে, এখন যাদের 30 এর নিচে বা 30, 35, 40 এরকম পর্যন্ত কষ্ট করা উচিত। যেমন আপনার একটা ছিল কোর্সেস, ইউ অলরেডি ক্রিয়েটেড ইউর এডটেক প্ল্যাটফর্ম, দেন আপনি কিছু ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছিলেন, 2টা ক্যানভা, তারপর হচ্ছে আরো কিছু জিনিস ছিল, ওগুলা খুবই খুচরা, মানে জাস্ট খালি নিজের 5 টাকা আসলেও আসতো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে আপনি কনসালটেশন। আমি এটা একটা মজার কাহিনী বলি, ক্যানভাসে এটার সাথে অ্যাড করি। ক্যানভা যখন আমি সেল করতাম না, তখন আমার যেটা দেখতাম যে আমার অফিস যাওয়া আসা করতে 700 টাকা খরচ হতো সিএনজিতে। আমি ট্রাই করতাম যে অ্যাটলিস্ট আমার সিএনজি ভাড়াটা উঠে কিনা, 1000 টাকাটা উঠে কিনা। মানে ওই সময় ধরেন 1000 টাকা যদি এভরিডে আসে, 30 দিনে 30,000 টাকা, ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। কিন্তু এখন যারা দেখতেছে 30,000 টাকা বাংলাদেশে একটা ইন্টার্নশিপ শুরু হয়, যদি আপনার ভালো কোনো কোম্পানি না হয়, 12,000, 10,000, 7,000 এরকম। 7,000 কোম্পানির টাকাতেও হয় যদি একটু আপনার ঢাকার বাইরে যান। সেক্ষেত্রে ইটস নট আ ব্যাড অ্যামাউন্ট যদি আপনি ভাবে চিন্তা করেন। এন্ড ইউটিউবের টাকাটাও, অ্যাডসেন্সের টাকাটাও আপনার খুব একটা বেশি আপনাকে ভালো লাইফ দিবে না, বাট স্টিল মানে যেটা আমি ইউটিউবের আর্নিং নিয়ে বেশ ওপেন, যেটা আমার ফেসবুকে অনেক থাকে। সো যে অ্যামাউন্ট আসে ওটা দিয়ে অ্যাটলিস্ট ঢাকা শহরে, আমারটা যে চ্যানেল থেকে যেটা, ঢাকা শহরে একটা মোটামুটি বাসা ভাড়া দিয়ে মোটামুটি লেভেলের, আচ্ছা আমি ওপেনলি বলি, আমি আসলে অ্যাডসেন্স থেকে আমার মান্থলি এখন 40 থেকে 45K আসে বাংলাদেশি টাকায়। 45,000 টাকা আসে। 45,000 টাকাতে কিন্তু মোটামুটি বাংলাদেশে একটা নরমাল ফ্যামিলি 4-5 জনের খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। হ্যাঁ, সো দ্যাটস নট ব্যাড। এন্ড আপনি কন্টেন্টও খুব একটা বেশি আপলোড করেন তা না। এখানে আমি একটা পয়েন্ট বলি যে আপনি বললেন যে 1 লাখ সাবস্ক্রাইবার হবে। এখন 1 লাখ সাবস্ক্রাইবার একটা নিশ চ্যানেলের জন্য ইজ ভেরি ডিফিকাল্ট। ধরেন আমি কালকে একটা এমন কিছু নিয়ে কাজ করছি যেখানে আমি এন্টারটেইনমেন্ট করছি বা আমি রিভিউ করছি, আমি ব্লগ করছি, ওইখানে সাবস্ক্রাইবার গ্রো করা ইজি। কিন্তু যেখানে আপনার নিশ একটা চ্যানেল কাজ করতেছে, সেখানে যেমন আমি দেখি উমর তাসকির, আমাদের ফিল্ডের ইন্ডিয়ান, অনেক কষ্ট করে। এখনো পর্যন্ত ওনার ভিডিওতে আমি দেখি 700, কয়েকটাতে 2000, আবার একটাতে 40,000, আবার একটাতে 500। সো নিশ এই ব্যাপার যখন গো হাই লেভেল নিয়ে উনি ভিডিও করা শুরু করছে, মানুষ দেখতেছে না, কেউ দেখে নাই। কিন্তু ওইটাই নিয়ে বলবে যে ওকে অ্যাজ আ বিগিনার হাউ ইউ ওয়ান্ট টু স্টার্ট, ওইটা দিলে আবার 40,000 ভিউ। সো এখানে আসলে এই ফ্ল্যাকচুয়েশনটা খুবই হয়, এবং এই ক্ষেত্রে কেউ যদি একটু ভালো চ্যানেল গ্রো করতে পারে, 30, 40, 50,000, ইভেন 1 লাখ, 2 লাখ, 5 লাখ, এটা অনেক বড় একটা জিনিস। যেমন উমর তাসকিরের সাথে এটা আরেকটা বলে, সে কিন্তু মাঝখানে N8 নিয়ে অনেক কন্টেন্ট দিচ্ছিল, ওগুলাতে কিন্তু কোনো ট্র্যাকশন নাই, ভেরি ভ্যালুয়েবল কন্টেন্ট, ওরকম কথা কেউ বলে না, বাট নো ওয়ান ওয়াচেস দোজ ভিডিও। এক্স্যাক্টলি ভাই, আপনি ওই সানডে চর্চা টাইপের একটা জিনিস শুরু করছেন, ওইটা তো আমি আর দেখতেছি না রিসেন্টলি। আচ্ছা, সো ওইটা যেটা হচ্ছে একটু ফ্যামিলি ইমার্জেন্সিতে আছি, ইউ নো দ্য রিজন, সো মেডিকেল ইমার্জেন্সিতে আছি। সো এই ইমার্জেন্সিটা শেষ হলে আবার ওখানে একটু ফোকাস করব। সো আমি এটা যেভাবে হোক ধরে রাখবো, এটা কইরেন, এটা খুবই দরকার। ওই ফ্যামিলি ইমার্জেন্সিটা পার হোক, I will focus on this once again. ওকে, গেল। আমি তাহলে লাস্ট পয়েন্ট যেটা ছিল এই পডকাস্টে, যে আমরা আসলে একটা ডিজিটাল মার্কেটারের চিন্তা কখনোই করা উচিত না যে আমি শুধু একটা জব করবো বা একটা ফ্রিল্যান্সিং করবো, তার মাল্টিপল উইনে মাল্টিপল জিনিসপত্র নিয়ে এক্সপ্লোর করা উচিত। অনেক জায়গাতে অনেক কিছু আমাদের এই ফিল্ডে অ্যাটলিস্ট পসিবল, যেটা অনেক কিছুতে পসিবল না। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই, আমার আপনার মতো অতগুলো মাল্টিপল স্ট্রিম নেই। যেমন আমি একটা এনজিওর জন্য ট্রেনিং করতাম, শিশু নিলয় ফাউন্ডেশন। ওইখানে যারা আসছিল, মানে কেমন ছিল, 200 জনের একটা ট্রেনিং, প্রতিদিন 20 জন করে আসবে, সেম ট্রেনিংটাই প্রত্যেককে দিতে হবে। আচ্ছা, সো এখানে মানে ব্যাপার যেটা, ওরা যখন আসছে, ওরা দে আর ভেরি রিচ। মানে হয় কি, আমরা অনেক সময় চিন্তা করি যে যারা ঢাকাতে থাকে তারাই রিচ না, ওদের ড্রাগন ফ্রুটের বড় বড় বিজনেস, এভরিওয়ান ইজ রিচ। তো ওরা আবার অনেকে কি করছে, আমাকে জিজ্ঞেস করতেছে ওই সেশন শেষে, আমাদের কোনো এজেন্সি আছে কিনা, বা এই সার্ভিসগুলো যেগুলো শিখাইলাম এগুলো আমরা ওনাদেরকে দিতে পারবো কিনা। আপনি দেখতেছেন ওইখান থেকে এটা লিঙ্ক হচ্ছে, তাই আমি ওদেরকে আমার যে এজেন্সি নেক্সট লিডার্স, ওইটার লিঙ্ক দিয়ে দিতাম। ওইখানে হয়তো এখনো পর্যন্ত কনভার্ট হয়েছে কিনা জানি না, বাট হবে ফিউচারে এদের থেকে কেউ। তারপর অনেকে আবার বলছে যে আমার কোনো কোর্স আছে কিনা, না আমার কোনো কোর্স নাই। না, দেখি তোমার কমেন্ট আসে মাঝে মাঝে, তোমার ইউটিউব ভিডিওতে বেশ কমেন্ট আসে। হ্যাঁ, সো এটা একটা গেল। তারপর ধরেন কনসালটেশনের যে ব্যাপারটা, অনেকে আছে এই যে আপনি যেটা বলছেন যে আপনি সেটআপের ক্ষেত্রে অনেক কাজ করেন। প্রথম যে সেটআপের যে বিষয়টা, যে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করে দেয়, এইগুলো খুবই বেসিক আপনার আমার জন্য, বাট এই ব্যাপারটাও অনেকে পারে না। কি করে জানেন, এখনো পর্যন্ত আপনার অন্য একজন তার বিজনেস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে দেয়, সব ডেটা ওইখানেই থাকে। হ্যাঁ, যখন একদিন মনে করেন বললো কি $160 করে ডলার,
৳১৮৫ করে হয়ে যায়, তখন বলে আমি কাজ করব না। ওই যে তো যত ছাড়ে ঢুকেছো না, ছাড়তে চায় না। জাস্ট রিমুভ করে নিয়ে যেমন চলে যায়। অ্যান্ড ওই লোক আবার আবার স্ক্র্যাচ শুরু থেকে থেকে শুরু। স্ক্র্যাচ থেকে শুরু। আবার এটা হয় অনেক বাজে প্র্যাকটিস আমি এরকম দেখছি যে আমাকে অনেক কমপ্লেইন করে যে ভাই একজন অ্যাডভার্টাইজের সাথে কাজ করতাম, পিক্সেল তার থেকে ক্রিয়েট করা ছিল, সে আমাকে পিক্সেলের অ্যাক্সেসটা দিচ্ছে না। তাহলে বলেন এটা ভাই অনেক খারাপ। মানে এই পিক্সেল কি আমার জিনিসটা টাকা দিয়ে ডেটা আমি নিছি? আমি এক্সাক্টলি ভাই এই ধরনের প্র্যাকটিস অনেক আছে। অনেক মার্কেটিয়ার আছে, অনেক এজেন্সি আছে যারা ক্লায়েন্ট মানে একটা যে হ্যাপি এন্ডিংটা আসলে করে না। হ্যাঁ। তুমি চলে যাচ্ছ, আমি তোমাকে সবকিছু বুঝাই দিচ্ছি, বাট তোমার সাথে একজন মানুষ আজীবন কাজ নাই করতে পারে। তাই বলে তুমি তাকে আটকায় রাখবা, তাকে তুমি জিনিস দিবা না। That আর is not আমার সাথে যারা মিটিং করছেন আমি একটা কাজ করি। আপনি কতটুকু এগ্রি করবেন আপনার সাথে আমি জাস্ট ডিসকাস করি। অনেক সময় যেটা হয় অনেক ক্লায়েন্টকে এটা একটা সেলস ট্যাকটিক বলতে পারেন। হুম, আমাদের সাথে মিটিং করে। আমি ইচ্ছা করে তাকে নেই না। আচ্ছা। কিভাবে? ধরেন আমি দেখি যে তার অনেকগুলো ফিক্সেস আছে। যেমন ধরেন তার আ পিক্সেল সেটআপ তো বেসিক ব্যাপার। বাট ধরেন কনটেন্টের ফ্লোটা ঠিক নাই। সে ডাইমেনশন ভুল তাই করছে। মানে টাকা আছে ৬০,০০০ ফলোয়ার পেজে হুম, ক্লদিং বিজনেস মনে করেন। আমি তখন কি করি? আমি অনেক সময় বলি যে, "ভাই আপনার তো এই ফিক্সেস গুলো আছে। এগুলো ভাই আমাদের হেল্প লাগবে না। আপনি আপনি নিজেই নিজেই করেন। করেন। আপনি নিজেই করতে পারবেন। এটা করেন। এইভাবে জিপিটি করবেন। আমার এই ভিডিওটা আছে হ্যাঁ, এটা দেখবেন। আপনি করবেন একটা ৳১০,০০০ একটা ইন্টার্ন হায়ার করবেন, ওকে দিয়ে করাবেন।" কারণ এটা করানোর পরে অনেক সময় যেটা হয় ও আরো ওই ক্লায়েন্টটা আরো চায় আর আমাদের সাথে কাজ করতে। ইয়েস, ইয়েস, তো যারা, ইয়েস। যারা এজেন্সি সাপোর্ট দিচ্ছেন আমার মান্থলি ৳50,000 ইনকাম করবেন এরকম একটা কোর্স অলরেডি ৩ টা আপলোড হইছে। আপনারা এই যে এই ট্যাকটিকটা ফলো করতে পারেন। মানে ম্যানিপুলেট কইরেন না। হুম, বাট জেনুইনলি যদি জেন সে আপনাকে টাকা খরচ করতে না পেরে নিজে যদি করে একটু আগায় যেতে পারেন, যার কাছ থেকে আপনি ৳২০,০০০ মান্থলি রিটেনার ফি নিতেন, ওর কাছ থেকে ওকে। আপনি ৳৪০,০০০ নিতে পারেন। তখন এক্সাক্টলি, সে আপনাকে এক্সাক্টলি। এক্সপার্ট বলতেছে। সে আপনার কাছে আসার জন্য চেষ্টা করবে তখন। এক্সাক্টলি। আর এখানে আরেকটা জিনিস পয়েন্ট এড করি। মানে ধরো যে তুমি যখন বুঝতেছো যে এই জায়গাটাতে এই বিজনেসটা একদম হ্যাঁ, শুরুতে আছে, একদম নিচে। মানে এখানে তোমার এক্সপার্টাইজ আসলে দরকারই আমার নাই। টাইম নষ্ট হবে তাহলে তোমার আরো। এক্সপার্টাইজ আসলে দরকারই নাই। এখানে মার্কেটে আরো অনেক মানুষ আছে যারা আসলে তাকে হেল্প করতে পারবে বা সে নিজে চাইলেই হেল্প করতে পারবে। তুমি যদি দেখো যে এরকম কোনো একটা ক্লায়েন্ট যেখানে তোমার এক্সপার্টাইজ এখন প্রয়োজন নাই, হুম, এখন অনেক তোমার এক্সপার্টাইজ ধরো এইদিকে, তার বিজনেসটা আছে এইদিকে। ইউ ডোন্ট নিড টু গেট ইনভলভড। ইয়েস। তোমার ধরো যে এই দিকে আছে বা তোমার কাছাকাছি লেভেলে আছে যাকে আসলে তুমি স্কেল করতে পারবা, তোমার ইনপুটটা কাজে লাগাবে, সাথে তুমি কাজ করো। যেমন আমার আসলে এরকম অনেক মেসেজ এভরিডে আসে যে ভাই মার্কেটিং সার্ভিস চাই, আপনি কি বুস্টিং সার্ভিস দেন কিনা, অ্যাডের সার্ভিস দেন কিনা। আমি যেটা সত্যি কথা যেটা হয়তো এই ভিডিওতে আসবে, আমি আসলে লোকাল মার্কেটে এখন সার্ভ করছি না। তো লোকাল মার্কেটে সার্ভ করছি আমি আসলে যেই এজেন্সির কথা বললাম ইউকে, ওদের সাথেই কাজ করছি। বাট আমি লোকাল মার্কেটে ৩ টা ব্র্যান্ডের কনসালটেন্ট হিসেবে কাজ করি। কনসালটেন্ট হিসেবে কাজ বলতে আই বিকেম দেয়ার গ্রোথ পার্টনার। ইয়েস। আই বিকেম দেয়ার স্ট্র্যাটেজিক পার্টনার। তাদের শুধু যে অ্যাডের রান করা তা না। তাদের হচ্ছে গিয়ে আদার্স যে মেট্রিক্স গুলা, ঠিক আছে? ইউনিট ইকোনমিক্স, তারপর হচ্ছে AER, MER, তারপর হচ্ছে গিয়ে তাদের কনটেন্ট স্ট্র্যাটেজি সবকিছুতে আমি আসলে ইনভলভ হই। কনটেন্ট তো এখন খুবই খুবই ইম্পোর্টেন্ট। মানে মানে তোমার যদি আসলে কনটেন্টে কন্ট্রিবিউশন না থাকে, তুমি যদি কনটেন্টে আসলে ইনভলভ হতে না পারো, তোমার যদি না শুনে ফাউন্ডার, সেক্ষেত্রে আসলে মার্কেটিং সার্ভিস দিয়ে বা কোনো ডিজিটাল লাভ মার্কেটিং নেই। সার্ভিস হ্যাঁ। দিয়ে কোনো লাভই নেই। এটা ১ মাস ২ মাস কাজ করবে। ওয়ার্ম অডিয়েন্স শেষ হয়ে যাওয়ার পরেই এক তখনই এরকম করে ড্রপ করবে। এটা ট্রু। যেমন হচ্ছে আমি যেটা বললেন যে এমন অনেকে আছে যে আপনার এক্সপার্টিস লাগবে না। হুম, এটা আমরা ১ম এ ডিসাইড করি কিভাবে যে ওই ফাউন্ডার আসলে খুবই ডেসপারেট যে উনার হুম, ৩ মাস ধরে কোনো সেল নাই। হ্যাঁ, উনার জায়গাটা রেন্ট আউট করতে হবে এরকম। তো ওইরকম সিচুয়েশন এ আপনি যদি যান, এটা উমর তাসকির একটা ভিডিও আছে। উনি বলছে যে হুম। চিন্তা করবেন যে এমন কি হইল যে কোনো এজেন্সি উনাকে হেল্প হেল্প করতে করতে পারতেছে না। এক্সাক্টলি, ভেরি কাহিনী গুড কি? পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। এটার সাথে ২ টা জিনিস। এটা সেইম গোস ফর স্টুডেন্ট, সেইম গোস ফর সার্ভিস। হ্যাঁ, আমাকে অনেক স্টুডেন্ট নক দেয় যে ভাই আমার অবস্থা অনেক খারাপ, অনেক ফিন্যান্সিয়াল জায়গায় কোর্স করছি। না অনেক জায়গায় কোর্স করছি ভাই, আমার একটা আর্নিং লাগবেই। আমার একটা আর্নিং লাগবেই, আপনার কোন কোর্সটা আমি করব? আমি আস্তে করে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে বলি যে ভাই আমি আপনি ফ্রিতে আমার ইউটিউব থেকে শিখেন। আমার কোর্সে আসলে কোনো ইনভলভ হয়েন না। রিজনটা যেটা হচ্ছে যে দেখো আসলে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং শিখাটা কিন্তু আসলে একটা প্যাশনের জায়গা। ইটস অ্যান আর্ট। হ্যাঁ, এটা তোমার শিখতে কিন্তু তুমি যে পেটে ক্ষুধা থেকে তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবা না। ইয়েস। আমি তোমাকে বলে দিলাম ইফ ইউ আর হাংরি, তোমার যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না থাকে, ইউ ক্যান নট লার্ন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আসলে একটা অধ্যবসায়ের জায়গা। ট্রু। ঠিক আছে? এটা একটা অধ্যবসায়ের জায়গা। এটা নেভার লার্নিং ফিল্ড। ইটস এ ওশেন। তুমি আজকে এটা শিখতেছো, কালকে তোমাকে ওইটা শিখতে হবে, এটা শিখতে হবে। তুমি যদি মনে করো ভাই আমি একটা ছোট একটা স্কিল শিখেই মার্কেটে নেমে পড়বো, দেয়ার আর লট অফ আদার স্কিলস যেটা তুমি শিখে করতে পারো। বাট ডোন্ট কাম টু ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? সো এটা খুবই ভালো একটা অ্যাডভাইস। হ্যাঁ। I 100% এগ্রি উইথ ইউ। হ্যাঁ, সো আমিও সেম ওটাই। মানে কেউ যদি খুবই বেশি মানে ঐরকম সিচুয়েশন এ থাকে, আমি চেষ্টা করি তাকে না আনার। আমি চেষ্টা করি তাকে হচ্ছে গিয়ে আ YouTube ভিডিও দিয়ে দেই। বাট আনফরচুনেটলি মানে বাংলাদেশের সিচুয়েশন হুম। তারা YouTube এ চ্যানেল দিয়ে দেই। দিয়ে দেওয়ার পর ২-৩ দিন পরে বলে, "ভাই আমি অমুক XYZ আইডি ইনস্টিটিউশন এ ঢুকছি। তারা আমাকে ইনকামের গ্যারান্টি দিচ্ছে।" কিছু করার নাই। আমি বলি, "ওকে ফাইন ভাই করেন। আমার আসলে আপনাকে আর কিছু বলার নাই। আপনি ইনকামের গ্যারান্টি যদি পান করেন।" আমার তো আমি আসলে দেখেন এই কথাটা ফারানো একবার বলছিল যে,
সে জনে, জনে আসলে সবাইকে বুঝানোটা ডিফিকাল্ট যে ইয়েস, কোনটা ভালো, কোনটা খারাপ। ইটস ইম্পসিবল। ইয়েস। আমি আমার সাইড থেকে আই ট্রাই টু বি অনেস্ট। এখন যদি কেউ যদি তোমার সাথে স্ক্যাম করে বা তোমাকে একটা আশা দেখায়, ইনকাম করে নেয়, আমার আসলে কিছু করার নেই। সেম গোস ফর সার্ভিস আরকি। আমার আমার পরিচিত একজন হচ্ছে এখন না 23 সালে বাংলাদেশের খুবই ফেমাস একটা এডটেক প্ল্যাটফর্মে কাজ করতো। সো শি জয়েন্ট অ্যাজ আ বিজনেস ডেভেলপমেন্ট আচ্ছা। এক্সিকিউটিভ। আর মেইন জব ওয়াজ তাকে কিছু লিড দিত। হুম। ওই লিডগুলোকে কনভিন্স করে ক্যাম্পাসে নিয়ে আসা। আর কিচ্ছু আচ্ছা। না। যে আপনি আমাদের ক্যাম্পাসে আসেন, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং তো শিখতে পারবেন। আপনি আসেন এই পর্যন্ত। আমাদের এক্সপার্ট মেন্টর কিন্তু ওইদিন টাইম থাকবে। তারপর উনারও একটা ফ্লাইট আছে, উনি চলে যাবে। এক্সাক্টলি সেম টোপটাই সবাইকে দেয়। এবং তাদের একটা জিনিস কি আমিও দেখছি তো এই ইনস্টিটিউশন গুলোতে যেতে পারলে ফুটফল টু কনভার্সন রেট কিন্তু অলমোস্ট 50%। ইয়েস। ফুটফল থেকে কনভার্সন ২ জন মানুষকে তারা একজনকে কনভার্ট করে ফেলে। হ্যাঁ, এটা করে এবং আমি বলছি না খারাপ ভালো, এখান থেকে হয়তো অনেকে ভালো কাজ করে। কিন্তু পয়েন্ট যেটা কি অ্যাকচুয়াল স্কিল বেস জিনিস আমি হুম। এটলিস্ট ডিজিটাল মার্কেটিং বলব, গ্রাফিক ডিজাইন জানি না। ডিজিটাল মার্কেটিং যদি নিজেকে এক্সপ্লোর করে না বের করতে পারে, সে হয় কি ওই আটকায় যাবে। আটকে শুধু মেসেজ ক্যাম্পেইন হুম, চালাতে পারবে আর কিচ্ছু পারবে না। তখন যে আটকায় যাবে আর ঝামেলা হবে। আমার এই বিষয়ে আসলে এই পয়েন্টটা আমরা কভার আমি অফ এয়ারে কথা বলছিলাম আপনার সাথে। সো আমি অলরেডি আপনাকে বলেছি আপনার কথা আমি আমার একজন মেন্টরের কাছে বলতেছিলাম। সো সে ১ম এ বলছে যে ছেলেটাকে অনেস্ট লাগে। দেয়ার আর মেনি পিপল যারা কোর্স নিয়ে কাজ করে। আপনার এডটেক আছে। হুম, আপনার এডটেক আমার বললাম যে আমার মায়ের সামনে যায় বারবার। হুম, অনেক মানুষ আছে আমি যার কাছে তাদের সাথে আমি কথা অ্যাপ্রোচ করতে পারি যে, "ভাই আপনারও কোর্স আছে? আসেন। প্লিজ কথা বলেন।" কিন্তু আমি আপনাকে অ্যাপ্রোচ করছি হুম, কারণ ইউ আর আ ট্রে মানে ট্রেনিং পিপল উইথ স্কিলস। আপনার ইভেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের রিসেন্ট যে ভিডিওটা আছে, আমি পুরো দেখি নাই। বাট আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। ৪০ মিনিটের একটা ভিডিও অনলি তারা দেখবে যারা কমিট করতে কমিট পারবে। ডু ইউ নো সেনেটর উইলিয়াম নেটস ওভেস আহমেদ? হুম, ইয়েস। উনার ভিডিওতে কিন্তু উনি কোনো জানি। এডিট এখন ইউজ করে না। উনি একটা ভিডিওতে অ্যানাউন্স করে দিয়েছে যে, আমার এই ভিডিওটা আমি চাচ্ছি একদম নিশ বেসড হোক। হুম, ২ দিন পরে মেম্বার অনলি করে দিব। উনারও কিন্তু ভিডিওগুলাতে বেশ ইন ডেপথ এ এন্ড ঢোকে এবং ইনসাইট শেয়ার করে। উনি কি করছে কেস স্টাডি শেয়ার করে। এত কিছু বলার মেইন হুম, কোয়েশ্চেন, why some of the people are getting bashed এবং মানুষজন তাদেরকে একদম ব্যাকল্যাশ ফিল করাচ্ছে, তাদের নিয়ে স্ক্যাম হচ্ছে। তারা অনেক মার্কেটিং করা লাগতেছে, তাদের অনেক কিছু গিভঅ্যাওয়ে করা লাগতেছে। অন দি আদার হ্যান্ড আপনার করা লাগছে না। স্টিল আমি খুব কম দেখছি। এখনো পর্যন্ত আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। হয়তো তার মধ্যে একটা পার্সেন্টেজ আছে যারা বলছে যে দিস ইজ স্ক্যাম বা আমি ৳৩৪০০ দিয়ে জয়েন করছি। হুম, আমি আসলে কিছুই শিখতে পারিনি বা ভাইয়া লাইভ কোর্স খুবই বাজে। এরকম আপনারও দেখি নাই। গ্রোথ একাডেমির রাহিল ভাই একজন আছেন, হুম, অ্যানালিটিক্স নিয়ে হ্যাঁ, কাজ করে, খুবই ভালো। উনারও কোন দেখি নাই। সো আমি জানতে চাই যে হোয়াটস ওয়ার্কিং বা এই এর থেকে আমাকে একটু বলেন। আমি খুব ইন্টারেস্টেড কারণ আমার এখন কোনো কোর্স নাই অ্যান্ড আমি করব না আপাতত। বাট আমার ফিউচারে অনেক প্ল্যান অনেক আছে। সো হোয়াটস ওয়ার্কিং ভাই একদম জানতে চাই ওয়ান বাই আচ্ছা, ওয়ান। এখানে একটা জিনিস দেখেন মেক্সিমাম আপনি যদি দেখেন যারা দেখো মেক্সিমাম যদি দেখো যে যারা আসলে কোর্স বিজনেসে আসছে সে দে ডোন্ট হ্যাভ প্রপার ইনস্টিটিউশনাল নলেজ। তাদের ইনস্টিটিউশনাল নলেজ নাই, তাদের আসলে কর্পোরেট এক্সপার্টাইজ নাই। অনেকের আছে, অনেকের নাই। আমরা ভাই আমি যেহেতু মার্কেটিং এ পড়ালেখা, আমি হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশন বিবিএ তে ৮.৫ বছর কাজ করছি মার্কেটিং এ। বিজনেস এভরিথিং ইস এ বিজনেস, রাইট? ইয়েস। এডুকেশনও তো একটা বিজনেস। উই আর নট হিয়ার ফর এ 1 ইয়ার। ১ বছরের জন্য আসি নাই, ২ বছরের জন্য আসি নাই। যেহেতু একটা জব ছেড়ে এখানে আসা ডেফিনিটলি দেয়ার ইস এ লং টার্ম প্ল্যান। হ্যাঁ, লং টার্ম প্ল্যান। একটা বিজনেসের যেই বিজনেসের যেটাই হোক, একটা কথা আছে যে আপনার যদি বিজনেসের রিটার্নিং কাস্টমার ৩০ থেকে ৩৫% বা 40% থাকে, এই বিজনেসটা আপনার লং টাইম। মানে আপনার বিজনেস আসলে দাঁড়ায় গেছে। যেটা আপনার মানে আল্টিমেটলি এটা আপনার ব্রেক হওয়ার চান্সেসটা খুবই কম। মজার ব্যাপার হচ্ছে যে আমার যে কোর্সেস গুলা এগুলার হচ্ছে গিয়ে আপনার ক্রস সেলিং অলমোস্ট এখন পর্যন্ত 20% এর মতো আছে। আচ্ছা, আমি মাঝখানে যেটা দেখতেছিলাম যে আমার একজন ইউজার এভারেজে 1.5 টা কোর্স কিনছে। মানে হচ্ছে বুঝছি। ২ জন ৩ টা মানে এভারেজ ট্রান্সেকশন ভ্যালু ১ এর বেশি। এখন এখানে যেটা হচ্ছে যে ২ টা জিনিস যে এই লাইনটাতে আসার আমার মেইনলি কিন্তু একটা কথা বলে যে আইদার ইউ মেক কনটেন্ট ফার্স্ট দেন ইউ মুভ টু বিজনেস অর ইউ ডু বিজনেস ফার্স্ট দেন ইউ মুভ টু কনটেন্ট। কনটেন্ট ইয়েস। রাইট? তো হুম, আমার কথাটা কি? আমি আসছি আসলে কনটেন্ট থেকে। আমার ইনিশিয়ালটা কিন্তু কনটেন্ট থেকে। কনটেন্ট যখন দেখতেছি দেয়ার ওয়াজ আ হাইপ, মানুষজন অনেক অ্যাপ্রিশিয়েট করছে। ওই অ্যাপ্রিসিয়েশন এর জায়গা থেকে কিন্তু আসলে ট্রেনিং এ আসা। আচ্ছা, কিছু, কিছু মানুষের কাছে টাকাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কিছু, কিছু মানুষের কাছে রেসপেক্ট অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমার আসলে এই জার্নিটাতে আসা অন মাই সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। আমি সেলফ অ্যাকচুয়ালাইজেশন এর জন্য এখানে আসছি। ওই যে তোমার সাথে কথাও হচ্ছিল যে মাঝখানে এক শুক্রবারে একটা মুভি দেখতে গেছিলাম, ইয়েস। 'উৎসব'। সো আব্বু-আম্মু আছে, প্যারেন্টস আছে, আমিও আছি। একজন স্টুডেন্ট এসে বলল, "ভাই আপনার সাথে একটা ছবি তুলবো।" সেইম সিচুয়েশনটা ইফ আই ওয়ার এ স্ক্যামার কেউ যদি এসে বলতো, "ভাই আপনার কোর্সে নিছিলাম, বেটা বাটপার। আমার টাকা ফেরত দেন।" আমার রেপুটেশনটা কোথায় যেত? সম্মানটা কোথায় যেত? হ্যাঁ, দেয়ার আর মার্কেটে কিছু আছে যারা আ কুইক টাইমে
মানি আর্ন করে ফেলতেছে। এখন দেখি অনেক ছোট, ছোট মানুষজন জীবনে চাকরি করে নাই। এসএসসি পাস করছে কিনা জানি না। ইয়েস। নিজের শিখা কতটুকু শিখছে জানি না। দে আর অলসো ট্রেনিং পিপল হুম, এবং তাদের কোর্সে মানুষ এনরোলও হচ্ছে। হুম, ঠিক আছে? সো আমার মনে হয় যে এইখানে সবচেয়ে যদি আমি বলি যে বিজনেসের আন্ডারস্ট্যান্ডিংটার অভাব। হুম। বিজনেসের আন্ডারস্ট্যান্ডিংটা অভাব, লং টার্ম ভিশনের অভাব। দে কেম টু আর্ন কুইক মানি গ্যাদার করে মার্কেট থেকে চলে যাচ্ছে। সো দ্যাটস দ্য রিজন আরকি। সো কারো যদি ফোকাস থাকে যে কুইক টাইম মানি, সে কখনোই আসলে মার্কেটে সাস্টেইন করতে পারবে না। তার রেপুটেশন কখনোই আসলে ইনক্রিজ হবে না। আর কেউ যদি আসে যে লং টার্মের জন্য যে কাস্টমারকে একটা ভ্যালু দিতে চায়, সে হি অর শি ক্যান সাস্টেইন। এবং এটা আমার মনে হয় যে কাস্টমার অনেক বুঝে। কাস্টমার কিন্তু ইভেনচুয়ালি বুঝতে পারে যে আসলে কার কোচ। আমি কেবল একজনের কথা বলছিলাম যে তাকে আমি পডকাস্টের জন্য ইনভাইট করেছি। সে আসতে রাজি না। কিন্তু আমি কিন্তু তার নিজে যেহেতু আমি জানতাম কাজ, আমি ওনার ভিডিও দেখছি না, আমার মনে হচ্ছে ওকে, হোয়াট হি ইজ সেইং ইজ মেকিং সেন্স। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আমি একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেহেতু বিজনেস নিয়ে কথা বলতেছি, বিজনেসকে গ্রো করার জন্যই মার্কেটিং। এক্সাক্টলি। তো আমরা অনেক সময় যারা মার্কেটিং নিয়ে কাজ করি বা যারা শিখতে চাই, আমরা না এন্ড গোলটা ধরতে পারি না। আমি একটা বই পড়ছিলাম, দ্য হ্যাঁ। 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। ওখানে একটা পয়েন্ট ছিল, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। ঠিক আছে? সো একটা মানে বিজনেসের মেইন গোল কিন্তু গেইনিং প্রফিট, রিটার্নিং কাস্টমার। সো অনেক বিজনেসের সাথে আমাদের নেক্সট Sustainability, স্টেজ হ্যাঁ। থেকেও আমরা কাজ করি। তাদের মেইন প্রবলেমটা হচ্ছে যে আমি তাদেরকে সবসময় মানে হয় কি, একটা দুইটা বিজনেস করেছে, তারা বলে যে ভাই যে মডেলটা চলতেছে উই আর ডুইং গুড, হোয়াট অ্যাবাউট আমরা আরো কিছু বিজনেস আমি শুরু করি, এগুলো তো আপনারা এই মডেলে চালান, কারণ আমার এখান থেকে আমি জানি এই ধরনের প্রোডাক্ট এর উপরে যাবে না, ধরেন বিউটি প্রোডাক্ট এটা ওটা। তখন আমরা তাদেরকে বলি যে ভাই এই ধরনের প্রোডাক্ট বাদে যদি আপনি কিছু করতে চান করতে যেটাতে হবে। রিটার্নিং কিছু আছে, হুম। তাহলে এটা করা পসিবল। এটার বিগেস্ট আমি ক্রেডিট দিব আমার লাইফে, আমি প্রথমেই চাল ডালে কাজ করার সুযোগ পেয়েছি, কারণ চাল ডালের রিটার্নিং কাস্টমার অনেক অনেক ভালো। বেশি। কোনো অ্যাড না চালালেও দিনে ওদের একটা অ্যামাউন্ট অফ, আমি বলতে পারতেছি না, এখন বলা উচিত হবে না। সো এইটা থেকে আমি শিখতে পারছি, অ্যান্ড ওইটা আমি আবার অন্য অনেকগুলো বিজনেসে কাজে লাগাইছি, অন্য অনেকগুলো বিজনেসে, এবং তাদেরকে ওইভাবে করেই তৈরি করছি। যেমন একটা বিজনেস আছে ফ্রেশ অ্যান্ড ফিট ফুড, ওদেরকে আমি প্রথম থেকে বলছি যে মাইক্রো ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করতে। মাইক্রো ইনফ্লুয়েন্সার নিয়ে অনেক মানুষ সেশন বানায়, দেখি ওইটা নিয়ে আবার কোর্স হিসেবে করতেছে। খুবই ইজি একটা ব্যাপার। যারা যারা দেখতেছেন তাদেরকে বলি, D2C ফাউন্ডার হইলে আপনার প্রোডাক্টটা যদি এমন হয় যেখানে একটা মানুষ চাইতে পছন্দ করবে, যেমন আমি একটা বিজনেসের সাথে কাজ করতাম, ফ্রেশ অ্যান্ড ফিট ফুড, সরি, ফুড অ্যান্ড ফ্লেভার্স, একটা বিজনেসের সাথে কাজ করতাম। ওই বিজনেসটা ছিল মিল্ক ইট বিজনেস। আচ্ছা। মিল্ক ইট মানে কেমন বলি, ধরেন আপনি বাঙালি নিয়ে কাজ করেন, আপনার বাবা মা এখানে নাই বা আপনার ওয়াইফ এখানে নাই, আপনি ওই প্রোডাক্ট মানে পুরো একটা হ্যালো ফ্রেশের মতো আরকি নিবেন। ওইটা জাস্ট আপনি বাসায় যে গরম করবেন বা ওইটা জাস্ট স্টেপ বাই স্টেপ রান্না করবেন, দেন ইউ হ্যাভ আ মিল উইদিন 15 মিনিটস। বুঝতে পারছি। সো যাদের টাকা আছে কিন্তু সময় নেই কিন্তু হেলদি খাইতে চায়, তাদের জন্য এইটা আমরা ৭৩টা ইনফ্লুয়েন্সারকে পাঠাইছি। আই এম নট সেইং সামথিং যেটা করা পসিবল, এটা আমি নিজে করলাম না, জাস্ট হুম। এসে বলে ফেললাম, আওড়ায় ফেললাম না। ৭৩টা, এর মধ্যে কারা আছে বলি, মুনজাইন শাহিদ আছে, আইমান সাদিক আছে, জুবাইর তালুকদার আছে, তারপর নাফিস সেলিম ভাইও স্টোরি দিছিল। এরকম অনেক মানুষ আছে যারা টপ টিয়ার ইনফ্লুয়েন্সার। আবার মিড লেভেলে তো কত আছে। তাদের মধ্যে যারা অনেকে করেছে তাদের তখন ছিল ২২০০ সাবস্ক্রাইবার, ফলোয়ার। এখন তাদের কত ৪ লাখ ৩ লাখ ফলোয়ার, ২২ সালের কথা বলতেছি এটা। সো ৭৩টা আমাদের ছিল, ওখান থেকে আমরা ভালো লেভেলের অর্ডার পেয়েছি। এখনো ইউজিসি গুলো যদি আমরা অ্যাডে বুস্ট করি, অ্যাডে যদি আমরা ইউজ করি, বুস্ট না কিন্তু জাস্ট এক্সিস্টিং পোস্ট না, আমরা জাস্ট ভেতরে দিয়ে ওটা দিয়ে অনেকগুলো হেডলাইন দিয়ে ১০ থেকে ১২টা এরকম ভিডিও আমি দিয়ে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দিয়ে ফেসবুকে রান করে দিলাম। এখান থেকে যদি একটা রিটার্নিং ফুড টাইপের বিজনেস হয় বা মেকআপ সেন্ট এই টাইপের কিছু হয়, আপনি বলেন এটা উইল ওয়ার্ক মাচ বেটার দ্যান ডেফিনিটলি আমি নিজে করতেছি অনেক টাকা খরচ করে। ডেফিনিটলি এটা আরেকটা এই সেম যেটা এই সেম কিন্তু ধরো যে টিকটকে একটা নতুন ফিচার আছে, এখন ফেসবুকে ওই জিনিসটা আছে, ইউ ক্যান ইউজ আ ক্রিয়েটার্স পোস্ট। ইয়েস, মানে ক্রিয়েটাররা তারা যে পোস্টটা পাবলিশ করছে টিকটকে, ইউ ক্যান টেক দ্যাট এক্স্যাক্ট পোস্ট লিঙ্ক, প্রমোট ইট ফ্রম ইউর অ্যাড ম্যানেজার। তখন তোমার অ্যাড যখন আসবে, তোমার আইডেন্টিটি থাকবে হচ্ছে ইনফ্লুয়েন্সারের। সো এখানে ধরো যে একটা ফর এক্সাম্পল, তোমার যে প্রোডাক্ট বলে এখন মুনজারিন আপুর যদি প্রোফাইল থেকে যদি একটা অ্যাড কারো সামনে আসে, সেখান থেকে তোমার ব্র্যান্ডের থেকে ট্রাস্ট কিন্তু এই মুহূর্তে ওনারটা অবশ্যই তারটাতে বেশি আসবে। এক্স্যাক্টলি সো দিস ইজ আ ভেরি গুড আইডিয়া। মানে দিস টাইম অ্যান্ড ফিউচার ইজ অল অ্যাবাউট ইউজিসি। ইউজিসি। ঠিক আছে? সো ইয়া। হ্যাঁ, ইউজিসি অনেক ইম্পর্টেন্ট। সো আমি এখন এইদিকে মুভ করতে চাই। আমার একটা কোয়েশ্চেন ছিল, ভুলে গেছি, এডটেক রিলেটেডই। সেটা হচ্ছে যে আপনার, হ্যাঁ মনে পড়ছে। ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্টিং সাকসেস স্টোরি যেটা শোনার পর আপনার মনে হয়েছে যে ওকে, থিংস আর গোয়িং অন আ রাইট ওয়ে? যেমন ছবি তোলাটা ছিল, একজন আপনার আব্বু আম্মুর সামনে ইন্টারেস্টেড হয়েছে ছবি তুলতে। বাট মানে সাকসেস স্টোরি, যেমন আমাকে একজন একটা মেইল করছে, আমার কিন্তু কোনো কোর্স নেই। বাট এখানে বসে আমি একটা রেকর্ড করছিলাম। কোর্স কি, যে কিভাবে করে জাস্ট অনেক মানুষ হয় কি বলে যে ভাই আমি আর্নিং করতে চাই। সো একটা স্কিল শিখে ওইটাকে কিভাবে ৫টা ক্লায়েন্ট নিব 10,000 ফ্রম ইচ, একদম ইজি, এটার জন্য কারো দেখতে হবে না। ৫টা ক্লায়েন্ট নেব, গেট 5 ক্লায়েন্টস, ১০,০০০ টাকা করে চার্জ করেন সবার জন্য। প্রথমে ৫টা ক্লায়েন্ট ম্যানেজ করা একজনের জন্য কোনো বিষয় না। ভেরি সিম্পল আইডিয়া। বাংলাদেশে 50,000 টাকা আপনি আর্ন করতে পারতেছেন অ্যাজ এ স্টুডেন্ট।
ওখানে একটা ছেলে আমাকে বলছে যে, "ভাই আমি ১ম ২ টা ভিডিও দেখছি। আমি আইডিয়াটা বুঝে গেছি। I already applied and আমি ২ টা ক্লায়েন্ট পাইছি।" খুবই খুব ভাল ভালো লাগছে। লাগে। সো এরকম আপনার কোনো একটা সাকসেস স্টোরি বলেন। আচ্ছা, এরকম সবচাইতে মজার সাকসেস স্টোরি যেটা হচ্ছে বাংলাদেশ থেকে তো আসলে বাংলাদেশের মানুষের তো অনেক বেশি কমেন্ট পাই, অ্যাপ্রিসিয়েশন পাই। আমার সাকসেস স্টোরিজটা হচ্ছে গিয়ে ১ম যেদিন আমি একটা কমেন্ট পাই অ্যান্ড দ্যাট গাই ইজ ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়ার কলকাতা থেকে তার কমেন্টটা এরকম ছিল যে, আমি দাদা আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনার ভিডিওগুলো দেখি খুবই ভালো লাগে। হুম। এগিয়ে যান। ফার্স্ট একটা ইন্ডিয়ান কমেন্ট। এরপরে আমি দেখলাম যে আমি রিপিটেটিভ ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক কমেন্ট পাচ্ছি। হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল থেকে কমেন্ট পাচ্ছি। ইভেন আমার ফেসবুক কোর্সে অলমোস্ট প্রায় ২২ থেকে ২৩ জনের মতো ইন্ডিয়ান স্টুডেন্ট আছে। ইন্টারেস্টিং স্ট্যাটস। ইন্ডিয়ান স্টুডেন্ট আছে। এখন ইন্ডিয়া থেকে আমি টাকা কিভাবে কালেক্ট করব? সো ১ম যেটা হয় যে আমার একদম শুরু থেকে একটা ইন্ডিয়ান একটা স্টুডেন্ট আছে। ওর আবার এজেন্সি আছে। ও বাংলাদেশের সাথে কিছু বিজনেস করে। সো আমি ওকে দিয়ে ওই স্টুডেন্টের কাছে টাকাটা নিয়ে যাই। ও আমাকে বিকাশে হচ্ছে গিয়ে টাকাটা ট্রান্সফার করে দেয়। যেমন দেখা যাচ্ছে আমার 2800 এর একটা কোর্স ইউজুয়ালি যদি রুপি থেকে টাকাতে নেই ২১০০ রুপিতেই আসলে ২৮০০ হয়ে যায়। হুম। বাট দেখা যাচ্ছে যেহেতু ইন্ডিয়ার ট্রান্সফারের ইস্যু আমাকে দেখা যাচ্ছে ২৪০০ রুপির মতো তার কাছ থেকে নিতে হয়। সো আমি যদি সাকসেস স্টোরি বলি, আমি ফার্স্ট যেদিন গ্লোবাল স্টুডেন্ট পাই, ক্রস বর্ডার স্টুডেন্ট পাই এবং ক্রস বর্ডার যখন আমার কমেন্ট আসে, দ্যাট ওয়াজ আই ফিল রিয়েলি অ্যামেজিং যে এটলিস্ট সে যখন বলতেছে, "দাদা ইন্ডিয়া থেকে দেখছি বা বাংলাদেশী কারো কনটেন্ট বা আপনার কনটেন্ট আমার খুব ভালো লাগছে।" ইন্ডিয়াতে তো হিউজ কনটেন্ট ক্রিয়েটর আছে। আছে তো। হুম। লাখ, লাখ আছে। বাট স্টিল যে বাংলাদেশের বাইরে থেকেও কেউ একজন দেখে অ্যাপ্রিশিয়েট করছে করেছিল। সো দ্যাট ফেল্ট রিয়েলি অ্যামেজিং আরকি। আমাকে ওই রেগুলারলি একজন আছেন, সে রেগুলারলি আমাদের ভিডিও দেখে। আপনাকেও চিনে। সো উনাকে আমি মনে হয় রিসেন্টলি আমাদের একটা গ্রুপে এড করছি, এজেন্সি গ্রুপে। আচ্ছা, শি ইজ লার্নিং গুগল অ্যাডস আচ্ছা, রিসেন্টলি। আচ্ছা। সো এটা আসলেই ভালো লাগে। আর ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ওয়াই উই আর ডুইং দ্য পডকাস্ট ইজ আমি দেখেছি ইন্ডিয়াতে যখন একই ফিল্ডের মানুষরা কাজ করে, আমি আপনাকে এটা হুম, লিখেছিলামও, হুম। তখন তারা অনেক একসাথে কোলাবরেট কোলাব করে। কোলাব তারা সবাই সবার সাথে কানেক্টেড। বাট আমাদের ফিল্ডে আমি দেখেছি এক্সাক্টলি এই জিনিসটা একটু কম। কিছু আছেন যারা করে, নাফিস সেলিম ভাইরা, খালিদ ফারহান ভাইরা, ওনারা একটু কানেক্টেড। এই পাশে তাদের একটা কানেকশন আছে যেমন বাট ট্রেনারদের ডিজিটাল মার্কেটিং ট্রেনার্স রিলেটেড যারা ট্রেনিং নিয়ে কাজ করে তাদের মধ্যে একটু কোলাবোরেশনটা কিছুটা কম। কোলাবোরেশনটা একটু কম থাকে। অ্যান্ড এইটার কি মনে হয় যে আমরা ইন্ডিয়ান লেভেলে কেন যাইতে পারতেছি না? আচ্ছা এখানে পপুলেশন একটা বিষয় আমি জানি, বাট এখানে আমরা অনেক আগেই আছি এটাও আমি জানি। বাট এটা বাদে কি আর কিছু আছে? আচ্ছা এখানে আমার কাছে যেটা মনে হইতো যে এটা কি শুরুতে কি আসলে আমরা কি একজন আরেকজনকে কম্পিটিটর হিসেবে কনসিডার করে ফেলছি কিনা? যেমন আমার কাছে যেটা মনে হইতো যে রাসেল ভাই যখন আমাকে উনার একটা অফলাইন ইভেন্টে ইনভাইট করে, আই ওয়াজ লাইক উনার সাথে কিন্তু আমার স্টুডেন্ট ওভারল্যাপ অলমোস্ট 90%। হ্যাঁ, তোমার we সাথেও both have a course. তোমার সাথেও আমার অলমোস্ট অডিয়েন্সের হ্যাঁ, অনেক একটা হ্যাঁ, ওভারল্যাপ আছে। হ্যাঁ। সো ১ম এ ভাবতাম কি এটা কি আসলে কম্পিটিটরের জন্য কিনা। পরে দেখলাম যে দেন আই রিয়ালাইজ যে না আসলে এটা কখনোই না। কারণ বাংলাদেশে যারা শিখে অ্যাকচুয়াল লার্নার, ধরো যে আমার যারা আজকে আমার ট্রেনিং ইনভলভ, ইফ ইউ লঞ্চ আ কোর্স, যদি কোর্সের কোয়ালিটি ভালো হয়, আমার স্টুডেন্ট তোমার কাছে যাবে। ইয়েস। রাসেল ভাইয়ের অনেক স্টুডেন্ট আমার কাছে আসছে, আমার অনেক স্টুডেন্ট রাসেল ভাইয়ের কাছে যায়, বা পিয়াস ভাইয়ের অনেক কনটেন্ট যারা দেখে তারা আমার কনটেন্ট দেখে। সো ইটস আ সাইকেল। ঠিক আছে? মানুষজন আসলে কখনোই যারা প্রপার কোয়ালিটি দেয় সবার কাছেই মানুষজন সবার থেকেই আসলে নেওয়ার চেষ্টা করে। আমার মতে আসলে কোলাবোরেশনটা করা উচিত। যারা মার্কেটে আসলে ভ্যালু প্রোভাইড করছে, আই রিয়েলি বিলিভ যে আসলে কোলাবোরেশনটা করা উচিত। কোলাবোরেশনটা করলে একটু স্ক্যামারদের থেকে লাইমলাইটটা এই সাইডটাতে আসবে। এটার বিগেস্ট রিজন স্ক্যামারদের অনেক বাজেট থাকে। বাজেট থাকে। ওই ইয়েস। বাজেটটা যখন আপনি চেষ্টা করতেছেন আপনার কথার কথা, আপনি যে স্টুডিও বানাইছেন আপনার সেলারির টাকা দিয়ে বানাইছেন। Yes. বানানোর পর আপনি আস্তে, আস্তে ইউটিউবের টাকা দিয়ে ওগুলো রিকভার করেছেন। রাইট? আমি যে পডকাস্টটা করছি, স্টুডিও অনেক কস্ট আছে। আসা যাওয়া, হোটেল অনেক কিছু আছে। সো এগুলো কিন্তু করছি বিকজ উই জেনুইনলি ওয়ান্ট টু ক্রিয়েট ভ্যালু। তাই না? এটা আমাদের হয়তো নিজেরাও মনে থেকে কাজ করে। এক্সাক্টলি। মানে ধরেন যে পিয়াস ভাই, আমি কথা বলি, পিয়াস ভাইকে সবাই চিনে। উনি ধরেন যে রিসেন্টলি দে আর লঞ্চিং আ প্রোগ্রাম। ঠিক আছে? মানে আমরা কিন্তু সেম ইন্ডাস্ট্রিতে, উনিও এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। আমার কিন্তু কখনোই উনাকে অ্যাজ এ কম্পিটিটর হিসেবে আমি কখনোই চিন্তা করি না। এক্সাক্টলি। এট লিস্ট ভালো মানুষ আসুক। ইন্ডাস্ট্রিতে ভালো মানুষ আসুক, ভালো মানুষের কাছে ট্রেনিং করুক। উনার স্টুডেন্ট আমার কাছে আসবে, আমার স্টুডেন্ট উনার কাছে যাবে। বাট আমি চাই না, আমি অ্যাকচুয়ালি চাই না যে কোনো একটা রং হ্যান্ডে পড়ুক, যেন পরবর্তীতে তার কাছ থেকে একটা কমপ্লেন আসে যে বাংলাদেশে যারা ট্রেনিং নিয়ে কাজ করে সবাই তাবিজ বিক্রেতা। তাবিজ বিক্রেতা, ইয়েস। এই কথাটা যেন না আসে। দ্যাটস ওয়াই আই থিংক যারা জেনুইনলি কাজ করতে চায় তারা আসলে আরেকটু একসাথে কোলাবোরেশন করে কাজটা করা বেটার। এটাই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় এখানকার এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ান মার্কেট, ইউএস মার্কেট। গ্যারি ভিনারচাক দেখবেন অনেক মার্কেটারের পডকাস্টে যায়। গ্যারি ভিনারচাক আমি বলতেছি বিকজ ওনাকে সবাই চিনে। আরো এরকম অনেক মার্কেটার আছে যে, যেমন একটা আমি পডকাস্ট শুনি মাই ফার্স্ট মিলিয়ন। আমি মাঝে, মাঝে এটা শোনার চেষ্টা করি যখন আমি ট্রাভেল করি। ওইখানে দেখবেন অনেক ফেমাস মানুষজন আছে যাদের নিজেদেরও পডকাস্ট আছে। তাও যায়। লেক্স ফ্রিডম্যান, জো রোগানের ওখানে আসে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে কোলাবোরেট করলে ইভেনচুয়ালি ইন্ডাস্ট্রি দাঁড়ায়। অ্যান্ড আমাদের ডিজিটাল মার্কেটিং এখনো আমি বলি এখনো পর্যন্ত ইটস নট ইভেন বাংলাদেশে
এমন বিজনেস আছে যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কাজ করে না। আমাদের যশোরে, আমার হোম টাউন যশোর, ওইখানে একটা শপ আছে, অনেক বড় শপ, নাম বলব না। ওদের যে সেল, আমার মনে হয় না একটা বাংলাদেশের বড় একটা শোরুমের অত সেল হয়। কেউ চিনে না, একটা বাজারের মধ্যে একটা দোকান। প্রচুর সেল, ওরা পাইকারি প্রচুর বিক্রি করে, বস্তাকে বস্তা জিনিসপত্র। সো এই বিজনেসগুলো যখন অনলাইনে আসবে, ইন্ডিয়াতে অলরেডি যেটা হয়ে গেছে কুইক কমার্সের ডার্ক স্টোর মডেল, যেটা ডার্ক স্টোর মানে হচ্ছে ধরেন কথার কথা, আমি আজকে আমি দারাজে মনে করেন 10 মিনিটের ডেলিভারি আসতেছে, এবং যখন ডেলিভারিটা অর্ডারটা প্লেস করছি, ওই দারাজের ডেলিভারি ম্যানটা ক্লোজেস্ট জায়গা থেকে একটা দোকান থেকে জিনিসটা কালেক্ট করবে, কুইক কমার্স বলে এগুলোকে, এবং এটা আমার বাসায় দিয়ে যাবে। এই জিনিস বাংলাদেশে এখনো হয় নাই ওই লেভেলের। হ্যাঁ, এটা হইছে আপনার কিছু প্রোডাকশনের ক্ষেত্রে, যেমন সিন্দাবাদের হরেকা একটা জিনিস আছে যে প্রোডাক্ট পাঠায়। আমি সিন্দাবাদে কাজ করতাম। দেন আপনার শপআপ আছে, শপআপ টাইপের কোম্পানি যারা পাইকারিতে প্রোডাক্ট সেল করে। কিন্তু এইটা কিন্তু নর্মাল এখনো পর্যন্ত D2C-তে পান্ডা মারার চেষ্টা করছে, ওই লেভেলের এখনো সাকসেস আসে নাই। ঠিক আছে? আর চাল ডাল তো পুরো মডেলটাই হচ্ছে, যদি গ্রোসারি থেকে সবকিছু, ওদের পুরো মডেলটাই হচ্ছে ওয়্যার হাউস বেসড। ওরা কিছু মার্কেট পারচেস করে, বাট ওরা চেষ্টা করে মার্কেট পারচেস না করতে, তাহলে ওদের লাভ কম থাকে। সো আমি এখানে পয়েন্ট যেটা বলার চেষ্টা করতেছি, যে বাংলাদেশে এখনো ডিজিটাল মার্কেটিং এসেই পারে নাই। আসলে তো আরো হবে। সো মার্কেট ইজ হিউজ। নো ওয়ান শুড মানে থিঙ্ক অ্যাবাউট দিস, যে এটা হলে এরকম হবে। যেমন আমি আরো কয়েকজনকে অ্যাপ্রোচ করেছিলাম, এটা এখন না, আরো 6-7 মাস আগে। বাট ধরেন একদিন বলছি, পরে ডেটটা চেঞ্জ হওয়ার পরে সে আর আসে নাই। সে মনে করছে কি, তারপর আরেকজন ফোন রিভার আছে, ওনাকে আমি, ওনার কন্টেন্ট ভালো হয়, আমি ওনাকে একদিন বলেছিলাম। উনি প্রথমে একবার হ্যাঁ বলছে, পরে বলে না। তো উনি কি করে, উনি হচ্ছেন ডেভেলপার টাইপের আর কি, অনেক কিছু, আমি পুরোপুরি বলে মানুষ বুঝে যাবে। উনিও ফেমাস, 1 লাখ মতো সাবস্ক্রাইবার আছে, বাট ওনাকে ডাকছিলাম, বাট ওনার কাছে মনে হয়েছে যে এটা ইজ নট আ গুড আইডিয়া। আমাকে তো নিজেই দেখতেছে অনেক মানুষ। বাট কোলাবোরেশনের এটা শুধু আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের না, বিজনেস টু বিজনেস হইতে পারে। আপনি বেচেন বেবি ওয়াইপস বিক্রি করেন, আমি বেবি ফুড বিক্রি করি। এক্স্যাক্টলি হতে পারে, ডেফিনেটলি। আর এখানে আরেকটা জিনিস কি, যে ধরো যে ফার্স্ট অফ অল, যে এই যে এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করা, এগুলো কিন্তু ধরো যে নিজের ভিডিওতে আসলে সবসময় হয় না। যেমন ধরো যে অনেক কিছু আছে যেটা, যেমন তুমি কোশ্চেন করে আমার থেকে বের করে নিয়ে আসতেছো, এটা কিন্তু আমি চাইলেও দেখা যাবে যে অনেক সময় অনেক শোতে আসে না, বা নিজের কন্টেন্টে আসলে বলা যায় না। সো আর আরেক নার্সিস্ট কি মনে করবে যে আপনি চাকরি ছাড়া নিয়ে এতক্ষণ কথা বলেন, নিজের ব্যাপারে চিন্তা করে, বাট আমি যে কেন জানতে চাচ্ছি, এটা তুমি কিন্তু যে বের করে এনে একটা অডিয়েন্সে কিন্তু একটা পয়েন্টার দিয়ে দিচ্ছ, কিওয়ার্ড দিয়ে দিচ্ছ, যে হোয়াট দে ক্যান লার্ন ফ্রম হিয়ার। সো এটা হয়তো মাঝে মাঝে আমার ক্ষেত্রে হয়তো ডিফিকাল্ট হইতো হবে, কারণ আমাদের মফস্বল শহর বা ধরেন নর্মাল বাংলাদেশের ঢাকাই তো মেন না। ঢাকাতে যারা মনে করেন ভালো জায়গায় পড়াশোনা করছে, দে উইল হ্যাভ দ্য অ্যাক্সেস টু ইনফরমেশন, তারা ঠিকই বের করে নেবে। আমার পরিচিত যারা ঢাকা, যাদের সাথে আমি মোটামুটি যখন চাকরি করতাম একটু জানাশোনা হয়েছে, ওদের অনেকে এখন দেশের বাইরে চলে গেছে। দে হ্যাভ মানি, দে হ্যাভ ব্যাকআপ, দে নো হাউ টু ডু স্টাফ। বাট প্রবলেম হয় ধরেন একটু আশেপাশে ময়মনসিং, এদিক ওদিক, তারা কিন্তু করতে চায়, তাদের কাছে ইন্টারনেট আছে, বাট তারা চিন্তা করে যে কিভাবে করবো। তো তাদেরকে আমি একটা এক্সাম্পল দিতে চাই, এটা যে আপনার ফ্যামিলি থেকে ভাবছে যে আপনার সকিনার সাথে বিয়ে হচ্ছে না, কারণ ও ভাবছে যে আমার ছেলে একটা চাকরি পাচ্ছে না, মানে আমার জামাই চাকরি পাচ্ছে না। সো চাকরিতে পেলে দেয়ার আর গাইজ যারা ওই চাকরি ছাড়তে পারে, ডুইং দিস সেম থিং, দিস স্কিল। এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে আমি যেটা চেষ্টা করি, ইনভেস্টমেন্ট নিয়ে আমরা একটু কথা বলি। আমি যেমন কিছু বিজনেসে ছোটখাটো কনসালটেশন করি, এবং ওদের আমি কোনো টাকা পয়সা নেই না, খুবই ছোট, যে একদম ছোট। ওদের সাথে আমি 10% 20% ডিলে যাই, যে ওকে দাও, আমার টিম আছে, তোমাদের করে দেবো। আপনার কি এরকম কোনো ইনভেস্টমেন্ট আছে যেগুলো বলার মতো? হ্যাঁ, ইনভেস্টমেন্ট আছে। আমার কিছু এজেন্সিতে ইনভেস্টমেন্ট আছে, নিজের না। আমি হচ্ছে কিছু সিড ইনভেস্টমেন্ট করেছি, আমি নামগুলো বলবো না। মোস্ট অফ দোজ এজেন্সির বেসড ইন নিকেতনে। এবং যাদের সাথে করছি, আমার আসলে এই যে এজেন্সিতে যে ইনভেস্টমেন্টটা, এটা ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে যে আই ওয়ান্টেড টু মেক এ কানেকশন। আমি দেখা যায় একটা মানুষের সাথে, তোমার সাথে যখন আমি নর্মালি নক করবো, কথা বলবো, তুমি আমাকে সাথে যে লেভেলের রিলেশন হবে, ইফ আই ইনভেস্ট ইন ইউর বিজনেস, তোমার কিন্তু ধরো আমার সাথে পটেনশিয়ালটা বা কোলাবোরেশনটা আরেকটু বাড়বে। সো এরকম আমার বেশ কিছু এজেন্সিতে ইনভেস্ট আছে। এই এজেন্সিগুলো হয় কি, এরা ধরো যখন কোনো, এবং ডেফিনেটলি আমি তো বাইরের তাদের যেই প্রজেক্টের জন্য ইনভেস্টমেন্ট নিচ্ছে, তাদের ওয়ার্ক অর্ডারগুলো দেখে নেই আর কি। সো ম্যাক্সিমাম এখন দেখবা যে অনেক এজেন্সি আছে যারা হয় কি, যে বাইরের কোনো, যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা বাইরের UN এর কোনো প্রজেক্টের জন্য বড় প্রোডাকশনের কাজ পায়। ধরো যে 2 কোটি 3 কোটি টাকার প্রোডাকশনের কাজ পায়। এখন তো ধরো যে প্রোডাকশন কাজ তো অনেক ইনিশিয়ালি তো অনেক খরচ, তোমার ক্যামেরা সবকিছু নিয়ে। তো তারা হয় কি, যে ওই ইনিশিয়াল যে কস্টিংটা, ক্যাপিটালটা, ওটা হচ্ছে তারা মার্কেট থেকে ফান্ড কালেক্ট করে। সো এরকম বেশ কয়েকটা প্রজেক্টে করা আছে। আর এর পাশাপাশি ইনভেস্টমেন্টের পাশাপাশি যেটা হচ্ছে যে বেশ কিছু অ্যাগ্রো ফিনটেকের সাথে কাজ করা হয়। আর অ্যাগ্রো ফিনটেক এর পাশাপাশি রিটার্ন কেমন 16% 17% 18 এর মতো থাকে। সো এই জায়গাটাতে যেহেতু এই কথাটা চলে আসছে, যেহেতু ইনভেস্টমেন্টের কথা নিয়ে কথা বলাটা একটু রিস্কি, এরপর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, হ্যাঁ, দিস ইজ নট আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। সো
এটাই মানে কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চায় ডেফিনেটলি নিজের থেকে একদম 100% জেনে আইডিয়া নিয়ে করতে হবে। এখন আমি আর তুমি এজেন্সিতে ইনভেস্ট করে দেখি আরেকজন যে এসে এজেন্সিতে ইনভেস্ট করে ধরা খেয়ে যদি বলে যে ভাই আমিও তো করছি হলো না। সো না, আমি D2C ব্র্যান্ডে ১টা ২টা করি, টাকা ইনভেস্ট কম করি। আমি টাকা পয়সা আমার নেইও বেশি। আমার নিজের মানে আমার যে এজেন্সি আছে ওখানে যাই। কিন্তু আমার হচ্ছে আমি নলেজ এবং ধরেন Knowledge। ওই লোক যেই লোকের মনে করেন মাসে ২০,০০০ টাকা দিয়ে একজন এজেন্সিকে করতো। সো ওখানে আমাকে উনি একটা স্টেক দেয়। আমার টিমকে ওখানে আমি কানেক্ট করাই দিই। দে ডু অল দ্য স্টাফ, উই জেনারেট দ্য সেল অ্যান্ড লাস্টে ফাউন্ডাররা যেরকম হয়। এখন অনেক কিছু ইনিশিয়াল স্টেজে আছে। বাট আমি জানি যে অ্যাপ্রোচ ইজ গুড। আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় এটা। ভাই এবার আমরা সবচেয়ে ইন্টারেস্টিং ভ্যালুয়েবল পার্টে আসছি। আমরা অনেকক্ষণ কথা বলতেছি। এই পার্টটা হচ্ছে লেটস ডু ডিপ ডাইভ অন D2C ব্র্যান্ড। আচ্ছা। সো আমি ধরেন আজকে একটা D2C ব্র্যান্ড তৈরি করতে চাই বাংলাদেশে। আমি আপনার কাছে আসলাম যে ওকে ফাহিমুল ভাই কনসালটেশন তো আপনার কাছ থেকে করতে চাই। এখন আমার কিভাবে কি করা উচিত? নট ফর মানে প্রোডাকশন ওগুলো অন্য আরেকজনের কাজ। মার্কেটিং এর ক্ষেত্রে এখন মার্কেটে ধরেন কম্পিটিটিভ মার্কেটে আমি কিভাবে ডিফারেনশিয়েট করতে পারি? প্রথম তার কি কাজ করা উচিত? আচ্ছা, প্রথম এটা অনেকে এই কোয়েশ্চেনটা করে, অনেকে এই জায়গাতে স্ট্রাগল করে। আমিও মাঝে আমার বাসাতে ওয়াইফের সাথে ডিসকাস করি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, কি প্রোডাক্ট নিয়ে কাজ করব। এখানে সবচাইতে ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে যে মার্কেটে আসলে গ্যাপটা খুঁজে বের করা। গ্যাপটা খুঁজে বের করাটাও একটু ভেরি ডিফিকাল্ট, কারণ ওটাতেই আসলে সবচাইতে বেশি সময় যায়। যেমন কালকে আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম যে আমরা হোমমেড পিঠা নিয়ে কি কাজ করব কিনা। কারণ ও খুব ভালো পিঠা বানায়। ওর হোমটাউন হচ্ছে গিয়ে নোয়াখালীতে। ওরা ফুল ফ্যামিলি হচ্ছে গিয়ে খুব ভালো পিঠা বানায়। সো মার্কেটে পরে চিন্তা করলাম যে আসলে এটা কি মার্কেটে কোনো গ্যাপ আছে কিনা বা গ্যাপটা কি? সো আপনি আসলে যেই বিজনেস এখন নরমালি যেটা করে ম্যাক্সিমাম আমি দেখি যে ফেসবুক পেজ খুললেই যে চুলের তেল, তারপর হচ্ছে ব্যথার তেল, ব্যথার মালিশ, তো এই ধরনের প্রচুর কনটেন্ট প্রচুর। আমি একটু এখানে এক্সপোজ করছি না কাউকে, বাট দ্য ফ্যাক্ট ইজ এরা যেখান থেকে কেনে প্রোডাক্টটা, আমি জানি না এটা আসলে রাখবো কিনা, বাট আমি তাও বলতেছি এরা যেখান থেকে কিনে দে বাই ইট উইথ 400 টাকা এন্ড দে সেল ইট উইথ হাই মার্জিন। না এটা করুক, এটা কোনো সমস্যাই না। মানে সে হাই এন্ডে সেল করুক। এখন তার যদি ব্র্যান্ড থাকে, ইভেন অনেক বাংলাদেশে অনেক বড় ব্র্যান্ড আছে যাদের ম্যানুফ্যাকচারিং কস্ট হয়তো 200 টাকা, সে সেল দ্য প্রোডাক্ট ফর 1000 2000। ইভেন অ্যাপেলের ম্যাক তুমি যেটা চালাচ্ছ এটার প্রাইস কত? $100 ওইটা আসলে কোনো ফ্যাক্টই না। ফ্যাক্ট হচ্ছে যে ইফ ইউ ক্যান ক্রিয়েট দ্য ব্র্যান্ড, তুমি যদি প্রবলেমটা সলভ করতে পারো। যেমন আমি এপেক্সের কথা বলি, লাইক এপেক্স ইজ এ ব্র্যান্ড, রাইট? এপেক্সের জুতার প্রাইস কিন্তু অনেক, ইয়েস, বাট দে স্টিল হ্যাভ আ হিউজ প্রফিট মার্জিন দেয়ার। প্রফিট মার্জিন আছে। এখন যদি বলো যে মার্কেটে কি তারা কি গ্যাপ সেল করতেছে, মার্কেটে তো অনেক ফুটওয়্যার ব্র্যান্ড আছে। ইয়েস, দ্য গ্যাপ ইজ তাদের ধরো যে স্টাইল, যে মডার্ন যে স্লিক যে স্টাইল, এই স্লিক স্টাইল, দ্য প্রিমিয়ামনেস অ্যান্ড দ্য হচ্ছে গিয়ে তোমার সাস্টেনেবিলিটি, মানে ধরো যে হচ্ছে এন্ডুরেন্স। এই গ্যাপটা তুমি ধরো যে মার্কেটে এখন এমন একটা স্যান্ডেল চাও যেটা হচ্ছে গিয়ে খুবই স্টাইলিশ, প্রিমিয়াম, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকদিন সাস্টেন করবে। দ্যাট ইজ দ্য প্রবলেম দে আর সলভিং। তো তুমিও যদি বাংলা এখন ধরো যে একটা চুলের তেল নিয়ে আসতে চাও, তুমি কি একটা প্রবলেম সলভ করতেছো যেটাতে ওই প্রবলেমটা অনেক বেশি প্লেয়ার সলভ করতেছে না। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য প্রোডাক্ট অনেক কাছে দেখি যে তুমি আসতে পারবা না তা না। ইউ ক্যান ডেফিনেটলি কাম, বাট একটা প্রোডাক্ট একটা প্রবলেমের সলিউশন করে। তুমি ওই সেম প্রোডাক্ট নিয়ে ডিফারেন্ট ওয়েতে কিভাবে প্রবলেমটা সলভ করতেছো এটা যদি ফাইন্ড আউট করতে পারো, দেন ইউ আর গুড টু গো। আচ্ছা, এটা প্রোডাক্ট সিলেকশন গেল। এবার আসে ডিস্ট্রিবিউশন, মার্কেটিং আছে না 4 P's of 7 P's of মার্কেটিং। আচ্ছা, অ্যাবাউট দ্য এপেক্স, দে মেড তাহসান ডান্স। সো অবশ্যই দে আর বিগ ব্র্যান্ড। সো যেটা বলতেছিলাম যে এখন আমি মোটামুটি প্রোডাক্ট সিলেক্ট করেছি। প্রোডাক্ট সিলেক্ট করার পর নেক্সট স্টেজে আসছে যে ভাই সেল লাগবে। আচ্ছা, এইটার জন্য আমি সবসময় একটা ডিবেট দেখতে পাই, ব্র্যান্ডিং ভার্সেস সেলস অ্যাপ্রোচ। ফানেল অনেক কিছু আছে। ফানেল ওইসব দিকে আমরা যাবো না, ওইসব অনেকগুলো ভিডিওতে আমরা কভার করেছি। আমি জাস্ট বুঝতে চাই যে এখন ধরেন প্রথম একটা সে মার্কেটিং প্ল্যান করবে ফর নেক্সট 3 to 4 months। প্রথম কাজটা কি করবে, বা তার আপনি যখন ধরেন এটা কনসালটেশন করছেন, আমি ফাউন্ডার, আমাকে আপনি প্রথম কি অ্যাডভাইস দেবেন? আচ্ছা, আপনার যদি হয় আমি সবার আগে অ্যাডভাইস দিব যে ইউ নিড টু ক্রিয়েট ইউর অথরিটি। ওকে, আপনার অথরিটিটা এস্টাবলিশ করতে হবে। এখন এই অথরিটি আপনি কিভাবে এস্টাবলিশ করবেন? আপনি যদি আজকে ফার ডে 1 থেকে অ্যাডে চলে যান, ইউ আর নট ক্রিয়েটিং দ্য অথরিটি। সো আমি যদি ইফ আই ওয়ার ইন ইউর প্লেস, আমি যদি আজকে মার্কেটে আসতাম, এগেইন আমি যেটা বললাম যে বিজনেস থেকে আইদার কন্টেন্টে মুভ করো। ইফ ইউ হ্যাভ আ বিজনেস ইউ মুভ টু কন্টেন্ট, আর ইফ ইউ আর এ কন্টেন্ট ক্রিয়েটার ইউ মুভ টু আ বিজনেস। আমি যদি আপনার জায়গায় তোমার জায়গায় হইতাম, আমি যদি বিজনেস শুরু করতাম, আমি ফোকাসটা করতাম কন্টেন্টে ফোকাস করতাম, আমি ফোকাস করতাম পার্সোনাল ব্র্যান্ডিংয়ে। ওকে, ঠিক আছে? ফাউন্ডার লেড বিজনেস আমি বেশি ফোকাস করতাম। এখন হয়তো সবার পক্ষে সম্ভব না, বাট আমি যদি হইতাম, আমি আগে চেষ্টা করতাম আমার
প্রোডাক্টের আগে আমার নিজের একটা অথরিটি আগে এস্টাবলিশ করতে, নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে, দেন আমি প্রোডাক্টটাতে মুভ করব। ওকে। এখন প্রোডাক্ট ডেফিনিটলি সবার পক্ষে এটা সম্ভব না। তার মানে আমার ওই প্রোডাক্টের অথরিটিটা এস্টাবলিশ করতে হবে। হুম। প্রোডাক্টের অথরিটিটা এস্টাবলিশ করা মানে তোমার প্রোডাক্টটা কিভাবে জন্ম নিচ্ছে, প্রোডাক্টটা হচ্ছে কি কেন, ওয়াই দিস ইজ আ ডিফারেন্ট, তোমার যে প্রোডাক্টটা যে মানুষ ট্রাস্ট করবে, তুমি প্রোডাক্টটা তোমার ফ্যাক্টরিতে কিভাবে বানাচ্ছ, তুমি হচ্ছে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করতেছো, ওয়াই দিস ইজ আ ভ্যালিড প্রোডাক্ট, এগুলো আগে মানুষকে তুমি শিখাও। ইউ এডুকেট অ্যাবাউট ইউর প্রোডাক্ট, ইয়েস। ইউ এডুকেট অ্যাবাউট ইউর প্রোডাক্ট, ইউ ডোন্ট ট্রাই টু সেল ইনিশিয়ালি। তোমার প্রোডাক্টের ফিচারের চেয়ে বেশি, মানে ফিচার বা সেলের চেয়ে বেশি তোমার প্রোডাক্টের সম্পর্কে নলেজ গ্যাদার করা। তো আমি হলে এটাই করতাম, ঠিক আছে? তো আমি যদি আজকে একটা ফুটওয়্যার ব্র্যান্ডও শুরু করি, আমাকে তো আসলে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সবার মতো যদি আমি শোরুমের এইরকম জুতা দেখায় করি, এটা তো আসলে হচ্ছে না। সো প্রোডাক্টের স্টোরিটা আসলে গল্পটা তুলে ধরতে হবে। আমি আপনার এখান থেকে একটু পিক আপ করে আমার আইডিয়াটা শেয়ার করি। সো এই যে আপনি যেটা বললেন যে ফুটওয়্যার, সো এটার জন্য যে ফাউন্ডার দেখছেন, আপনার যদি ডিজিটাল মার্কেটিং এর নলেজ কম থাকে, ইউ জাস্ট গো টু ChatGPT, যে বলেন যে ওকে মাই নেম ইজ ফাহিমুল, বাংলায় বলবেন, সমস্যা নেই। বাংলায় লিখবেন যে আমার নাম ফাহিমুল, আমি বর্তমানে একটা বিজনেস শুরু করতে চাচ্ছি, বিজনেসের প্রথম 3 মাসের প্ল্যানের মধ্যে এটা করতে চাই। আমি চাই আমার এই পেজটা নিয়ে ইউনিক 6টা কনটেন্ট আইডিয়া তুমি দাও। এবার পুরোটা কপি করবেন, লিখবেন যে রিফাইন দ্য আইডিয়া অ্যান্ড ক্রিয়েট এ প্রম্পট ইন ইংলিশ সো দ্যাট আই ক্যান গেট ইজি টু কম্প্রিহেন্ড অ্যান্সার। এবার তারপরে ওইটা বসাবেন, ওই বাংলাটা দিলে আপনাকে একটা প্রম্পটটা কপি করবেন, আপনার ChatGPT দিয়ে ফ্রি হলেও হবে বা যে কোনো জায়গায় পেস্ট করবেন, একটা স্ট্রাকচার চলে 6টা আইডিয়া দেবে। যেমন প্রথম আইডিয়াটা আমি আপনার জায়গায় হলে ফুটওয়্যারেই সবার আগে ইউজ করতাম অথেন্টিক দেশি লেদার। এক্স্যাক্টলি, যে প্রোডাক্টের গল্পটা। ইন্ডিয়াতে এটা নিয়ে অলরেডি খেলেছে, আপনার একটা বিজনেস আছে, ওটার নাম জানো কি, ওই যে ইয়োগা করে একটা কোম্পানি আছে, আচ্ছা, কি জানি একটা। সো ওইখানে ওই যে একজন বাবা রামদেব না কি যেন থাকে, উনি হচ্ছেন ওইটা নিয়ে বুঝাইছে যে ওকে দেশি প্রোডাক্ট। আমি বলবো অথেন্টিক প্রোডাক্ট, ডোন্ট বাই লেদার ফ্রম, we are the homegrown authentic leather brand, this is the juta we created, buy that from us. এক্স্যাক্টলি। ধরুন যে এপেক্সের যে ট্যাগলাইনটা, ইটস আ ভেরি স্ট্রং ট্যাগলাইন কিন্তু। কারণ যেহেতু এপেক্সে ছিলাম, এপেক্সের গল্প আসবে, মেড ইন বাংলাদেশ, ওর্ন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। Yes, ভেরি স্ট্রং same thing Walton is doing in Bangladesh. এক্স্যাক্টলি, ঠিক আছে? মেড ইন বাংলাদেশ, ওর্ন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন এই যে এপেক্সের যে গল্পটা, এটাও কিন্তু আসছে অনেকটা পার্সোনাল ব্র্যান্ডিং থেকেও। যেমন হচ্ছে গিয়ে যে এলাহি মঞ্জুর স্যার, যিনি হচ্ছে গিয়ে কিছুদিন আগে মারা গিয়েছেন। সো উনি কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকোর জব ছেড়ে উনি এন্টারপ্রেনারশিপ লাইফে আসছে। এখনো দেখবা শুনবা যে এরকম বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়াতে আসা। উনি ফার্স্ট আসছিল ট্যানারি বিজনেস থেকে। ওই যে উনার পার্সোনাল বিজনেস, উনার যে ইনিশিয়াল যে ট্রাস্টটা, উনার প্রতি মানুষের যে ট্রাস্টটা, সেখান থেকে কিন্তু সে আসলে স্কেল আপ করছে। সো আপনার এন্টারপ্রেনারের গল্পটা প্রোডাক্টের সাথে আসাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। আমার কখনো ম্যাকবুক ছিল না, আমার কখনো আপনার আইফোন ছিল না, বাট স্টিভ জবসের আমি যখন প্রথম মার্কেটিং কেস স্টাডি করছি, আসবেই স্টিভ জবস, যে হাউ হি রেভলিউশনাইজ দ্য প্রোডাকশন বিজনেস। সো আমি কিন্তু তখন ভাবছিলাম যে ওকে আই উইল ওন আ ম্যাকবুক সামডে, দেন আই সেভড, দেন আই ব্রট আ ম্যাকবুক। সো এখানে কিন্তু আমি বলতেছি না ম্যাকবুক খারাপ, ম্যাকবুক ইজ ভেরি গুড, বাট হয়তো ওই অ্যামাউন্টে আমি যে টাকাটা খরচ করছি আরো অনেক অল্টারনেটিভ ছিল, বাট ওয়াই ডিড আই গো উইথ ম্যাকবুক? বিকজ অফ দ্য ফাউন্ডার স্টোরি। এটা অনেক ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, আমরা যে কন্টেন্টের কথা বললাম, সো আমি হইলে যেটা আপনার পয়েন্টের সাথে আমি একই কাজ করব, নিয়ে আমি 20টা-15টা অ্যাঙ্গেল নিব, নিয়ে ওই 20টা-15টা অ্যাঙ্গেলে অ্যাওয়ারনেস, যে ইউ নো অ্যাবাউট মাই ব্র্যান্ড, দিয়ে আমি ভিডিওগুলো এক্সিকিউট করবো, বানাবো। ধরেন এই স্টুডিওটা ভাড়া নিব, বা আমার বাসাতে করবো, বা কোনো না কোনোভাবে ইউজিসি আমি নিজে বানাবো ভিডিওগুলো করে। মেবি অ্যাওয়ারনেস, কোনো কল টু অ্যাকশন নাই, কিচ্ছু না, খালি উপরে হয়তো আমি ফোন নাম্বার ইউজ করতে পারি, দিয়ে আমি জাস্ট চালাই দিব, জাস্ট সামনে যাবে মানুষের আমার টিজির। এটা এক্স্যাক্টলি দেখলো অনেক মানুষ। তারপর আমরা কি করব? আমার ফাউন্ডার লেড। আচ্ছা, সো আপনার হচ্ছে কি ধরেন আমরা শেষ করবো কোথায় বলি, ফার্স্ট 50 অর্ডার পর্যন্ত করতে গেলে কি করবো স্টেপ? প্রথমে তো আমরা নিজেরা ভিডিও করতেছি। আচ্ছা, সো 50 অর্ডার না, ধরেন আপনি যখন ইনিশিয়ালি, আমি ধরে নিচ্ছি আপনি একদম শুরু করছেন। আমরা একটু তাহলে টেকনিক্যালে যাই, যেহেতু তুমিও আসলে যাচ্ছ একটু টেকনিক্যালে ঢোকার জন্য। যদি শুরুতে হয়, ধরে নিচ্ছি যে তার নতুন বিজনেস, সে এখনো ধরো যে ওয়েবসাইট তার সেরকম নাই, তার হয়তো কোনো ল্যান্ডিং পেজ নাই। ইন দ্যাট কেস তার যদি ফাউন্ডারের যে কমিউনিকেশনগুলো যেগুলো আসবে, তার কমিউনিকেশন যদি সে প্রপারলি হচ্ছে গিয়ে সেন্ড মেসেজ ক্যাম্পেইন যেটাকে আমরা বলি, সে যদি সেন্ড মেসেজ ক্যাম্পেইনটা ক্রিয়েট করে, সেক্ষেত্রেই সেখান থেকে হচ্ছে গিয়ে 50টা অর্ডার চলে আসবে। হ্যাঁ, 50টা অর্ডার চলে আসবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট, আপনার যে ইনিশিয়াল লেভেলের যে কাস্টমারগুলা, এই 50টা কাস্টমার দিয়ে কিন্তু আপনি 500টা কাস্টমার জেনারেট করতে পারবেন। আপনার যে কোনো বিজনেসে আপনি শুরুর দিকে যে কাস্টমারগুলা, এদেরকে যদি সবচেয়ে ইফোর্ট দেন, ওদের থেকে যদি একটা টকেবিলিটি ক্রিয়েট করতে পারেন, ইউ নিড টু ক্রিয়েট দ্য টকেবিলিটি। আপনি কিন্তু শুরুর অবস্থাতে কিন্তু আসলে অত অ্যাড রান করে কিন্তু অত স্কেল করতে পারবেন না। ওই 50টা মানুষকে আপনি প্রোডাক্ট দিয়েছেন, তাদের সাথে কথা বলেন, তাদের থেকে ফিডব্যাক নেন।
ওই 50 টা কাস্টমার হচ্ছে গিয়ে আপনার মেইন, আপনি ওদের তাতে একটা সার্ভে করেন। হোয়াট ডিড দে লাইক অ্যাবাউট ইউর প্রোডাক্ট? কি পছন্দ হয় নাই? তাদের কমপ্লেইন গুলা শুনেন। ওই 50 টা মানুষ থেকে কিন্তু আপনার হচ্ছে গিয়ে 500 টা প্রোডাক্টে চলে যাবে। ওয়ান্স ইউ ক্র্যাক 500 প্রোডাক্ট, দেন ইউ মুভ টু আ ওয়েবসাইট। ওয়েবসাইটে যান। আর শু প্রোডাক্ট যেটা, শু প্রোডাক্ট আমরা যদি একটু টেকনিক্যালে কথা বলি, আমি এপেক্সের জন্য যেটা করতাম, I used to run a lot of catalog ads. I used to run a lot of একজনের চয়েস এক রকম। হ্যাঁ, I used to run a lot of catalog ads, কালেকশন অ্যাড রান করতাম। বেশ অনেক ভালো রেজাল্ট পেয়েছি। সো যেটা বললাম যে ইনিশিয়ালি 50 কাস্টমার ভেরি ইম্পর্টেন্ট। তাদেরকে যদি ভালোমতো সার্ভ করা যায়, ওই 50 কাস্টমারই আসলে আরো 500 কাস্টমার জেনারেট করে দেয়। যেমন আমি যদি আমার বিজনেসের ক্ষেত্রেও বলি যে ইনিশিয়ালি আমার এখন পর্যন্ত ফর এন এক্সাম্পল ফেসবুকে আই হ্যাভ অ্যারাউন্ড 1200 স্টুডেন্ট। বাট ইনিশিয়ালি আমার খুব বেশি এফোর্ট দিছি কিন্তু আমি ফার্স্ট 200 বা 300 এরপর ওখান থেকেই আসলে জিনিসটা জেনারেট হচ্ছে। আর যেহেতু যখন 50 জন লয়াল কাস্টমার হয়ে যাবে বা তারা ভালো সার্ভিসটা পাবে, সেখান থেকে দে উইল জেনারেট সাম কাস্টমার। আর শুরুর ক্ষেত্রে রিভিউটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যদি প্রথম 50 জন কাস্টমার থেকে 5-7টা রিভিউ নিয়ে আসতে পারেন, কাস্টমার টেস্টিমোনিয়াল নিয়ে আসতে পারেন, ওগুলো আপনাকে ইনিশিয়ালি একটা অনেক বড় একটা ব্রেক থ্রু দিবে। সো চলে আসলো, ধরুন 50টা চলে আসলো, বাই দ্যাট টাইম এক্সপেক্ট করতেছে যে আপনার ওয়েবসাইটটা হয়ে যাবে। ওয়েবসাইট, আর যেহেতু জুতার বিজনেস করতেছেন, আই উড ডেফিনেটলি সাজেস্ট ইউ গো ফর শপিফাই। শপিফাই বেস্ট। ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে শপিফাই ইজ দ্য ম্যানেজ করাও ইজি, নন টেকনিক্যাল শপিফাই ইজ দ্য বেস্ট। শপিফাই আপনি করবেন, করার পরে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্র্যাকিংগুলা, ডেটা ট্র্যাকিং, কনভার্সন এপিআই সবকিছু প্রপারলি সেট আপ করবেন। শপিফাই থেকে ফেসবুকে কানেক্ট করা খুবই ইজি, ক্যাটালগটা জেনারেট করে ফেলা খুব ইজি। আপনি শপিফাই থেকে ক্যাটালগটা জেনারেট করে ফেলবেন ফেসবুকে জেনারেট করার পরে দেন আপনি যেহেতু আপনি ইনিশিয়ালি নতুন, আপনার পিক্সেলের ডেটা কম, পিক্সেলে আপনার অত লার্নিং নাই, আপনি সেন্ড মেসেজ ক্যাম্পেইনটা করতে থাকবেন। প্যারালালি 40% অফ দ্য বাজেট দিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার শপিফাই ওয়েবসাইটে কনভার্সন ক্যাম্পেইনটা রান করবেন। দুইটাই প্যারালালি চলবে। ইনিশিয়ালি আপনি দেখবেন যে অনেক খরচ হয়ে যাচ্ছে আপনার ওয়েবসাইটে, $5-6 মতো, $5-6 মতো হয়ে যাবে। বাট আপনাকে আসলে যদি বাংলা ভাষায় বলে খিচ খেয়ে বসে থাকতে হবে। খিচ খেয়ে বসে আপনাকে আসলে পিক্সেলটাতে এনাফ প্ল্যানিংটা দিতে হবে। আপনাকে তখন ওটাকে, এই পিক্সেলটাকে বা আপনার কনভার্সনটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরতে হবে। আপনার আসলে প্রফিটটা তখনও তুলে আনতে হবে হচ্ছে গিয়ে আপনার সেন্ড মেসেজ থেকে। কারণ সেন্ড মেসেজ ক্যাম্পেইন আপনি একটা টাইমের পরে গিয়ে স্কেল করাটা উড বি ভেরি ডিফিকাল্ট। উল্টা পাল্টা অনেক মেসেজ আসবে। আমার এমন অনেক ব্র্যান্ডের সাথে কাজ করি, ডেইলি 3000 মেসেজ নিয়ে আমার কাজ করতে হয়, 4000 মেসেজ নিয়ে কাজ করতে হয়। 4000 মেসেজ পর্যন্ত উঠানো হয়েছে। এমন হয় যে দেখা যায় যে 1500 পর্যন্ত মেসেজ পর্যন্ত খুব ভালো রেজাল্ট আসে। এরপর থেকে যখনই আরো আপস্কেল করতে যাই, মেসেজ কোয়ালিটি ড্রপ করে। সো দ্যাটস ওয়াই আপনাকে আসলে ওয়েবসাইটে ফোকাসটা আনতে হবে। 40-60, 60% উড বি অন ইউর মেসেজ ক্যাম্পেইন, 40% উড বি অন ইউর সেল ক্যাম্পেইন। আস্তে আস্তে যত পিক্সেল বাড়বে আস্তে আস্তে কমাবেন। 50-50, 40 যাবে সেন্ড মেসেজে, 60 যাবে হচ্ছে গিয়ে সেল ক্যাটালগ ক্যাম্পেইনে। এখান থেকে যখন আপনি একবার স্কেল করে রোয়াজ যখন ভালো পাওয়া শুরু করবেন, আপনার যদি ধরেন যে এভরিডে আপনার হচ্ছে গিয়ে 200-300 অর্ডার চলে আসা শুরু হয়, দেন আই উড সাজেস্ট ডেফিনেটলি ইউ নিড টু এক্সপ্লোর গুগল অ্যাডস। ঠিক আছে? আপনার ফ্যাশন প্রোডাক্টের জন্য শপিং অ্যাড যেটাকে বলি, শপিং অ্যাড বা পারফরম্যান্স ম্যাক্স খুবই ভালো কাজ করে। হ্যাঁ, খুবই ভালো কাজ। হ্যাঁ, ইউটিউবে কিছু ভিডিও লাগবে। আমি এপেক্সের জন্য করেছি। পারফরম্যান্স ম্যাক্সের কেস স্টাডিও ছিল, মিডিয়ামের গুগলের কেস স্টাডিও পাবলিশ হয়েছিল। সো পারফরম্যান্স ম্যাক্স খুবই ভালো কাজ করে। সো 50টা বললেন, আমি আপনাকে ধরেন মোটামুটি ডেইলি 500 অর্ডারের একটা প্ল্যান দিয়ে দিলাম। খালি এখানে যে সমস্যা আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে এই কন্টেন্টটা আপনি বানাতে পারবেন না। যতই বলি আমি, ইটস ভেরি ডিফিকাল্ট বাংলাদেশে। সো কন্টেন্টের জন্য আপনি প্লিজ কন্টেন্টটা বানাবেন। তারপর হচ্ছে সিস্টেমের ডেটা পুশ করার একটা কথা বলেছে। মানে কি, আপনার ফেসবুকে চিনাই দিতে হবে যে ভাই একে আমি চাই, একে আমি চাই, একে আমি চাই। এর মতো মানুষ যারা আছে তাদেরকে খুঁজে বের করা। হ্যাঁ, আরেকটা যেটা সেন্ড মেসেজ ক্যাম্পেইনেও কিন্তু এখন হচ্ছে কি আপনার কনভার্সন লেভেল অ্যাড করা যায়। কনভার্সনের লেভেল অ্যাড করা যায় এবং লিড স্টেজ সেট করা যায়। লিড স্টেজ সেট করাটা ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়েও আমি বেস্ট একটা ইউটিউবে আমি শুট করছি, কিছুদিন পরে পাবলিশ করব। এই লিড স্টেজটা আপনাকে সেট করতে হবে। আপনি শুরুর দিকে যদি প্রত্যেকটা কনভার্সন ধরে এই লিড স্টেজগুলো মার্ক করে দিতে পারেন যে কোনটা কোয়ালিফাইড না, পরবর্তীতে আপনার এখান থেকে একটা ভালো ইমপ্রুভমেন্ট আসে। আর কন্টেন্টের যে জায়গাটা, ফ্যাশন ব্র্যান্ড হলে কন্টেন্ট আসলে খুব বেশি ফোকাস করতে হবে। লাইফস্টাইল কন্টেন্টটা অনেক ফোকাস করতে হবে। আপনার অ্যাসপিরেশনাল কন্টেন্ট রাখতে হবে। আপনার যদি অ্যাডের বাজেট যদি $50 হয়, আপনাকে আসলে কন্টেন্ট অ্যাটলিস্ট $30 আপনার অ্যাডের কন্টেন্টের পিছিয়ে ইনভেস্ট করতে হবে। নিজেই সবকিছু করে স্টোরে গিয়ে এই যে আজকে আপনাদের জন্য নীল একটা জুতা নিয়ে আসছি, আজকে আপনাদের জন্য লাল একটা জুতা নিয়ে আসছি, এই ধরনের কন্টেন্ট না করে একটু if you want to establish this, you should not be নিউ মার্কেটের দোকানদার। দ্যাটস আ ডিফারেন্ট ক্যাটাগরি। আপনি ওই ধরনেরও করতে পারেন, বাট জিনিসটা হচ্ছে যে when someone should feel aspirational। যেমন আমি কিন্তু সবসময় আমার একটা কালার, আমার জামা কাপড়ের মধ্যে থিম আছে।
যেমন আমি ওভারসাইজ টি-শার্ট পরি, আমার শুধু টি-শার্টই, আর কিচ্ছু নাই তেমন। আমার শার্ট আছে এক কালারের শার্ট, ব্ল্যাক শার্ট, এরকম আমি এগুলো পরি, অ্যাশ কালারের শার্ট। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ওয়্যারিং সামথিং লাইক দ্যাট মানে ইন আ শো। কারণ কি, আমার সামনে একটা ব্র্যান্ড আসছে, আমি নাম বলবো না, প্রমোশন হয়ে যাবে। ওদের একটা ছেলের কিছু স্টপ মোশন ভিডিও আছে, লাইক ও পড়তেছে, চেঞ্জ হচ্ছে, এন্ড আমার কাছে হচ্ছে ওকে দিস ইজ সামথিং আই ক্যান ট্রাই। এন্ড আমাকে আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা বলছে যে ইউ ট্রাই সামথিং এলস, ডিফারেন্ট কিছু। আমি নেক্সট একটা শুট আছে, ওইটা তো আমি ডিফারেন্ট কিছু করবো। তো আমি এটা কিন্তু আমি দাম বলবো না, এটা এক্সপেন্সিভ, আমার জন্য এক্সপেন্সিভ। এটা যখন আমি কিনতেছি, তাহলে ও কিন্তু আমার পকেট থেকে টাকাটা বের করে নিছে, আমাকে কি দিয়ে, অ্যাসপিরেশনাল ভাইব দিয়ে, যে তোমার মতো একটা ছেলে এরকম কিছু পড়ছে, ইউ ক্যান লুক লাইক দ্যাট ইফ ইউ ওয়ান্ট। এবং একবার আসে নাই, বিভিন্ন ভিডিও দেখছে, আমি ক্লিক করে ওদের ওয়েবসাইটে গেছি, আবার আমাকে দেখাইছে, আবার আমাকে দেখাইছে, আবার আমাকে দেখাইছে। দেন আই ফাইনালি বিফোর দ্য পডকাস্ট আই ব্রট সামথিং লাইক দ্যাট। এইটাই ভাবে কাজ করে। এন্ড শপিফাই এর কথা আমরা বলছিলাম, শপিফাই নিয়ে যদি আপনারা ভিডিও চান, ভাইয়ার চ্যানেলের মধ্যে 40 মিনিটের একটা ভিডিও আছে, খুবই বেসিক দুধভাত সিস্টেমে, আপনি বেসিকটা জেনে ফেলবেন। মোটামুটি মানে ব্যবসা শুরু করার জন্য এনাফ, মোর দেন এনাফ আর কি। আপনি একটা ওইভাবে দেখে যদি শুরু করতে পারেন, দেন আপনি নিজেই আসলে টাইম স্পেন্ড করলে কিভাবে চেঞ্জ করবেন, লুক এন্ড ফিল কিভাবে চেঞ্জ করবেন, ওটা বাকিটা নিজেরা ঘেটেই করে ফেলা যায়। বাট এখানে প্রথম যে মানে ব্যাপারটা, ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং ভ্যালুয়েবল। এমন না যে সেম প্রাইসে আপনি এখন এপিক্স এর সাথে কম্পেয়ার করছেন, এপিক্স উইল উইন 100% টাইম, বেশিরভাগ সময়। ওই যে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্টের একটা, আমি খুব বিলিভ করি যে প্রত্যেকটা প্রোডাক্টের আসলে একটা গল্প থাকা উচিত, যে ওয়াই দিস প্রোডাক্টের গল্পটা কি। কারণ আমি আসলে যত প্রোডাক্টের সাথে, ব্র্যান্ডের সাথে কাজ করি, আমার যেই প্রোডাক্টের আসলে গল্প নাই, ওই প্রোডাক্টের সাথে আমি আসলে কাজ করতে চাই না বা করি না। রিসেন্টলি আমি একটা বলি, আমি একটা হচ্ছে গিয়ে খুবই লাক্সারি ইন্টেরিয়ার ব্র্যান্ডের সাথে অনবোর্ড হচ্ছে আর কি, প্রসেস চলছে। তাদের হচ্ছে গিয়ে বনানীতে শোরুম, তাদের এক একটা লাইট, ইন্টেরিয়ার লাইট আর কি, 1.5 লাখের নিচে কোনো লাইট নেই। তাদের মিনিমাম লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1.5 লাখ টাকা। আমার কাছে জিনিসটা খুবই ইউনিক লাগছে, কাজ একটা প্রোডাক্ট, একটা লাইট 1.5 লাখের নিচে কোনো লাইট নেই, আপনার 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা পর্যন্ত লাইট আছে। মানে গল্পটা কি, মানে ওই গল্পটাই বোঝার জন্য আর কি করার পরে ফাউন্ডারের সাথে কথা বলে যেটা বুঝলাম, যে বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট নিয়ে এখন পর্যন্ত কেউ কাজ করে নাই। এত বড় প্রোডাক্ট নিয়ে এত কেউ কাজ করে না, এবং তাদের বিজনেসে দে আর ভেরি নিউ বিজনেস। প্রথম মাসে তাদের বিজনেস হচ্ছে 30 লাখসের রেভিনিউ দে হ্যাভ জেনারেটেড ফ্রম ওয়ান সিঙ্গেল শোরুম। আমি তাদের সাথে কথা বলছিলাম যে আপনাদের গল্পটা কি। গল্পটা হচ্ছে তাদের যেই ধরো যে গুলশান, বনানী, বাড়িধারা, ডিওএইচএস, যেই মানুষগুলো যাদের ধরো ডুপ্লেক্স বাড়ি বা সিঙ্গেল বাড়ি, যারা হচ্ছে নিজের মতো করে বাসাটাকে সাজাতে চায়, বিদেশে একটা ইনস্টাগ্রাম অ্যাড দেখে দে ওয়ান্ট দ্য সেম থিং ইন देयर হোম। এক্স্যাক্টলি, আমি অলরেডি ধরে ফেলছি গল্প। এক্স্যাক্টলি দ্যাটস দ্য, তারা যেমন যে ফাউন্ডার, সে করে কি, প্রত্যেকটা লাইটে না তার ইনস্টাগ্রামের, পিন্টারেস্টে সে কোনো না কোনো একটা ভিডিও পেয়ে যাচ্ছে, তো ওই ভিডিওটা সে খুব সুন্দর মতো ইউজ করছে, মানুষজন যাচ্ছে, কনভার্ট হচ্ছে। সো এই যে যেমন প্রোডাক্টের পিছনে একটা গল্প আছে, তো এইরকম গল্প আসলে থাকতে হবে। আমি রিসেন্টলি একটা ব্র্যান্ড এর সাথে কাজ করতেছি, ইউএস মার্কেটে। ওরা ইয়াঙ্কি ক্যান্ডেলস বিক্রি করে এন্ড হচ্ছে পিলো কভার বিক্রি করে। এখন আমরা সেল পাই নাই, কারণ পার পিলো কভারের দামই হচ্ছে কত, $30 $40 এরকম। আমি তখন চিন্তা করলাম যে একটা পিলো কভার $40 দিয়ে কে কিনবে। আমি প্রথমে দেন আই ডিড ডিপ রিসার্চ, ChatGPT ডিপ রিসার্চ করছি, এরকম অন্য কারা করতেছে, কেন করতেছে, হোয়াটস দ্য ইউএসপি, এগুলো কেন ইন্টারেস্টিং, এই যে রিসার্চটা করছি। সো আমি ভাই আপনাকে আমার কাছে জানতে চাচ্ছি, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু বি এবল টু ডু রিসার্চ, যে কুইকলি বোঝা যে হয়তো আমি জানি না যে এই ফেক প্ল্যান্টগুলা, সরি রিয়েল প্ল্যান্টগুলা কিভাবে কিনতে হয়, কোথা থেকে কিনতে হয়, বাট আই উইল বি এবল টু নো। এখন দুনিয়াটা এত সহজ হয়ে গেছে। সো এখান থেকে এআই এর কথাটা আমি আসলে তুলতে চাই। ভাই মানে কি বলবো, মানে এআই ইজ আ গেম চেঞ্জার, মানে এটা সবাই জানে, এভরিওয়ান নোস। মানে আমরা যারা ধরো যে টেকনিক্যাল কাজ করি, একটু তো বেসিক নলেজ আমাদের আছে। লাস্ট মানে 1-1.5 মাসে আগে যেটা হইতো, যে আমার ওয়েবসাইটে কোনো সি প্যানেলের কোনো একটা ইস্যু হচ্ছে, ডিএনএস রেকর্ডে কোনো একটা ইস্যু হচ্ছে, আমার দৌড়ায়, মানে ওয়েবসাইট তো অনেক ধরনের ক্রিটিক্যাল বিষয়, মানে এগুলো তো নিজেরা হাত দিতে চাই না, যেহেতু এত ট্রাফিক থাকে। কিছু হলে দৌড় দিতাম ডেভেলপারের কাছে, 3,000 টাকা 5,000 টাকা চার্জ করে বসতো। এখন সেম জিনিস, যে স্ক্রিনশট নিয়ে ChatGPT-কে দিচ্ছি, বা হচ্ছে গিয়ে গুগল জেমিনাইতে হচ্ছে গিয়ে স্ক্রিন রেকর্ড করে বলতেছি, তারা আমাকে সুন্দর মতো সলিউশন দিয়ে দিচ্ছে। মাঝখানে একটা খুবই কমপ্লেক্স একটা ইস্যুতে পড়ছিলাম, ওই ইস্যুটা ChatGPT-র হেল্প নিয়ে প্রায় 1.5 ঘন্টা লাগছে আমার সলভ করতে। বাট আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড, যে মানে কিভাবে এত টেকনিক্যাল একটা জিনিসও সলভ করে বের করে নিয়ে আসছি। আবার গত পরশুদিন হচ্ছে গিয়ে টিকটকে সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ করতেছিলাম। টিকটকে নতুন বাংলাদেশে নতুন ওরকম কোনো কন্টেন্ট আমি পাচ্ছি না, যেহেতু আমার প্রিভিয়াসলি ফেসবুকের টানে খুব ভালো মতো কাজ করে এক্সপিরিয়েন্স আছে। উইথ দ্য হেল্প অফ ChatGPT পুরো জিনিসটা করে ফেলতে পারছি। ভাই রিসার্চ, ইফ ইউ নো হাউ টু রিসার্চ, আপনি আসলে তুমি কোথাও আটকাবা না, ঠিক আছে। আর আরেকটা যেটা বলতেছে না, যে এই যে একটা কথা কিন্তু বলে যে এআই আসলে রিপ্লেস করে দিবে,
হ্যাঁ এআই কিন্তু এটা নিয়ে আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, বলেন তো কাহিনী কি? আচ্ছা এআই ধরো যে বলতেছে যে রিপ্লেস করে দিবে, রিপ্লেস কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি। হ্যাঁ যেমন ধরেন যে আমি কি বললাম একটু আগে যে আমি যে ওয়েব ডেভেলপারের সাথে কাজ করতাম তাকে আমি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে আমার একটা প্রবলেমের ইস্যু সলভ ইস্যু সলভ করতাম, তারই কাজটা আমি চ্যাটজিপিটি থেকে করে ফেলছি। তার মানে কি আমার একজন একটা রিসোর্স কমে গেল, তার মানে তার সে কিন্তু একটা ইনকাম থেকে একটু হলেও ডিপ্রাইভ হয়েছে। হ্যাঁ পরবর্তীতে ধরো যে টিকটকের যে পিক্সেলের কথাটা বললাম, টিকটকের পিক্সেলটা আমি চ্যাটজিপিটি দেখে কমপ্লিটলি সবকিছু করে সেট করে there are ফেললাম। people server side expert, server side tagging expert আমি ছিল, কিন্তু তার তার পার ওই সেশন 8,000 টাকা চার্জ হ্যাঁ, করে। আমি কিন্তু তার কাজটা করে ফেললাম। ধরো ফর এক্সাম্পল আমার কন্টেন্টের আইডিয়া জেনারেশন, আমি কিন্তু চাইলে একটা কন্টেন্টের মানে যারা কপিরাইটিং নিয়ে কাজ করে আর্ট ডিরেক্টর তাদের সাথে যদি আমি একটা সেশনে বসতাম, আমার একটা 10,000 টাকা 20,000 টাকার একটা কাজ। জিপিটি থিংকিং মডেল ইজ বেস্ট। সো এখন দেখেন আমি কিন্তু অলরেডি 3টা জায়গার অল্টারনেট আমি করে নিছি, হ্যাঁ আরেকজনটা করে এখন সোরা এবং ন্যানো ব্যানানা কন্টেন্ট। এক্স্যাক্টলি। তার মানে ধর মার্কেটে সাস্টেন করতেছে একজন কে, ধর কথার কথা আমি বলতেছি যে আমি কিন্তু এআইটা ইউজ করে সাস্টেন করে গেলাম। তার মানে কি দ্য পারসন হু উইল মেক দ্য বেস্ট ইউজ অফ এআই হি উইল সাস্টেন। আমি আমার ভিডিও এডিট করি না, বাট আমার এর মধ্যে যারা যারা জানেন একটা ভিডিও আছে যেখানে হচ্ছে আমি কি বলছিলাম এক্স্যাক্টলি মনে নেই, বাট অনেকগুলো ভিডিও ছিল, ওই একটা ভিডিওর একটু ডিফারেন্ট সবগুলো থেকে এডিট। ওইটাতে আমি কি করছি, আমার তো সোরা পেইড আছে, আমি সোরা কখন ওভাবে এক্সপ্লোর কম করছি, তো সোরা থেকে আমি কিছু বলছি, যেমন ধরেন যে কথার কথা নেক্সট লিডার্স থেকে ভালো সার্ভিস পেয়ে হ্যান্ডশেক করতেছে, পেছনে নেক্সট লিডার্স লেখা আমার হ্যান্ডশেক করছে। তো এই যে সোরা থেকে আমি ডাউনলোড করছি ওগুলো টোটালি ডিফারেন্ট, কালার গ্রেডিং ডিফারেন্ট, তো আমি জাস্ট টাইম দিতে পারিনি এটা আর কি। সো এখানে এইটার একটা অনেক ভালো অপরচুনিটি আছে। সো ন্যানো ব্যানানা নিয়ে আমরা অফলাইনে কথা বলছিলাম, জাস্ট একটু শর্টে বলি, আমিও খুব টেকনিক্যাল জানি না। জাস্ট জেমিনিতে যেতে হবে বা আপনার গুগল ডেটা স্টুডিওতে যেতে হবে, যে জাস্ট আপনি যে কোনো একটা প্রম্পট দিলে না, এক্স্যাক্টলি ধরেন আপনি এরকম বসে আছেন না, আপনি বলবেন যে আপনার এইটার জায়গায় স্যুট থাকবে, এক্স্যাক্টলি ওইটা ক্রিয়েট করবে। অ্যান্ড মাইন্ড ব্লোয়িং, এত লেভেলের ক্যারেক্টার কনসিস্টেন্সি। আমি যেমন এখানে আসার আগে ভাবতেছিলাম স্টুডিওতে আমি মোবাশির ভাইকে বলে কয়েকটা ছবি তুলবো, আমি আচ্ছা ছবি তুলবো কিন্তু আসলে কি দরকার আছে? তো এই সেম কাজটা আগে অনেক করতাম হচ্ছে ফ্রিপিক দিয়ে, ফ্রিপিক এআই দিয়ে ইভেন আমার এডিটর একটা কমপ্লিট স্টোরিও টেল করে ফেলছে, যে আমার স্টক কয়েকটা ইমেজ দিয়ে লার্ন করায় আপনার হচ্ছে গিয়ে ক্যারেক্টার ক্রিয়েট করে ওই দিয়ে ফ্রিপিক এআই দিয়ে হচ্ছে গিয়ে এরকম করে ফেলছিল। আচ্ছা এখানে আরেকটু জাস্ট অ্যাড করে দেয়, আমি যে একটু আগে যেটা বলতেছিলাম না যে 3টা মানুষকে রিপ্লেস করে ফেলছে, আসলে জিনিসটা না ঠিক রিপ্লেস বললে ভুল হবে। এখন এই যে 3টা মানুষ তারা যদি তাদের স্কিলটাকে সেই লেভেলে আপস্কিল করতে পারে, সে কিন্তু আগে দেখা যেত তার একটা কাজ করতে যদি 1 ঘন্টা লাগে, সে কিন্তু এখন 1 ঘন্টাতে 3টা কাজ সে করতে পারবে, সে নেক্সট লেভেলে চলে গেছে। নেক্সট লেভেলে সে চলে গেছে। ইভেন আমি যদি আমার সাইডেই বলি, যখন আমি কোনো গুগলের সার্চ ক্যাম্পেইন নিয়ে কাজ করি, আগে দেখা যেত যে আমার সব কপি টপি নিজে লিখে টিখে আনতে একটা সব কিছু করতে মিনিমাম অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট লেগে যাইতো। এখন সেটা হচ্ছে 10 মিনিটে নামাই নিয়ে আসছি। 10 মিনিটে নামাই নিয়ে আসার পরে আমি এখন কি হচ্ছে যে একটার জায়গায় 3টা ক্লায়েন্ট বা 2টা ক্লায়েন্টের সাথে কাজ করতে পারতেছি। সো ডেফিনিটলি মানে এআই ইজ আ ব্লেসিং, আর এটা যে বেস্ট ইউজটা যে করতে জানবে সে আসলে রিপ্লেসেবল না। ডেভেলপারদের সাথে আমার অনেক মিটিং হয়। রিসেন্টলি একটা ছেলের সাথে কথা হচ্ছিল, উনি ফাইবারে খুব ভালো লেভেলে কাজ করতেছে, হি ইজ মেকিং আ লট অফ মানি। উনি কি করছে শুনেন, উনি হচ্ছে এখন SaaS মডেলে চলে যাচ্ছে। উনার এই সার্ভিসটাই উনি কোনো একটা SaaS মডেলে কোনো একটা এপিআই তৈরি করতেছে, যেন উনি ওই দিক দিয়ে সাবস্ক্রিপশন মডেলে $6 করে ইউএস মার্কেটে বেচবে। $6 ইজ লাইক আ কাপ অফ কফি ফর দেম। ওইটা থেকে উনি স্কেল করার চেষ্টা করতেছে। সো ওইখানে ওনারাও নেক্সট লেভেলে চলে গেছে অলরেডি। ভাই লাস্ট 2টা কোয়েশ্চেন, আমরা অনেকক্ষণ কথা বলতেছি, আমি মানে আপনার সময় থাকলে আমরা আরো অনেক কথা বলতে পারতাম, আসলে যেহেতু কমন টপিক, কমন গ্রাউন্ডে আমরা কাজ করি, আমি খুবই কমফোর্টেবল এই জায়গাটায়। সো 2টা কোয়েশ্চেন করে আজকের মতো আমরা শেষ করি। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে 2026 সালে আপনি অলরেডি একটা ভিডিও করেছেন, বাট এখন ওই ভিডিওটা 1 মাস মতো হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হচ্ছে প্রতিদিন। আপনার কি মনে হয় এখন 26 সালে একজন নতুন বিগিনার তার কোন স্কিলগুলোতে বেশি ফোকাস করা উচিত? এআই বাদে, এআই তো শিখতেই হবে। এখানে একটা জিনিস, কোন স্কিলগুলোতে ফোকাস করে না, এখানে একটা অনেকেই আমার এই নকটা অনেক পাই যে ভাই এআই শিখতে চাই, আপনার কোনো এআই এর কোনো কোর্স আছে কিনা? ভাই এআই তো আসলে শিখার কিছু নাই, মানে এআই ইজ নট এন ইন্ডিভিজুয়াল টপিক বা ইন্ডিভিজুয়াল কোনো সেক্টর না যে আপনি এআই শিখবেন। হোয়াট ডু ইউ মিন বাই এআই শিখা? আইদার ইউ লার্ন এআই ফর কন্টেন্ট ক্রিয়েশন, আইদার ইউ লার্ন এআই ফর ডিজিটাল মার্কেটিং, আইদার ইউ লার্ন এআই ফর ওয়েব ডেভেলপমেন্ট, আইদার ইউ লার্ন এআই ফর ডিজিটাল মার্কেটিং। প্রত্যেকটা সেক্টর কিন্তু আপনার সেমই, আপনাকে আইদার ডিজিটাল মার্কেটিংয়ে শিখতে হবে, আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনে শিখতে হবে, আপনাকে গ্রাফিক ডিজাইনে শিখতে হবে। বাট আপনি কি করতেছেন, আপনি এআই এর হেল্পটা নিচ্ছেন। সো ভাই এআই শিখতে চাই, কোথায় শিখবো? এআই শিখতে চাওয়া দিস ইজ আ ভেরি ইরিলেভেন্ট কোশ্চেন। এআই শিখার আসলে কিছু নাই, আপনি কোন টপিকটা শিখবেন সেটাতে এআই এর ইউজ কেসেসটা কি সেটা আপনাকে শিখতে হবে।
এখন আপনি যদি বলেন যে আসলে স্কিল কোনটা মানে এআইটা কি শিখবে বা কিভাবে কোন স্কিলটা শিখবে, আমি যদি এখন একদম ফ্রেশ স্টার্ট করতাম কোনো কিছু শিখা, ইটস নট বিকজ আমি ডিজিটাল মার্কেটিং করতেছি দেখে আমি বলব, এখনকার ইকোনমিটা হচ্ছে ক্রিয়েটর ইকোনমি। ঠিক আছে? সো এভরিওয়ান ইজ ফোকাসিং অন পার্সোনাল ব্র্যান্ডিং। সবাই পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস করছে। সবাই কনটেন্ট ক্রিয়েশন আসতেছে। আ তুমিও জানো যে একটা ভালো ভিডিও এডিটর পাওয়ার স্ট্রাগলটা কোন লেভেলের। হ্যাঁ, আমি যদি বলি আমি যে গত পরশুদিন ১৬টা নক পাইছি। হ্যাঁ, আমি যদি বলি যে কোন স্কিলটা শিখবো, আমি বলব যে কেউ যদি নতুন শুরু করতে চায়, ভিডিও এডিটিং ইজ আ ভেরি গুড স্কিল। ইয়েস। ভিডিও এডিটিং ইজ আ ভেরি গুড স্কিল। আর ভিডিও এডিটিং শিখতে হলে তো তোমার শুরুতেই আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো কোনো দরকার নাই। ক্যাপকাট ইজ মোর দেন এনাফ। ক্যাপকাট পিসি ইজ মোর দেন এনাফ। তুমি যদি ক্যাপকাট পিসিতে বেসিকটা এবং ফান্ডামেন্টালসটা খুব ভালো জানো, ভিডিও এডিটিং কি? ভিডিও এডিটিং হচ্ছে গিয়ে তোমার জাস্ট স্টোরি টেলিং করতে পারাটা। এক্সাক্টলি এই তোমার জিনিসটা। স্টোরি টেলিং করতে পারে। এখন স্টোরি টেলিং তুমি যদি ফটোশপ দিয়ে কথার কথা জাস্ট র‍্যান্ডম গে তুমি যদি পাওয়ার পয়েন্ট দিয়ে যদি একটা স্টোরি টেলিং করতে পারো, তাইলে ওয়াই নট ক্যাপকাট পিসি? তুমি মেইন ইট অল ডিপেন্ডস তুমি আসলে স্টোরি টেলিংটা কিভাবে করতেছো। স্টোরি টেলিংটা ক্যাপকাট পিসিতে খুব ভালো করা যায়। সো কেউ যদি অনেক ইজি, গেট স্টার্টেড হওয়া ইজি, এক্স্যাক্টলি। সো লার্নিং কার্ভ কম। এক্স্যাক্টলি, লার্নিং কার্ভ কম। আর সেটাই, কেউ যদি থাকে যে আমি একটা স্কিল শিখতে চাই, কুইক মানি আর্ন করতে চাই, আমি বলব যে ভিডিও এডিটিং ইজ আ ভেরি গুড স্কিল। আর প্রবলেমটা যেটা হচ্ছে, আপনার যদি অ্যাসপিরেশন থাকে আপনি কোনো একটা সময় একটা ম্যানেজারিয়াল পজিশনে যাবেন, ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম ম্যানেজারিয়াল স্কিল, আপনি একটু থট প্রসেস কাজ করে একটু বিজনেসে ইনভলভ হতে যাবেন, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং ইজ এ গুড ফিল্ড। ঠিক আছে? আপনি যদি বিজনেসে ইনভলভমেন্ট হতে চান, আপনার যদি একটু যে অ্যাসপিরেশনটা যদি একটু হাই থাকে যে না আমি বিজনেস করবো, বিজনেসে ঢুকবো, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং। আমি আসলে যেহেতু অন্য কোনো ফিল্ডে ওভাবে কাজ করা হয় না, আমি বলতে পারছি না। বাট যদি ২ টা স্কিল বলো, আমি বলব যে ইনিশিয়ালি ভিডিও এডিটিং, দেন ইউ ক্যান ট্রাই দ্য মিডিয়া বাইং, আই মিন দ্য ডিজিটাল মার্কেটিং আরকি। সো দোজ আর দ্য 2 লো হ্যাঙ্গিং ফ্রুট এই মুহূর্তে আমি মনে করি। পারফেক্ট, পারফেক্ট। ডিজিটাল মার্কেটিং ইজ এখনো পর্যন্ত বাংলাদেশে আমি বলি খুবই, খুবই, খুবই আন্ডাররেটেড অ্যান্ড উই হ্যাভ আ লট টু ডু। আর বিজনেস রিলেটেডও আমি একটা D2C ব্র্যান্ডের ৫০০ অর্ডার পর্যন্ত কিভাবে পেতে হয়, জাস্ট ট্রাই দিস, আর কিচ্ছু না। এটা করলেই মোটামুটি হবে। অ্যান্ড ইজ দেয়ার এনিথিং ইউড লাইক টু আস্ক বিফোর উই গেট স্টার্টেড? আমার মোটামুটি যা যা জিজ্ঞেস করা আজকে জিজ্ঞেস না, করে এখানে ফেলছি। আসলে আরেকটা যেটা জিনিস, যে আমি মাঝখানে একটা স্ট্যাটাস দিছিলাম। আপনি যদি কনটেন্ট বুঝেন, যে কিভাবে আসলে কনটেন্ট কাজ করে, লাইফস্টাইল কনটেন্ট, ইউজিসি কনটেন্ট কিভাবে কাজ করে, এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা পারেন, ইউ আর আনস্টপেবল। ঠিক আছে? কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চান করতে পারেন। বাট আমি আপনাকে বলে দিব, আপনি যদি এখনকার জিনিসটা কি হচ্ছে, পিপল আর ডুইং ফ্যান্টাস্টিক ইউজিসি কনটেন্ট, প্রপার একটা মিডিয়া বাইং হচ্ছে, দ্য বিজনেস ইজ অন দ্য গো, রাইট? হুম। সো আপনাকে আসলে বুঝতে হবে যে আপনি যখন, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, আপনার শিখার একটা বড় পার্ট আসলে কনটেন্ট রিসার্চে, কনটেন্ট আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে হবে। ইয়েস। ঠিক আছে? আপনি যদি ধরেন যে ৪ ঘন্টা যদি ডিজিটাল মার্কেটিং শেখার পিছে ডেইলি সময় দেন, আপনাকে ১ ঘন্টা থাকতে হবে কনটেন্ট রিসার্চে। এখন কোয়েশ্চেন আসতে পারে কিভাবে কনটেন্ট রিসার্চ করব? এই যে আমি একটু আগে যে একটা লাক্সারি ইন্টেরিয়র ব্র্যান্ডের কথা বলতেছিলাম না? দিস ইন্ডাস্ট্রি ইজ অলসো ভেরি নিউ ফর মি। আমার আরেকটা অটোমোটিভের ইন্ডাস্ট্রির সাথে আমি কাজ করতেছি ফিলিপাইনের। আমি যেটা করি, যে ২ ঘন্টা আমি অ্যাডের পিছে স্পেন্ড করলে ১ ঘন্টা আমি যেটা করি TikTok এ চলে যাই। এই কনটেন্ট আইডিয়ার জন্য, ইউজিসি আইডিয়ার জন্য কিন্তু TikTok ইজ আ ভেরি গুড প্ল্যাটফর্ম। TikTok এ গিয়ে সার্চ করি যে হচ্ছে গিয়ে লাক্সারি লাইট শোরুম। সিম্পলি সার্চ করছি, কি সুন্দর লাইফস্টাইল কনটেন্ট যে কতগুলা যে চলে আসছে। মানে TikTok তো খালি হচ্ছে বাংলাদেশে জিনিসটাকে প্রপার ইউটিলাইজ করতেছি না বা করতে পারছি না। বাইরের যারা কনটেন্ট ক্রিয়েটর তারা কিন্তু TikTok এ অ্যামেজিং লাইফস্টাইল কনটেন্ট বানায়। হ্যাঁ। সো কনটেন্ট আইডিয়া নেওয়ার জন্য, কনটেন্ট শিখার জন্য বাইরের ব্র্যান্ডের TikTok ইজ আ অ্যামেজিং চ্যানেল। এছাড়া হচ্ছে ইউটিউবের শর্টস। ইউটিউবের শর্টসেও আসলে অনেক ভালো আইডিয়া পাওয়া যায়। সো ৪ ঘন্টা কারো লার্নিং কার্ভ থাকলে ১ ঘন্টা কনটেন্ট শিখার পিছে দাও। মনে করেন ধরেন যে আপনি ৪ টা ব্র্যান্ডের সাথে কাজ করছেন, ৪ টা ডিফারেন্ট ব্র্যান্ড। আপনি প্রত্যেক দিনই ওই ইন্ডাস্ট্রির কনটেন্টের পিছে কিছু করে সময় দেন। কনটেন্টের শিখার পিছে দেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং তো আছেই। এই ২ টা যদি আপনি প্যারালালি কন্টিনিউ করতে পারেন, দেয়ার ইজ আ ভেরি হাই চান্স ইউ উইল বি সাকসেসফুল ইন দিস সেক্টর। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি আপনার ভিডিওগুলাতেও বলেন এবং যেটা আপনিও এগ্রি করবেন, ফার্স্ট পার্টি ডেটা কালেকশনটাও এখন অনেক অনেক ইম্পর্টেন্ট। ইম্পোর্টেন্ট, ইয়েস। যে আপনার কাছে যদি ইমেল থাকে, যেমন ফেসবুক ওকে। রিসেন্ট গত মাসে, আপনি কি গত মাসে বলতে লাস্ট ৩০ দিনের মধ্যে এরকম কয়েকদিন গেছে আমাদের কোনো ক্লায়েন্টই কোনো রেজাল্ট ভালো পাচ্ছিল না। সবারই আচ্ছা। সিপিআর হাই হয়ে গেছিল। সবাই, এভরি সিঙ্গেল ওয়ান। এম সো ধরেন ফার্স্ট পার্টি ডেটা কালেক্ট যদি করা যায়, ফার্স্ট পার্টি ডেটা কালেকশন মানে হচ্ছে ধরেন আমার কাছে কাস্টমারের একটা ডেটাবেস রাখা, যে কাস্টমারের ফোন নাম্বার আছে কিনা, ইমেল আছে কিনা, বা একটা সিকোয়েন্সে সে কয়েকটা
স্টেজ পার হয়ে আসছে কিনা আমার কাছে। সো ওইটা থাকলে হয় কি আমরা এট লিস্ট কিছু জিনিস ট্রাই করতে হুম। পারি। WhatsApp এ ওই যে আমরা মেসেজগুলো হ্যাঁ, পাঠানো বা কোনো ইমার্জেন্সি কিছু বলতে চান যে ধরেন পেজটা হ্যাক হয়ে গেছে, উল্টাপাল্টা কিছু আসতেছে। কুইকলি ইউ ক্যান রান আ মেসেজ বা ক্যাম্পেইন। একটা এক ক্লিকে আপনি একটা জাস্ট ২-৩ হুম, মিনিটের মধ্যে ইউ ক্যান রিচ আউট টু লাখ, লাখ মানুষ ইন এসএমএস ক্যাম্পেইনস। সো এটাও আমার কাছে মনে হয় ২০২৫ সালে এবং ২৬ ফার্স্ট সালে পার্টি খুবই ডেটা, ইম্পোর্টেন্ট ফার্স্ট লাগবে। পার্টি ডেটা। হ্যাঁ, আচ্ছা এখানে তন্ময় যদিও শেষের দিকে তাও একটা জিনিস এড করি। এই প্রবলেমটাও না অনেক হয় যে তুমি যে বললা যে সব ক্লায়েন্টের জন্য দেখতেছি যে হঠাৎ করে সবার সেল পড়ে গেছে। ইয়েস। এখানে আমাদের একটা বড় ভুলকে আমরা আসলে একটা চ্যানেলের প্রতি বেশি ফোকাসড। আমি মানে মানে হচ্ছে গিয়ে ব্র্যাগ করব না। বাট আমার যে এডুকেশন বিজনেস আমার আসলে এরকম খুব কম হয় যে আমি কোনো একটা দিনে আমার সেল অনেক বেশি ড্রপ হইছে। খুবই কম হয়। কারণ আমার যে রেফারেলটা বা কনভার্সনটা Facebook ইস আ চ্যানেল, আমার হচ্ছে YouTube অর্গানিক ইস আ চ্যানেল, Google Ads ইস আ চ্যানেল, আমার পার্সোনাল যে কনটেন্ট ইস আ চ্যানেল। দেয়ার আর 6-7 চ্যানেল যেখান থেকে আমার আসলে কনভার্সনটা আসছে। হুম। একদিন Facebook ড্রপ হলে আমার Google আমাকে ওটা পোষায় দিচ্ছে। Google ড্রপ হলে YouTube এর কোনো একটা কনটেন্ট হয়তো ওইদিন আমি ভালো একটা হিট পাইছি, ইমপ্রেশন সার্ভ করছে হ্যাঁ, YouTube বা হ্যাঁ, ইসেল। হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে চলে আসে। যেদিন আমি দেখি সেলফ ড্রপ আমি একটা অর্গানিক কনটেন্ট একটা ভ্যালুয়েবল একটা স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করি। ইয়েস। ঠিক আছে? ভ্যালুয়েবল একটা স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করি। সো LinkedIn। LinkedIn এক্সাক্টলি মানে ইউ ক্যান নেভার বি ডিপেন্ডেন্ট অন ওয়ান সিঙ্গল চ্যানেল। ঠিক আছে? সো এটাই আর ফার্স্ট পার্টির ডেটা তো ডেফিনিটলি দরকার আছে। এর পাশে হচ্ছে মিডিয়া মিক্স। মিডিয়া মিক্সটা ইজ অলসো ভেরি ইম্পোর্টেন্ট। একটু জাস্ট লাস্টে আমাদেরকে এক্সপ্লেইন করেন এটা। আচ্ছা মিডিয়া মিক্স মানে হচ্ছে যে ওইটা ধরো যে আপনার বাজেট যদি ৳১০০ থাকে, আমরা এখন বাংলাদেশে কি করি? ৳১০০ বাজেট থাকলে বুস্ট করো। ৳১,০০,০০০ ধরো ৳১,০০,০০০ ভাই বুস্ট মারেন তো ৳১,০০,০০০ ঠিক আছে? ৭ দিন নেক্সট ৭ দিন বুস্ট মারেন। আমার হচ্ছে গিয়ে এভরিডে ৳২০,০০০ করে সেল লাগবে। এরিয়া এটা বয়স এত। বয়স এত। এই যে ৳১,০০,০০০ পুরোটা ঢেলে দিল ফেসবুকের পিছে। ফেসবুকের অ্যালগরিদম কিন্তু এখন বেশ আপনার ভোলাটাইল। ভোলাটাইল কেন? ওই যে এটা নিয়ে আমি অনেক বেশি ডিসকাস করছি। যারা একটু টেকনিক্যাল এরপরে বলি যে অ্যান্ড্রোমেডা আফটার দ্য অ্যান্ড্রোমেডা কামিং ইন প্লেস ও লার্ন করতে পারতেছে না আগের লার্ন মতো। করতে পারতেছে না এবং তারা আসলে লার্ন করার জন্য অনেকটা এক্সপেরিমেন্টের পিছে খরচ করতেছে। ইয়েস। যেমন হচ্ছে গিয়ে একটা নতুন শিশু যখন হাঁটা শুরু করে, তাকে তো মা-বাপ তো অনেক টাইম দেয় ওটার পিছে হাঁটা শুরু। এখন অ্যান্ড্রোমেডা তো আসলে জিনিসটা সেটাই হচ্ছে। সে এভারেজে আপনাকে ধরেন সপ্তাহে ৩ দিন আপনাকে রেজাল্ট দিবে, বাকি ৪ দিন সে নিজে এক্সপেরিমেন্ট করবে। 100% হ্যাঁ, ইউ এগ্রিড রাইট? এগ্রিড। সো সে বাকি ৪ দিন সে এক্সপেরিমেন্ট করবে। আমি এমন সময় অনেক দেখি যে কিছু দিন আমার অ্যাডের পার এভারেজে ফ্রিকোয়েন্সি ২-৩ থাকে। কিছু দিন দেখি ১। তার মানে সে একবার দেখছে, দুইবার দেখছে। একবার দেখছে, সে সমানে ডিস্ট্রিবিউট করছে। তার মানে যেদিন আমি বুঝি যে সে সমানে ডিস্ট্রিবিউট করছে, মানে সে আমার টাকাটা খেয়ে ফেললো তার লার্নিং এর পিছে। সো এই জিনিসটা আসলে আরো যাবে। ওয়ান্স দিস সিস্টেম ইজ ইন প্লেস, যখন আরেকটু বেশি অপটিমাইজড হয়ে যাবে, তখন আসলে আপনার এই এত ফ্ল্যাকচুয়েশনটা আসবে না। সো যেটা মিডিয়া মিক্সের যে কথাটা বলছিলাম, যে আপনার বাজেট যদি ৳১,০০,০০০ হয়, আপনার আউটপুট দেখে আপনাকে আসলে চ্যানেল মিক্সটা করতে হবে। আপনি ৳১,০০,০০০ পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেটাকে বলি আরকি আমরা। আমরা তো সব টাকা তো একটা ব্যাংকে রেখে দেই না বা না। একটা জায়গাতে রেখে দেই না। এই বিজনেসটা আসলে সেইম। আপনার ৳১০০ ৳১,০০,০০০ হলে বা ৳১০০ দিয়ে হিসাব দেই। ৳১০০ হলে ইউ স্পেন্ড ৳50 অন Facebook। বাংলাদেশ হইলে। বাংলাদেশ হলে ইউ ৳50 অন Facebook। আপনি হচ্ছে গিয়ে ৳৩০ খরচ করেন গুগলে। আর আপনার থাকে আসলে ৳20 ইমেল মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, WhatsApp। ডিমান্ড জেন ক্যাম্পেইন আছে। তারপর হচ্ছে গিয়ে আপনি ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে করাইতে পারেন। সো দেয়ার নিডস টু বি আ কমপ্লিট মিক্স অফ দ্য চ্যানেল। কখনো একটা চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট না। সিন্স ইউ মেনশন Google Ad, ডিমান্ড জেন কিন্তু বর্তমানে YouTube এর একটা খুবই খুবই ভালো একটা ভালো। প্রোডাক্ট। ওইটা ওরা চেষ্টা করতেছে। কিন্তু এরা Yes. আসলে জানে না মানুষ যে কিভাবে ইউজ করতে হয়। এটা যদি একটু ইউজ করতে পারেন, দেন সবশেষে প্রিম্যাক্স যদি একটা কেউ লার্ন করায় ফেলতে পারে গুগলে, ওইখান থেকে আমি আমার এক্সপেরিয়েন্সে দেখছি ফাস্টফুডের জন্য আমি Google Ad ১ম চালাইতাম। পরে আমি শুধুমাত্র মেটা Ad চালাইতাম। সো ফাস্টফুড ব্র্যান্ডের জন্য ওইটা আমি দেখলাম মেটাতে এরকম, গুগল Adটা Yes, এরকম yes. আছে একদম। আপনাকে Google কখনোই অত হাই ROAS দিবে না। ধরেন Stable. আপনাকে স্টেবল, বাট ইট উইল বি স্টেবল। আর ডিমান্ড জেনের কথা যেটা বললা, যেহেতু হচ্ছে গিয়ে অনেকদিন ধরে এই কর্পোরেটে কাজ করা হচ্ছে, মিডিয়াম টিমের সাথেও ডিরেক্টলি গুগলের টিমের সাথেও কাজ করা হইতো। ওরা কিন্তু এই ২০২৪ থেকে ডিমান্ড জেনটা অনেক পুশ করতেছে। Exactly. তারা ক্লায়েন্টদেরকে বারবার বলতেছে, প্লিজ ট্রাই ডিমান্ড জেন, প্লিজ ট্রাই ডিমান্ড জেন। আমরা যেহেতু নতুন কোনো কিছু নিতে চাই না, নিতে পারি না বা নেই না, ভয় পাই যে আচ্ছা নতুন একটা আসে কেমন হবে। যে পারফরম্যান্স ম্যাক্স যখন নতুন আসছিল কেউ কিন্তু এটা ইউজ করতে চাইতো না। আমি অটোমেটিক কেন করব? অটোমেটিক আমি কেন সার্চ করব? চলতেছে ভালো। ইভেন এখন ডিমান্ড জেন গুগল মাঝখানে কি করলো, মানুষজন ডিমান্ড জেন ইউজ করে না। কি করে? মানুষজন হচ্ছে গিয়ে ইউটিউব ক্যাম্পেইন করে, ভিডিও ভিউজই করে, ভিডিও বাট ভিউজই করে, ভিডিও এক্সাক্টলি। ভিউজই করে, আবার ওখানে কনভার্সন মানে গোলটা দেখা হচ্ছে Goal conversion. গোল কনভার্সন। পরে গুগল করলো কি, যা তোদেরকে আমি অপশনই রাখবো না। এখন কিন্তু গুগল আর রাখে নাই। আপনি কিন্তু ভিডিও ক্যাম্পেইন দিয়ে কিন্তু আর কনভার্সন ক্যাম্পেইন করতে পারবেন না। করলে ওটা আপনার ডিরেক্টলি অটোমেটিক্যালি ডিমান্ড জেনে চলে যাচ্ছে। তার মানে গুগল বাধ্য হইছে ওটা বন্ধ করতে।
বন্ধ করে ওরা ওদের একটা নতুন একটা ক্যাম্পেইন টাইপ প্রমোট করতেছে। তাদের একটা এরিয়া কিন্তু ক্লোজ করে দিছে। ক্লোজ করে মানুষকে ওইখানে ডাইভার্ট করতেছে। এখন মানুষ তো করতেই হবে, কিছু করার নাই। সো দ্যাটস ওয়াই পিপল আর ইউজিং ডিমান্ড জেন রাইট নাও। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, রিসেন্টলি আমরা হচ্ছে কিছু ক্লায়েন্ট হান্টিং এর কাজ করতেছিলাম বাইরের মার্কেটে। ওইখানে মানে আমি হচ্ছে লুম ভিডিওটা আমি রেকর্ড করতাম। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখন কিন্তু ওই যে এসইওর যেটা বলে মাঝখানে এমন আসছিল যে গুগলের এখন কি হবে, চ্যাট জিপিটিতে চলে আসছে, সার্চে কি হবে। এখন কিন্তু এআই মোড আসছে, সবকিছু আসছে। তো আমরা কি প্ল্যানটা করছিলাম, আমরা র্যাঙ্ক করেছিলাম আমাদের 2টা ওয়েবসাইট, যে সার্চ করলে ধরেন কথার কথা যে টপ 10 এইচভিএসি এক্সপার্ট ইন ইউএসএ বা টেক্সাস বা একটা এমন একটা স্টেট, ওই স্টেটটা একটু কম কম্পিটিটিভ, ওইখানে আমরা কয়েকটা ব্লগ লিখে সিস্টেম করে আমরা করছি। চ্যাট জিপিটিতে যাবো, নতুন উইন্ডোতে দিয়ে একদম লাইভ আমরা দেখাইছি, দেখেন ইউ সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, আমরা ইংলিশে রেকর্ড করছি, ইফ ইউ আর ইন্টারেস্টেড ফর আওয়ার সার্ভিস জাস্ট টাইপ দিস, তারপরে জেমিনাইতে যে সি দিস এআই ইজ অলসো সেইং উই আর দ্য বেস্ট হেয়ার, সো ওকে জাস্ট বুক এ কল উইথ আস। এন্ড আমরা এখনো পর্যন্ত খুব ভালো রেজাল্ট পাই নাই, কারণ আমরা অল্প করছি। বাট এটা কিন্তু যদি কেউ করতে পারে, এটা কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। ডেফিনেটলি এটা একটা ভালো ওয়ে যে চ্যাট জিপিটিতে যদি প্রথমে যেতে পারি। ভাই এখানে এইটার সাথে আরেকটা জিনিস, যেটা ওই চ্যাট জিপিটির কথা যেটা বলে আসলো, অনেকে একটা কোশ্চেনও বলে যে ভাই এসইও কি তাহলে ডেট কিনা, যেহেতু তুমি সার্চের কথা বললা। যে মাঝখানে হচ্ছে গিয়ে জন মুলার, গুগলের জন মুলার না কি নাম জানি, ও একটা ওয়েবিনারে বলতেছিল, একটা ট্রেনিংয়ে বলতেছিল যে এসইও ইজ দ্য বেস্ট, এসইও ইজ দ্য বেস্ট জিইও, মানে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনার কিন্তু তোমার কিন্তু সার্চ ইঞ্জিনে আসতে, চ্যাট জিপিটিতে আসছে, জেমিনাইতে আসতে তোমাকে আলাদা করে কিন্তু আসলে কিছু করতে হবে না। তুমি যে এসইওর যে বেস্ট প্র্যাকটিসেসগুলো, ওগুলোই যদি ফলো করো, তাহলে কিন্তু তুমি ইয়াতেও চলে আসবে, চ্যাট জিপিটিতে চলে আসবে। ও যেটা নিচ্ছে কোথা থেকে, এক্স্যাক্টলি ওয়েবসাইট থেকেই নিচ্ছে, রাইট। আর আরেকটা যেটা আমার যেটা হচ্ছে যে আমি কিন্তু আমার ওয়েবসাইটে খুব বেশি আলাদা করে কখনোই সার্চ মানে চ্যাট জিপিটির জন্য বা জিও কোনো অপটিমাইজেশন করি নাই, বাট স্টিল চ্যাট জিপিটি থেকে আমার একটা হিউজ একটা সেলস আসে। আমি কয়েকদিন আগে এটা নিয়ে কাজ করছি। আমি প্রচুর এক্সপ্লোর করি। আমার এডিএসডি আছে মনে হয়, আমি প্রচুর এক্সপ্লোর করে লিখতেছিলাম টপ 10 পারফরম্যান্স মার্কেটার ইন বাংলাদেশ, টপ 10 ডিজিটাল মার্কেট, দেখতেছি যে কারা কারা হয়। প্রত্যেকটাতে খালিদ ফারহান 1 নম্বরে আছে, ওনার ওয়েবসাইটটা অনেক পুরানো, আপনি 3-4 নম্বরে চলে আসেন, সবসময় চলে আসেন। আরো কিছু আসে যারা মনে করেন নাজমুল ভাই এরকম আসে। সো দেখেন যাদের ওয়েবসাইট আছে তারাই আসতেছে। ইয়েস, এটাই। আমি যেটা বললাম না যে আমার ধরো যে অ্যাটলিস্ট 10 থেকে 15% সেলস আসে হচ্ছে চ্যাট জিপিটি থেকে। দিস ইজ অ্যামেজিং না? মানে আমার কিন্তু একটা সেলস চ্যানেল কিন্তু চ্যাট জিপিটি হয়ে গেছে। কেউ কোর্স কেনার আগে একটু এক্সপ্লোর করতেছে যে কার কোর্স ভালো। এক্স্যাক্টলি। আপনার রিভিউ বেশি হয়তো। এক্স্যাক্টলি। শুধু কোর্স না, ধরো যে ভিডিও দেখার জন্য, ধরুন কেউ যখন ক্যানভা টিউটোরিয়াল লিখে চ্যাট জিপিটিতে সার্চ করছে বা শপিফাই টিউটোরিয়াল দেখে সার্চ করছে, তখনও কিন্তু ধর আমার ভিডিওগুলো একদম শুরুর দিকে সাজেস্ট করতেছে। দিস ইজ অ্যামেজিং। মানে একবার যদি ওয়ান্স ইউ ক্যান কাম ইন দ্য চ্যাট জিপিটি সার্চে, তাহলে আসলে জীবনটা অনেক সহজ আর কি। এক্স্যাক্টলি। থিংস আর ওয়ার্কিং ওয়েল। আর লাস্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভালো কাজ করতেছেন ভাই, অ্যান্ড লেটস কোলাবোরেট। সবাই আমাদের ফিল্ডে যারা আছে বা এই কাজগুলো যারা করতেছে, যারা মানুষকে কোনো একটা স্পেসিফিক স্কিলে নলেজ দেওয়ার চেষ্টা করতেছে, তাদের আরও বেশি বেশি কোলাবোরেট করা উচিত। দে শুড অ্যারেঞ্জ মোর থিংস যেখানে উই ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট ভ্যালু। আমাদের এই পডকাস্টে আমরা অনেক জিনিসপত্র নিয়ে কথা বলেছি। আমি নিজেই চাচ্ছিলাম এটা একটু আনফিল্টার্ড, একটু কম স্ট্রাকচার্ড, লাইক মুখস্থ না হোক। কারণ তখন হয় কি জিনিসটার ক্রেডিবিলিটি আমার কাছে মানুষজন অতিরিক্ত শাইনি হলে এটার আমি দেখছি পার্সোনালি লার্নিং ভালো হয় না। অনেক কিছু শেয়ার করলাম। যারা দেখবেন কাইন্ডলি আপনারা শেষ পর্যন্ত যদি দেখেন, আপনারা জাস্ট মানে বললেন যে হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স, অ্যান্ড আমি একটা কোড বলি, এই কোডটা যদি আপনারা বলেন মনে করবো যে আপনারা পুরোপুরি দেখছেন। আপনি জাস্ট লাটে LOTT whatever it is the spelling এটা লিখে দেন। এন্ড যারা ধরে কমেন্টে করবে, গিভ देम সামথিং ভ্যালুয়েবল। মানে তোমার যদি কোনো ইবুক টিবুক থাকে, ইবুক আছে আমাদের, হ্যাঁ, সো ইউ ক্যান গিভ ফিউ অফ देम দ্য ফ্রি বুক। মানে প্রথম 10-20 জনকে দিতে পারো চাইলে। ওই ইবুকটা আর এখানে প্রমোট করছি না, বাট হ্যাঁ আমরা দিতে পারবো। যেমন একটা বাংলাদেশি ই-কমার্স নিয়ে একটা আমার ইবুক লেখা হয়েছে, আইডিয়াটা আমার ছিল। সো let's hope for the best. So with that being said, অনেক টাইম দিলেন, থ্যাংক ইউ ফর দ্যাট, অ্যান্ড অলসো কিপ ডুইং অ্যামেজিং ওয়ার্ক। আমরা হয়তো পডকাস্টের সেকেন্ড পার্ট 2 একটা করবো হয়তো খুব তাড়াতাড়ি। তখন আমরা অনেক কিছু নিয়ে ফিডব্যাক করবো যে আপনার রিসেন্ট প্রজেক্ট কেমন চলতেছে। আমার হয়তো তখন আরেকটু সাবস্ক্রাইবার বাড়বে। Let's hope for the best. শিওর।